হ্যালো ভিউয়ার্স, আজ আমি আপনাদের জন্য অনেক বেশি পপুলার একটা চাইনিজ ড্রামার গল্প নিয়ে এসেছি। আর এই ড্রামাটির নাম এস্কেপ ইনটু লাভ। তো এই ড্রামাতে আমরা দেখবো দুই ঝগড়ুটের ভিতরে কিভাবে প্রেমের গল্পটা শুরু হয়েছিল। ড্রামার শুরুতেই আমরা দেখতে পাই যে একজন বন্ধু ও বান্ধবী তারা তাদের নতুন ইউনিভার্সিটিতে যাচ্ছিল। আর এই হলো আমাদের ড্রামার নায়িকা, যার নাম তাংশু। এদিকে আমরা দেখতে পাই এই ড্রামার নায়ককে, যে একজন সেলিব্রিটি, তাকে আইস অফ গড বলা হতো কারণ সে স্কেটিং অনেক বেশি ভালো খেলতো। আর এখন আমরা জানতে পারি তার নাম লি ইউবিং, আর সে অনেক বেশি চার্মিং একটা বয় ছিল। এরপরে আমরা দেখি তাংশু তার ইউনিভার্সিটিতে পৌঁছে গিয়েছিল। আর ইউনিভার্সিটিতে পৌঁছেই সে একটি ক্লাবে জয়েন করে, যেখানে সে একটা অ্যাসিস্ট্যান্ট পদে জয়েন হওয়ার জন্য ফর্ম পূরণ করে। এবং এটা ছিল আইস ক্লাবেরই একটা ফর্ম। ও ভেবেছিল যে ও ফ্রিতে আইস স্কেটিং করতে পারবে, তার জন্য ও জয়েন হয়েছিল। এরপরে ও ওর রুমে আসে। ওর রুমমেটটা অনেক বেশি হাসি খুশি ছিল, আর ওরা আগে থেকেই একে অপরের সঙ্গে পরিচিত ছিল। আর এত পথ জার্নি করে আসার ফলে অনেক বেশি কেমন হচ্ছিল তাংশুর, তাই ও গোসল করার জন্য একদম একেবারে ছেলেদের বাথরুমে চলে আসে। কিন্তু ও জানতো না যে এটা ছেলেদের ওয়াশরুম। এখানে এসে ও যখন গোসল করে, ঠিক তখনই তার পাশের রুমে এসে দাঁড়ায় লিউবিং। তো লিউবিং বলে যে ভাই, তুমি তোমার শ্যাম্পুটাকে আমাকে একটু ধার দিতে পারবে? লিউবিং তো জানতো না যে ওর পাশে যে গোসল করছে সে আসলে মেয়ে। তো এখন তো তাংশু ফেসে যায়। সে কোনো রকমে তাকে শ্যাম্পুটা তো দিয়ে দেয়। শ্যাম্পু না নিয়েই ও ওখান থেকে এবার পালিয়ে চলে আসে। কিন্তু ওই এরিয়া পুরোটাই সিসিটিভি ফুটেজ দ্বারা নিয়ন্ত্রিত ছিল। ও কোনো রকমে পালিয়ে গিয়েছিল। এরপর লিউবিং দেখে যে মেয়েটা ওখানে গোসল করেছিল সেখানে তার আইডি কার্ড পড়েছিল। ও যখন দেখে এটা তাংশুরই আইডি কার্ড, তখন ওর চোখ তো বড় বড় হয়ে যায়। কিন্তু কেন এমন বড় বড় হয়ে গিয়েছিল তা আমরা কিছু পরে জানবো। এদিকে পরের দিন সকালবেলায় আমরা দেখি যে তাংশুর আরেকটা রুমমেটের সঙ্গে ওর পরিচিত হয়। তার এই রুমমেটটা অনেক বেশি পড়াশোনা করতো এবং তাদের দুজনেরও খুব ভালো ভাব হয়ে যায়। এরপরে তাংশু এবং ওর রুমমেট যখন বাইরে বের হয়ে এসেছিল, তখন তাংশুর ওই ছেলে বন্ধুটির সঙ্গে দেখা হয়েছে ওর রুমমেটের। তো এখন লুইয়ের তো ওর রুমমেটকে দেখে অনেক বেশি পছন্দ হয়ে যায়। এদিকে আমরা দেখি যে লিউবিং এর যে ম্যানেজার ছিল তার নাম ম্যানেজার মা। তো লিউবিংকে এখন ম্যানেজার মা বলে, তোমার অ্যাসিস্ট্যান্ট হওয়ার জন্য অনেকগুলো সিভি জমা হয়েছে, তুমি দেখো যে তুমি কাকে চুজ করবে। তো ও দেখে যে তাংশু এখানে ফর্ম পূরণ করেছে। এটা দেখার পরে ওর চোখ আবার বড় হয়ে যায়। তখন দেখা যায় একটা বাচ্চা ছেলে ওকে বলছে যে এটা তো সে, ওকে কোনোভাবেই তুমি যেন নিও না। কিন্তু লিউবিং বলে যে আমি ওকেই আমার কাজে নিব। আর ওখানে ম্যানেজার মাকে বলে যে আমি এই মেয়েটিকেই চাই, এই মেয়েটিকেই বলবে যেন ও আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে, আমি আর কোনো কথা শুনতে চাই না। ম্যানেজার মা বলে যে ওই মেয়েটি কিন্তু ভেটেরিনারি সায়েন্সে পড়ে, তো ও কিন্তু তোমার হয়ে খুব ভালো কাজ করে দিতে পারে। তাংশুকে দেখি ওর বন্ধুদের সঙ্গে হেঁটে যাচ্ছিল, তখন ওর কাজিন ওকে দেখতে পায়, যার নাম জওরান। তো জওরান কিন্তু একটু জেলাস ফিল করতো ওর কাজিনকে দেখে। কেন ফিল করতো তা জানি না। অন্যদিকে চাকরি তো পেয়ে গিয়েছিল এখন তাংশু, তাই তাংশু ম্যানেজার মায়ের সঙ্গে দেখা করতে আসে। ম্যানেজার মায়ের সঙ্গে দেখা হওয়ার পরে ও ম্যানেজার মাকে বলে, আমি শুনেছি আপনাদের গড অফ আইসকে কে যেন একবার দেখে ফেলেছে শাওয়ার করতে গিয়ে, আপনারা কি জানেন সে মেয়েটিকে? কিন্তু তখন ম্যানেজার মা বলে যে না, এই ব্যাপারে আর কিছু জানা যায়নি, কারণ সে স্পষ্টভাবে আমাদের আইস গডকে দেখতে পায়নি। আসলে ও নিশ্চিন্ত হচ্ছিল যে ওকে কেউ দেখে ফেলেছে কিনা। যাই হোক, এখনও সাইন করে দিয়েছিল। লিউবিং যখন জানতে পারে যে তাংশু কন্ট্রাক্টে সাইন করে দিয়েছে, তখন তো ও একটা পৈশাচিক হাসি দেয়। এবার লিউবিং এর সঙ্গে দেখা করতে এসেছিল তাংশু। যখন দেখা করতে এসেছিল তখন আস্তে আস্তে ওর দিকে দাঁড়িয়ে পড়ে এবার লিউবিং। তাংশু ওকে দেখে ভাবে যে এই ছেলেটিকে আমি কোথায় যেন দেখেছি, একে দেখে তো খুবই পরিচিত মনে হচ্ছে, কিন্তু ও ঠিকঠাক মনে করতে পারছিল না। কিছুক্ষণ পরে ও চিনতে পারে এটা তো ওর বাচ্চাকালের বন্ধু। ও একই সঙ্গে প্রাইমারি স্কুলে ওর সঙ্গে পড়াশোনা করেছে। আর ও এবার ওকে বলে ওঠে লিউবিং। আর লিউবিং বলে যে হ্যাঁ আমি। ও লিউবিংকে বলে, আমি তাংশু, তুমি বুঝতে পেরেছো, আমাকে তুমি চিনতে পেরেছো? আর লিউবিংকে দেখার পরে ও তো একদম লিউবিং যেখানে বসেছিল ওখানেই বসে পড়ে। কিন্তু লিউবিং ওকে বলে যে আমি কিন্তু তোমার বস। কিন্তু তাংশু ছোটবেলার বন্ধুকে পেয়ে একটু অন্যরকম বেশি ক্লোজ ব্যবহার করছিল। কিন্তু লিউবিং বলে আমরা কিন্তু অনেক বছর আলাদা হয়ে গিয়েছি। কিন্তু তাংশু ওর সামনে বসগিরি ফলাতে থাকে। আর বসগিরি কেন ফলাচ্ছিল তাও আমরা কিছুক্ষণ পরেই জানবো। তো কোনোভাবে তাংশু এখন ওকে বলে যে ঠিক আছে, ছোটবেলায় আমি তোমার বস ছিলাম, এখন থেকে তুমি আমার বস, চিন্তা করো না, আমরা দুজন খুব ভালোভাবেই মেকআপ করে ফেলবো। কিন্তু তাংশু ওর সঙ্গে যতটাই ইজি হতে যাচ্ছিল, ততই লিউবিং ভাবছিল যে তুমি আগের মতো নির্লজ্জই আছো, কোনোভাবেই তোমার আর কোনো পরিবর্তন হয়নি। ঠিক আছে, এবার থেকে মজা আমি দেখাবো আর মজা দেখবে তুমি, আর আমি যা বলবো তুমি তাই করবে, এটা বলে দেয় তাংশুকে। তাংশু ভেবেছিল কি নাকি, কিন্তু তাংশু বুঝতে পারেনি
যে ছোটবেলায় ওর সঙ্গে যে আচরণ করেছিল সে তার প্রতিশোধ তোলার জন্য ওকে অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়েছে লিউবিং। ও আসলে ছোটবেলায় লিউবিনকে ফোর্স করতো যাতে ও ক্লাসে কখনো ফার্স্ট না হয়, তার জন্য ওকে পরীক্ষাও খারাপ দিতে হতো। চিন্তা করেন কতটা ওর উপর বসগিরি করে ও ফলাতো। যাই হোক, ও এখন চিন্তা করতে থাকে যে লিউবিং ওকেই কেন অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিল। কিন্তু ও খুব একটা চিন্তা করে না, কারণ লিউবিংকে ও ছোটবেলা থেকে খুব বুলি করত। এমনকি মাঝে মাঝে ওকে মেয়েদের মতো করে সাজিয়ে দিত, আর ওর সঙ্গে যা যা ব্যবহার করতো তা ওর মনে পড়ে এখন খুবই হাসি পায়। অন্যদিকে লিউবিং যখন এগুলো চিন্তা করে তখন ওর মনে হয় ও কোনো দুঃস্বপ্নের ভিতরে আটকে আছে। আসলে ছোটবেলায় ওকে খুব বাজেভাবে বুলি করতো তাংশু, আর তার শোধ তোলার জন্যই ও মূলত ওকে অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়েছে। এখন ওর সঙ্গে কি করবে তা খুব ভালোভাবেই জানা আছে লিউবিং এর। এদিকে তাংশুর হঠাৎ করেই দাঁতে কামড় লাগে। ও বলে যে আমাকে কি কেউ আড়াল থেকে অভিশাপ দিচ্ছে, কিন্তু কে হতে পারে। পরদিন তাংশুয়াকে লিউবিং নিয়ে যায় বন্ধুদের কাছে আর বলে ও আমার অ্যাসিস্ট্যান্ট, তোমাদের কারোর কোনো সমস্যা হলে ওকে বলবে, ও সবার সমস্ত সমস্যা সলভ করে দিবে। এরপরে লিউবিং তাংশুয়াকে মাত্র 15 মিনিট সময় দেয় আর ওকে এক গাদা খাবার নিয়ে যেতে বলে। ও তো কোনো রকমে 15 মিনিটের ভিতরে দৌড়াতে খাবার নিয়ে সোজা চলে যায় লিউবিং এর কাছে। এবার লিউবিং বলে যে তোমাকে খাবার নিয়ে আসতে বলেছি, কিন্তু তুমি আমি জানিয়ে আসতে বলেছি সেটা আনতে ভুলে গেছো। এখানে স্যুপটা কোথায়? তোমার হাতে আর মাত্র 10 মিনিট সময় আছে, এখনো যেয়ে তুমি স্যুপটা নিয়ে আসো। তাংশুয়া তো প্রথম থেকেই প্রায় নাকানি চোবানি খেয়েই যাচ্ছিল। ও কোনো মতে দৌড়াতে আবার স্যুপ নিয়ে দৌড়াতে থাকে এবং ও নির্দিষ্ট সময়ের ভিতরে স্যুপটা নিয়ে চলেও আসে। তারপরে ও খেতে বসার সাথে সাথে লিউবিং ওকে বলে ওখানে কিছু বক্স দেখতে পাচ্ছ, ওগুলো আমার চোখের সামনে থেকে পুরোটাই সরিয়ে নিয়ে যাও। ওর তো খুবই মেজাজ খারাপ হচ্ছিল, কিন্তু কিছুই করার থাকে না, ও সমস্ত বক্সগুলো একটা একটা করে সরিয়ে ফেলতে লাগে আর মনে মনে লিউবিংকে অভিশাপ দিতে লাগে। ও ভাবতেই পারেনি ওর ছোটবেলার বন্ধু ওর সঙ্গে এমন করবে। কিন্তু লিউবিং ভাবতে লাগে ছোটবেলায় ওকে দিয়ে সবসময় ব্যাগ বহন করাতো তাংশু ওর উপর সবসময় মাস্টারগিরি ফলাতো, কিন্তু ছোট্ট বাচ্চা ও কিছুই বলতে পারতো না। আর তার জন্যই তো ও এভাবেই শাস্তি দিচ্ছে এখন তাংশুয়াকে। তাংশুয়া বসেছিল, কারণ ওদের যখন প্র্যাকটিস করা শেষ হয়ে যাবে তখন ও এখানে ফ্রি স্কেটিং করবে। তবে বসতে ওর একদম ঘুমিয়ে এসে গিয়েছিল, তবু ওদের প্র্যাকটিস করা শেষ হচ্ছিল না। প্র্যাকটিস শেষে এখন তাংশুয়াকে লিউবিং দেখতে পায় ও ঘুমিয়েই পড়েছে। তার মধ্যেও রাতও হয়ে গিয়েছিল। ও তো এখন তাংশুয়াকে ডাকে না, বরং ওর মুখে এরকম হাবিজাবি এঁকে দিয়েছিল। কিন্তু তাংশুয়া জানতোই না ওর মুখে এগুলো এঁকে দিয়েছে লিউবিং। ওকে বলে আমার সাইকেলে করে যাবে নাকি, কিন্তু তারপরেও ওকে ফেলে রেখেই ও চলে যায়। কিন্তু ও যখন যাচ্ছিল তখন কিছু মেয়ে ওকে দেখে তো অন্যরকম ব্যবহার করতে লাগে। তাংশুয়া বুঝতে পারে না কি হয়েছে। ও যখন রুমে আসে তখন ওর বন্ধুরা তো হাসতে হাসতে একদম গড়াগড়ি খাচ্ছিল। ও এরপরে আয়নায় নিজের মুখ দেখে বুঝতে পারে যে এই কাজ লিউবিং করেছে। ও কুকুর লিউবিং বলে এমন জনে চিৎকার দেয় মনে হচ্ছে সমস্ত ক্যাম্পাসই ওর চিৎকারে কেঁপে উঠেছিল। আর পরদিন যখন ও লিউবিং এর সঙ্গে দেখা করতে যায় ওর মাথায় জোরে এক ধাক্কা দেয়, কারণ ও গত রাতে ওর সঙ্গে যা করেছে তার জন্য। আর লিউবিংকে বলে যে এখনই আমাকে ফায়ার করো, আমি তোমার এখানে আর কাজ করতে চাই না। লিউবিং বলে ঠিক আছে, আমি তোমাকে ফায়ার করতে পারি, কিন্তু তুমি যদি 1 মাস আগেই কাজ ছেড়ে দাও তার জন্য তোমার আমাকে উল্টো পে করা লাগবে। তুমি যদি ওই টাকাগুলো আমাকে দিয়ে দাও তবে আমি তোমাকে ফায়ার করে দিব। মানে এখন তো ওই কন্ট্রাক্টের অজুহাত দিয়ে ওকে কাজের ভিতরে রাখতে চাইছিল লিউবিং। এবার ওর বন্ধুদের ডেকে নিয়ে আসে। তাংশু ওর বন্ধুদের এনে বলে যে তোরা এখানে পাহারা দিবি, আমি ভিতরে থেকে যে ওই কন্ট্রাক্ট পেপারটা চুরি করে নিয়ে আসবো। এবার ওর বন্ধুরা বাইরে দাঁড়িয়েছিল, ও ভিতরে যায়। কিন্তু ওর রুমমেট বলে যে পাশে আইস অফ গড খেলা করছে, চলো আমরা দুজনেই দেখতে চাই, এখানে এখন কেউ আসবে না। আর এই দরজা ছেড়ে রেখেই ওরা দুজনেই ওখানে খেলা দেখতে চলে আসে, কারণ সবার তো জানাই ছিল যে আইস অফ গড কত ভালো খেলে এবং ওর প্রতি সব মেয়েরা ক্রাশ ছিল। তার জন্য ওর রুমমেট আর এই খেলা দেখার লোক সামলাতে পারে না, যার জন্য ও এখানে খেলা দেখতে চলেও এসেছিল। এখানে এসে যখন এরা মজা করছিল ওদিকে ও তো ওই কন্ট্রাক্ট পেপারটা পেয়ে গিয়েছিল। কিন্তু তার মধ্যে ওখানে ম্যানেজার মা চলে আসে। ও তো বুঝতেই পারে না যে ম্যানেজার মা চলে আসলো, আর ও কোনো ওয়ার্নিং পেল না। কোনো মতে ও লুকিয়ে চুপিয়ে ওখান থেকে পালিয়ে চলে আসে বাহিরে। ম্যানেজার মা বুঝতে পারে না। ও যখন বাহিরে চলে আসে তখন ও কোথায় লোকাবে ঠিক চলে যায় ড্রেসিং রুমে। আর খেলা শেষ হওয়ার পরে এখানে সবাই যখন ড্রেস চেঞ্জ করতে এসেছিল তখন তো ফেসে যায় যে ও এবার এতজনের ভিতর থেকে কিভাবে বাইরে বের হবে। আর ঠিক তখনই ওই লকারটাই খুলে ফেলে দেয় আইস অফ গড মানে লিউবিং। কিন্তু লিউবিং যখন ওকে দেখতে পায় ওকে কোনো কিছু না বলে আবার সাথে সাথে লকার বন্ধ করে দেয়। মনে মনে ভাবতে লাগে যে ও ওখানে কি করছে, আর ও ভাবতে লাগে যে ও তো আমাকে দেখতে পেয়েও কিছু বললো না। যাই হোক, এখন সবাইকে আটকেই দিয়েছিল কোনো মতে লিউবিং। যখন সবাই গোসল করতে চলে যায় ও তখন দরজা খুলে দেখে যে কন্ট্রাক্ট পেপারটা ওর হাতে,
আর ও বলে ও আচ্ছা তবে তুই এটা চুরি করতেই গিয়েছিলে, এটা এখনই আমার হাতে দিয়ে দে। কিন্তু ও তো বলে যে তুমি যদি টানাটানি করো তবে এটা আমি ছিঁড়ে ফেলবো। আর তখন লিউ বিং বলে যে এখনই ওর ভিতর থেকে বের হও আর ওটা আমাকে দিয়ে দাও। আর তখন তাংশুয়া বলে ঠিক আছে তুই যদি পারিস তো নিয়ে নে। এটা বলে কন্ট্রাক্ট পেপার ওর বুকের ভিতরে রেখে দেয়। লিউ বিং বলে ঠিক আছে তাহলে পরে আমাকে আবার ব্লেম করো না। এটা বলে ওর বুকের ভেতরে থেকেই ওই কন্ট্রাক্ট পেপার ও নিয়ে নেয়। ও ভেবেছিল যে লিউ বিং একটা ভদ্র ছেলে, কিন্তু লিউ বিং যে এতটা অভদ্র তাও বুঝতে পারেনি। এখন কন্ট্রাক্ট পেপার তো লিউ বিং এর হাতে চলে এসেছিল আর ও ওখান থেকে চলে আসে। লিউ বিং এটা ভেবেই হাসতে লাগে। কন্ট্রাক্ট পেপার চুরি করতে না পারায় তাংশুয়ার প্রচুর রাগ হচ্ছিল। ও এবার সোজা চলে যায় লিউ বিং এর কাছে আর বলে যে তুমি আমাকে ভালোই ভালো যদি চাকরি থেকে বিদায় না করো তবে তোমার যে অবস্থা করবো আমি তুমি বুঝবে। তাই আমি খুব ভালোভাবেই বলছি যে এই চাকরি আমি ছেড়ে দিব। কিন্তু ওরা তখন দুজনে লাইব্রেরির ভিতরে ছিল আর লিউ বিং পড়ছে দেখে ওখানে তাংশুয়াও পড়তে বসে যায়। লিউ বিং ওর পাশে এসে বসে। ঠিক তখনই একটা মেয়ে ওদের দুজনের একসঙ্গে ছবি তুলে নেয়। লিউ বিং ওকে তো অপমান করতে লাগে, কারণ তাংশুয়ার থেকে লিউ বিং অনেক ভালো স্টুডেন্ট ছিল। এখন কোনো মতে ওদের যখন এরকম অবস্থা চলতে থাকে তখন লিউ বিং ওকে একটু ল্যাবে পাঠায়। আর ল্যাবে যেয়ে ও দেখতে পায় ওর নিজের আইডি কার্ডটি ওখানে পড়ে যেখানে লিউ বিং ওকে আসতে বলেছিল। তো এবার বুঝতে পারে যে সেদিন যে ও সারে গিয়েছিল তাকে তো লিউ বিং খুব ভালোভাবেই জানে, কিন্তু লিউ বিং এই কথা কাউকে বলেনি। তারপরে ওর রাগ হয়ে যায়, তাই সোজা ও আবারও ওখানে চলে আসে আর বলে তুই আসলে একটা ডগ, তুই কি মানুষ? তুই জানিস না কখন থামতে হয়। আমি খুব ভালোভাবেই বলছি যে আমি আর এই চাকরি করব না। কিন্তু ওখানে তো মেলা লোকজন ছিল, ও কি করবে? আর লিউ বিংও ওর কথার কোনো উত্তর করে না, মানে ওর কথা আমলেই নেয় না, বরং চুপচাপ ওর দিকে তাকিয়ে থাকে। এদিকে এদের এইসব ছবি বারবার কারা যেন তুলছিল আর কিছুক্ষণ পরে এগুলো নেটে ভাইরাল হয়ে যায়। আর এখন যখন এই ছবিগুলো চারিদিকে ছড়িয়ে পড়েছিল তখন একটা অন্যরকম প্ল্যান মাথায় আসে এবার তাংশুয়ার। তাংশু ওর রুমমেটের ফোন থেকে লিখতে লাগে যে মেয়েটি ওর অ্যাসিস্ট্যান্ট সে আমার রুমমেট হয়, কিন্তু লিউ বিং ওকে অনেক বেশি খাটায়। ও সকালবেলা ঘুমও পড়তে পারে না ওর ওই ব্রেকফাস্ট দেওয়ার জন্য। তাই যদি কেউ আগ্রহী থাকে যে সকালবেলায় আমার রুমমেটের হয়ে কেউ লিউ বিংকে ব্রেকফাস্ট দিতে চাও তবে তোমরা ব্রেকফাস্ট দিতে পারো। মানে লিউ বিংকে কিন্তু অনেক মেয়েই দেখা করতে চাইতো এবং ব্রেকফাস্ট দিতে চাইতো। আর চায়নাতে ব্রেকফাস্ট দেওয়া একটা অন্যরকম ট্রেন্ড ছিল। যাই হোক, পরদিন আমরা জওরানকে দেখতে পাই যে লিউ বিংকে দেখে কিন্তু ক্রাশ খেয়েই যাচ্ছিল। লিউ বিং যখন ওখানে ওর এক্সারসাইজ করে বসেছিল ঠিক তখনই ও খাবারের জন্য ফোন দেয় তাংশুয়াকে। তাংশুয়া বলে আমাকে ডিস্টার্ব করো না, ঠিকমতো তোমার খাবার পৌঁছে যাবে। ও ভাবে যে ও তো এখনো ঘুমিয়ে আছে, কিভাবে খাবার পৌঁছাবে। ঠিক তখনই একটা মোটা করে মেয়ে ওর কাছে আসে আর বলে যে তাংশুয়া আমাকে পাঠিয়েছে এই খাবার দিতে। তখনই ও বুঝতে পারে আসলে এই মেয়েকে দিয়েই ও খাবারটি ডেলিভারি করিয়েছে। এই সমস্ত ব্যাপার ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে জওরান দেখছিল। পরে যখন তাংশুয়ার সঙ্গে জওরানের দেখা হয় তখন সে বলে শুনলাম তুমি নাকি আইস কোডের অ্যাসিস্ট্যান্ট, তো ও তোমাকে পাত্তা দেয়? ঠিক আছে, এখন থেকে ওকে ব্রেকফাস্ট আমিয়ে দিব। পরদিন জওরান গিয়েছিল ব্রেকফাস্ট নিয়ে লিউ বিং এর কাছে আর ও বলে যে আমি তাংশুয়ার কাজিন হই। তাংশুয়া একটা কেয়ারলেস মেয়ে, ও তোমার এত বেশি করে খেয়াল রাখতে পারবে না, তাই প্রতিদিন সকালে আমি তোমার ব্রেকফাস্ট দিয়ে যাব। এর জন্য তাংশুয়ার উপরে আর তোমাকে ডিপেন্ড করতে হবে না। ঠিক তখনই ওই পর দিয়ে তাংশুয়া যাচ্ছিল। তাংশুয়া তো খুশি হয়েছিল ওই একটা কাজ থেকে বেঁচে গিয়েছে। এরপরে আমরা আরও একটা ছেলেকে আইস স্কেটিং করতে দেখি। তাংশুয়াও ওখানে উপস্থিত ছিল এবং ওই ছেলেটির স্কেটিং দেখছিল। এই ছেলেটি ফিগার স্কেটিং করে, মানে ও স্কেটিং করে ডান্স করে, আর ওর ওই ডান্স দেখে অনেক বেশি ভালো লাগে ওখানে তাংশুয়ার। তাংশুয়া ওই ছেলেটির অনেক বেশি প্রশংসা করে এবং এই ছেলেটিকে ওর কোর্স এবং অন্যান্য সবাই অনেক প্রশংসা করত, কারণ ওর ন্যাশনাল টিমে খেলে। ঠিক তখনই ওখানে আইস হকি খেলার জন্য আসে আইস স্কোয়াড ও তার টিম। আর ওরা বলে যে আমরা এখন এখানে খেলবো, কিন্তু ওই ছেলে অর্থাৎ ওই ছেলেটির নাম ইয়ানের বস বলে যে এখন এখানে ইয়ান প্র্যাকটিস করবে, কিন্তু আইস হকির প্লেয়াররা বলে যে আমরা এখন এখানে প্র্যাকটিস করব। ও কোথাকার কোন প্লেয়ার? তখনই ইয়ান দেখিয়ে দেয় যে ও আসলে কোথাকার কোন প্লেয়ার নয়, বরং ন্যাশনাল টিমে চান্স পাওয়া অনেক দুর্দান্ত একজন স্কেটিং প্লেয়ার। তখন ওরা ভাবে যে ওরা দুই দলে এবার লড়াই করবে, মানে এখানে ফিগার স্কেটিং করে দেখাবে ইয়ান এবং সেই স্কেটিং পুনরায় আবার লিউ বিং করে দেখাবে। যদি ও সব স্টেপ করে দেখাতে পারে তবে ভাবা যাবে যে লিউ বিং তারাই আসলে প্রধান, মানে তারা অনেক বেশি ঐশ্বরিক ক্ষমতাপ্রাপ্ত। যেহেতু ওরা ইয়ানকে ছোট করে দেখছিল তাই এদেরকে উচিত শিক্ষা দেওয়ার জন্যই এই ব্যবস্থা করা হয়েছিল। তো ইয়ান এবার তার স্টেপগুলো দেখিয়ে দিতে লাগে আর সেই স্টেপ ফলো করে পুনরায় ওটাই প্লে করতে লাগে এবার লিউ বিং। ও প্রথম দুটো স্টেপ তো পেয়েছিল, কিন্তু পরের লাস্ট স্টেপ আর পারে না আর ওখানেই পড়ে যায়, মানে লিউ বিং হেরে গিয়ে
গিয়েছিল আর ওরা স্বীকার করে নেয় যে এটা অতটাও সহজ ছিল না। কিন্তু তারপরে ওর টিমমেটরা বলে যে ওদের যে জুতা ইউজ করে আর আমাদের যে জুতা সেটা আলাদা ছিল, যার জন্য আমরা হেরে গিয়েছি। কিন্তু ওর হেরে যাওয়া অনেক বেশি খুশি হয়েছিল তাংশু। তো তাংশু মনে মনে বলছিল, কি রে, আমাকে হিট করবি নাকি, কর। আর এদিকে ও ইয়ানের সঙ্গে এসে খুব ভালো বন্ধুত্ব করতে লাগে। ওরা দুজন কথোপকথন করছিল আর ওদের কথা আড়াল থেকে শুনছিল লিউবিং। লিউবিং বলে যে আমার এখন পানি তেষ্টা পেয়েছে, তুমি আমার পানি দিয়ে যাও, তুমি আমার অ্যাসিস্ট্যান্ট। তারপরে আবার এটাও বলে যে আমার এই বোতলের মুখটাও খুলে দিয়ে যাও। তাংশু বলে ঠিক আছে, তোকে আমি পানি খাইয়েও দিব। এটা বলে ওকে এমনভাবে পানি খাওয়াতে লাগে যে পানি খাওয়ার স্বাদ সারা জন্মের মতো একদম মিটে গিয়েছিল বা লিউবিংয়ের। ওর তো প্রায় দম লেগে গিয়েছিল। এটা দেখে ইয়ান ওখানে হাসতে লাগে। ও আর কি বলবে বেচারা, এরকম একটা অ্যাসিস্ট্যান্ট, ওর সঙ্গে একটু উল্টো পাল্টাও করা যায় না। এরপরে তাংশু এবং ইয়ান ওরা খেতে আসে। ইয়ান একদমই মাংস খাচ্ছিল না। তাংশু ভাবে যে ও হয়তো অনেক গরিব, তাই মাংস খেতে পায় না, তার জন্য ও এত চিকন, তাই ওর নিজের মাংস ওকে দিচ্ছিল। ঠিক তখন ওখানে দাঁড়িয়ে এই সমস্ত কিছু দেখছিল লিউবিং। লিউবিং ভাবে যে ওর মাংস সমস্তটা খেয়ে নিত যেখানে তাংশু, সেখানে নাকি ওর নিজের মাংস ইয়ানকে খাওয়াচ্ছে। ও যে বলে তুই তো সবসময় আমার মাংস খেয়ে নিতি। তখন ওর প্লেটে থাকা মাংস আবারও তুলে নেয় তাংশু আর বলে হ্যাঁ, আর আমি আবারও খেয়ে নিব। এটা বলে ও খেতে থাকে। আর ওর দিকে তাকিয়ে এখন লিউবিং বলে ঠিক আছে, পুরোটাই খা। আর এরপরে ওই ইয়ানকে বলে যে তোমার জন্য ভাই ছোট্ট একটা অ্যাডভাইস রয়েছে, তা হলো এই মেয়ের সঙ্গে অত মিশো না, ওই মেয়ে শেষ পর্যন্ত তোমাকে বুলিই করবে। এতে ওদের দুই দলের ঝগড়া লেগে যায়। এরপরে আমরা দেখি যে স্কেটিং ক্লাবে আসে এবার তাংশু। ওই এখানে এসে ওর অতীতের কথা মনে করতে লাগে। ও যখন অনেক ভালো স্কেটিং করতো, ও কিন্তু অনেক ভালো একজন স্কেটিং প্লেয়ার এবং ও স্বর্ণপদকও জিতেছিল। কিন্তু ও কেন স্কেটিং ছেড়ে দিয়েছিল তা এখনো আমরা জানি না। তো ও এখানে একা একা স্কেটিং করতে লাগে আর ওর পূর্বের কথাগুলো স্মরণ করতে থাকে। এরপর স্কেটিং করার পরে ও ওখানেই শুয়ে পড়ে। আর তখন ওখানে ব্যাগ নিতে এসেছিল লিউবিং। লিউবিং দূর থেকে দেখতে পায় যে তাংশু ওখানে শুয়ে আছে। পরের দৃশ্যে আমরা দেখি যে ইয়াং এবং তাংশু দাঁড়িয়েছিল। তখনই তাংশুর কাছে একটা বল এসে লাগছিল। ইয়ান তাকে ঠেকাতে চেয়ে ওর ফোনটা হাতে থেকে পড়ে ভেঙে যায়। আর এটা ছিল একটা বাটন ফোন। এই বাটন ফোন ভেঙে যাওয়া দেখে আবারও মনে মনে ভাবতে লাগে তাংশু যে ছেলেটি এতই গরিব যে একটা স্মার্টফোন কিনতে পারে না। তাই ওর খুবই খারাপ লাগে। ওই ইয়ানের হাত ধরে দৌড়ে ওর হলের সামনে নিয়ে যায়। এরপরে ওখানে দাঁড় করিয়ে রেখে ও রুমে চলে যায় এবং একটা ফোন নিয়ে এসে বলে যে এটা হয়তো সেকেন্ড হ্যান্ড, কিন্তু এই ফোনটাও অনেক ভালো চলবে, এখন থেকে এটা তুমি ইউজ করবে। এই ফোনটা তো একদমই ইয়ান নিতে চাইছিল না, কিন্তু তাংশুর ফোন ও আর না করতে পারে না। আর ও এখন ওই ফোনটা ইউজ করতে লাগে। আসলে ও কিন্তু দরিদ্র ছিল না, ওকে শুধু শুধুই উল্টোপাল্টা ভুল বুঝছিল তাংশু। তো তাংশু এখন দেখতে পায় যে ওর দুই বন্ধু খুবই বিপদে পড়েছে এবং ওর যে বন্ধু লুই ছিল, ওই লুই কিছু ছেলেদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েছে। ওই ছেলেরা ওকে বলেছে ও যদি স্কেটিং রেসে ওদেরকে হারাতে পারে তবে ওরা নুড হয়ে ঘুরবে, আর যদি এই ছেলে হেরে যায় তবে ওর গার্লফ্রেন্ডকে দিয়ে দিতে হবে। তার মানে তাংশুর যে রুমমেট আছে ওই রুমমেটকেই ওদের দিয়ে দিতে হবে। তাংশু তখন এসে বলে যে স্কেটিং রেস আমি করব আর ওর হয়ে আমি খেলবো, যেহেতু ও আমার বন্ধু। তখন ওরা ভাবে যে তুমি তো একটা মেয়ে, তুমি তো খেলা শুরু হওয়ার আগেই হেরে যাবে। তখন ওখানে লিউবিং আসে আর বলে যে ওর হয়ে আমি খেলবো, কিন্তু তাংশু বলে না, এই রেস আমিই খেলবো। এরপরে রেস প্রতিযোগিতা শুরু হয়ে যায়। তখন ওখানে ওই ইউনিভার্সিটির একটা ম্যাম এটা দেখতে পায়। আর ওদের যখন রেস চলছিল তখন বেশ পিছিয়ে ছিল তাংশু, কিন্তু তাংশু মনে মনে তার সমস্ত পিছনের কথাগুলো মনে করতে লাগে যে ও কিভাবে প্রত্যেকবার জিতে যেত। আর এই দৃঢ় মনোবল ওকে এগিয়ে যেতে সাহায্য করে। আর দেখা যায় শেষ পর্যন্ত ও কিন্তু অনেক এগিয়ে গিয়েছিল এবং ফিতা ও আগে স্পর্শ করেছিল। তার মানে এই গেমে ওই বিজয়ী হয়েছিল। আর এই রেস ওই কোচ অর্থাৎ ওদের ওই ম্যাম দেখে খুবই খুশি হয়েছিল। আর এখন যারা হেরে গিয়েছে তাদের নুড হয়ে ঘোরার কথা। তো যখন ওই ছেলেটা জামা কাপড় খুলতে যাবে তখনই তাংশু বলে ঠিক আছে, তোদের এ যাত্রায় মাফ করে দিলাম। এরপরে জিতে যাওয়ার জন্য ওরা একটা পার্টি করে। ওই পার্টিতে ওরা সবাই উপস্থিত ছিল শুধুমাত্র লিউবিং ছাড়া, কিন্তু কিছুক্ষণের মধ্যে লিউবিংও ওখানে চলে এসেছিল। ওরা কিন্তু লিউবিংকে ইনভাইট করেনি। লিউবিং ওর নিজের জায়গা করে নেওয়ার জন্য তাংশুকে চেয়ার ধরে সরিয়ে দেয় আর ওখানে বসে তাংশুকে বলে আমার হয়ে চিংড়ির খোসাগুলো ছাড়িয়ে দে। তখন তাংশু বলে এখান থেকে বের হয়ে যা। ও তাংশুকে অফার করে 1 টাকা, 5 টাকা, 10 টাকা, 20, 30 এরকম অনেক টাকায় অফার করে, কিন্তু তাংশু ওকে বলে যে আমি তোর হয়ে কখনোই খোসা ছাড়িয়ে দিব না। এরপরে ডিল করার জন্য ওরা বাইরে আসে। তখন তাংশুকে ও বলে প্রতি পিছের জন্য 100 টাকা করে দিবে। তখন ও বলে ঠিক আছে, তবে ডিল, কিন্তু মনে রাখিস যে আমি যদি প্রত্যেকটা চিংড়ি ছাড়িয়ে দিই তারপরে তুই আমাকে টাকা দিবি।
এরপরে ও এখানে এসে লেগে যায় চিংড়ির খোসা ছাড়ানোর প্রতিযোগিতায়। চিংড়ির প্রতিটা খোসা ছাড়িয়ে এখন ওর টাকা জমা হয়েছিল 7,000। ও এবার লিউবিং এর দিকে হাত বাড়িয়ে যখন ওর টাকা চায়, লিউবিং ওকে টাকা দেয় না। ওরা সবাই ওই দিন অনেক ড্রিঙ্ক করেছিল, আর অনেক ড্রিঙ্ক করেও নিজের সাইকেলে করে ইয়ানকে পৌঁছে দেওয়ার চেষ্টা করে তাংশু, কিন্তু ওরা দুজনেই মাতাল ছিল। তাই কিছুক্ষণ চলতে চলতে সাইকেল থেকে দুজনে ধপাস করে পড়ে যায়। আর ঠিক ওদের দুজনের পিছনেই আসছিল লিউবিং এবং ওর রুমমেট। আর এখন ওরা দুজন দুজনকে তুলে নিয়ে এবার নিজেদের গন্তব্যের দিকে হাঁটা লাগায়। তো তাংশুকে তুলে নিয়েছিল লিউবিং। এদিকে আমরা দেখি অনেক বিলাসবহুল একটা বাড়িতে থাকতো কিন্তু ইয়ান, আর এটা দেখে রীতিমতো অবাকই হয়ে গিয়েছিল লিউবিং এর রুমমেট। এদিকে লিউবিং তাংশুকে নিয়ে একটা হোটেলে চলে আসে, কারণ ও তো এই মুহূর্তে ওকে হলে পৌঁছে দিতেও পারবে না। আর ও যখন এসেছিল তখন এই মাতাল অবস্থায়ও অনেক কথাই বলতে লাগে লিউবিংকে তাংশু, এবং এই অবস্থায়ও ওকে টর্চার করতে লাগে। তবুও তাংশুকেও কিছু বলে না। এদিকে ইয়ানের যখন মাতলামি ভাব কেটে গিয়েছিল তখন লিউবিং এর ওই রুমমেটকে ওর একটা শার্ট পরতে দেয়, কারণ ওই ছেলে ওর শার্ট ধুয়ে দিয়েছিল। কিন্তু ইয়ান এতই চিকন ছিল যে ওর শার্ট ওর গায়ে তো একদম ফেটে যাচ্ছিল। এদিকে আমরা আবার তাংশুকে দেখি যে শুয়েছিল, ওর সমস্ত জামাকাপড় ধুয়ে দিয়ে ওখান থেকে চলে এসেছিল লিউবিং। পরদিন সকালবেলা যখন ঘুম ভেঙে যায় তাংশু, আর ও ফোন দেয় এখন ইয়ানকে আর বলে গত রাত্রে আমাকে পৌঁছে দেওয়ার জন্য থ্যাংক ইউ। কিন্তু ইয়ান বলে আমি তো তোমাকে পৌঁছে দেই নাই। এবার একটু চিন্তায় পড়ে গিয়েছিল তাংশু, ও ভাবে তবে কে ওকে পৌঁছে দিল। ইয়ান বলে এটা হয়তো লিউবিং এ পৌঁছে দিয়েছিল। ও বলে এটা কখনো সম্ভব হতেই পারে না। এরপরে আমরা আরও একটা চরিত্র দেখি, এটা সিস্টার ওই। ওর সঙ্গে খুব ভালো বন্ধুত্ব ছিল লিউবিং এবং ওর টিমমেটদের। সেও একজন স্কেটিং প্লেয়ার। তাংশু ওর বন্ধুদের দেখানোর উদ্দেশ্যে এখানে স্কেটিং করতে এসেছিল। তো আবারও ও সেই কোর্সের নজরে পড়ে যায়। সেদিন যে কোর্স ওকে খুব ভালোভাবেই পরীক্ষা করেছিল, আর আজকে ও যখন এখানে স্কেট করছিল তখন সিস্টার ওইও এখানে স্কেট করছিল। তো ও সিস্টার ওয়ের সঙ্গে পারে না। পরের দৃশ্যে আমরা দেখি লিউবিং এবার ফোন দিয়ে ডেকে পাঠায় তাংশুকে। তাংশুকে বলে 1 মাসের জন্য তুমি আমার সঙ্গে এখানে ট্রেনিং করবে, এবং এটা ছিল একটা এক্সারসাইজ ট্রেনিং। আর ওকে বাধ্য হয়ে ওটা করা লাগে, না হলে ও তো চাকরিও এই মুহূর্তে ছাড়তে পারছে না। আর অবশেষে 1 মাস পূর্ণ হয়ে গিয়েছিল, ও এখন এই চাকরিটা ছেড়ে দিবে। ও যখন খুবই একটা ফুরফোরা মনে ছিল এবং ম্যানেজার মায়ের সঙ্গে যে দেখা করে আর বলে আমি এখন চাকরিটা ছেড়ে দিতে চাই, তখন ম্যানেজার মা বলে কিন্তু চাকরি ছেড়ে দেওয়ার আগে তোমাকে 45,000 টাকা আমাদের দেওয়া লাগবে, কারণ তুমি কোনোদিন সকালে আইস্কোয়াডকে একদিনের জন্য ব্রেকফাস্ট পাঠাওনি। এই ব্রেকফাস্ট পাঠিয়েছে অন্য কেউ, যার জন্য তোমাকে জরিমানা করা হয়েছে। তো বাড়িতে টাকা চাওয়ার জন্য অনেক বাহানাই করতে লাগে এবার তাংশুয়া, কিন্তু ওর বাবা এত টাকা দিতে তো ওকে রাজিও হয় না। ওর তখন মনেই চাচ্ছিল যে ঘাড়ে তুলে জোরে একটা আছাড় দিবে ও এবার লিউবিংকে, কিন্তু লিউবিং এখন অনেক বড় হয়ে গিয়েছে, ওকে তো আর ছোটবেলার মতো ধরে আছাড় দিতে পারবে না। তো দেখা যায় যে ওরা যখন গন্ডগোল করছিল তখন ম্যানেজার মা ওদেরকে এই অবস্থায় দেখে ফেলে। ওরা তো ঝগড়া করছিল, কিন্তু ম্যানেজার মা ভেবেছিল অন্য কিছু। এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই ইয়ানকে নিয়ে একটা অ্যাকোয়ারিয়ামে এসেছিল তাংশুয়া, কারণ ইয়ান ছোটবেলা থেকে কখনোই অ্যাকোয়ারিয়ামে যায়নি। এদিকে তাংশুয়াকে বারবার ফোন করেছিল লিউবিং, কিন্তু ফোনে পাচ্ছিল না। আজকে ইয়ানের জন্মদিন ছিল, তাই ওকে সারপ্রাইজ করার জন্যই তাংশুয়া এখানে ওকে নিয়ে এসেছে। তাংশুয়া মনে মনে কিন্তু ইয়ানকে পছন্দ করতে শুরু করে দিয়েছিল। ঠিক তখনই লিউবিং ওকে ফোন দেয়, ফোন দিয়ে বলে যে আমার একটা পার্সেল আসার কথা আছে, তুই 15 মিনিটের ভিতরে আমার এই পার্সেল আমাকে দিয়ে যা। আর ও বলে আমি এখন এমন একটা জায়গা আছে এখান থেকে আমি 15 মিনিটে ফেরত যেতে পারবো না, কিন্তু ওকে তো যেতে হবেই। ও এখানে ইয়ানকে রেখে দৌড়ে যায় ওই পার্সেলটা নিতে, কিন্তু ততক্ষণে প্রচুর বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। পার্সেল নিয়ে আসার কথা বলার পরে আবার খারাপ লাগতে লাগে লিউবিং এর, কারণ খুব জোরে জোরে বৃষ্টি হচ্ছিল আর বজ্রপাত হচ্ছিল। আর এদিকে ছাতাও ছিল না তাংশুয়ার কাছে। ওর তো এবার খারাপ লাগে আর বলে সে তো একটা ছাতাও নিয়ে আসেনি, আমি কি তবে ওর সঙ্গে বেশি খারাপ করে ফেলছি? আমার কি এত বেশি দূর যাওয়া উচিত হচ্ছে না? ওর নিজেরই মনে হচ্ছিল যে আজকে ও অনেক বেশি করে ফেলেছে। আর এদিকে তাংশুয়া তো বৃষ্টিতে ভিজে ভিজে ওর প্রচন্ড রাগও হচ্ছিল। কিছুক্ষণ পরে লিউবিং একটা ছাতা নিয়ে আসে তাংশুয়ার কাছে, কিন্তু যখন আমরা দেখি যে ছাতা অন্য একজন ধরেছে এবং সেটা লিউবিং ছিল না, সেটা ছিল ইয়ান। সে ছাতা নিয়ে ঠিকই এসেছিল, কিন্তু ইয়ান আগে পৌঁছে গিয়েছিল তাংশুয়ার কাছে। লিউবিং ওই ছাতা নিয়ে আর তাংশুয়া পর্যন্ত পৌঁছাতে পারে না। আর আজকে তো প্রচন্ড রাগ হয়ে গিয়েছিল তাংশুয়ার। সে বলে যে তোর টাকা আমি ফেরত দিব, আর আমি আমার যদি রক্ত বিক্রি করেও টাকা দিতে হয় তবে টাকা ফেরত দেবো, তবু তোর কাছে কাজ করব না। ওরা আজকে সত্যি সত্যি খুবই রাগ হয়ে গিয়েছিল। পরের দৃশ্যে ইয়ান ওকে 45,000 টাকা দেয়, কিন্তু তাংশু তো সবসময়ই মনে করতো যে ইয়ান আসলে অনেক দরিদ্র পরিবারের একটা ছেলে।
ও তখন ওর টাকা নিতে রাজি হয় না। ইয়ান ওকে বুঝিয়ে বলে যে তুমি হয়তো ভাবো আমি দরিদ্র, কিন্তু তুমি আমাকে ভুল ভাবো, আমি কোনো দরিদ্র পরিবারের ছেলে নই, এই টাকাগুলো তাই তুমি নাও, এটা আমার প্রাইস বিক্রির টাকা। এটা বলে ওকে টাকা দিয়েও চলে আসে। এদিকে এরা ড্রেসিং রুমে তখন ড্রেস চেঞ্জ করছিল, ঠিক তখনই ওখানে কটাস করে দরজা খুলে চলে আসে এবার তাংশু, আর এসে ওই দিকে টাকা বাড়িয়ে দিয়ে বলে এই নে তোর টাকা, আর তুই আমাকে টর্চার করা বন্ধ কর। লিউবিং তখন ওকে সরি বলে, কিন্তু ও বলে যে আর সরি বলে কোনো কাজ হবে না। এরপরে ও তো ওই চাকরি ছেড়ে দিয়ে মনে হচ্ছিল একদম দুনিয়ার সুখী মানুষ হয়ে গিয়েছে। আর এই আনন্দে ও একটা পার্টিতে আসে, যেই পার্টিতে আমরা লিউবিংকেও দেখি এবং ওখানে আমরা জওরানকেও দেখি। তো জওরান দেখতে পাই ওর কাজিনকে, আর দেখতে পাওয়ার পরেই ওর মনে এবার অন্যরকম চিন্তা ভাবনার উদয় হয়েছিল। ওর কাজিনকে বলে তুই আজকে অন্যরকম ড্রেস পরেছিস, দেখি তো কেমন। আর দেখার বাহানায় ও জোরে ওর ড্রেসটা টান দিলে ওই ড্রেস ছিঁড়ে যায়। তখন ওখানে অনেক মানুষ জড়ো হয়ে যায়। ঠিক ততজন মানুষের ভিতরেই চলে আসে এবার লিউবিং, আর ওর গায়ের কোট খুলে দিয়ে দেয় তাংশুয়াকে। কিন্তু তাংশুয়াকে এত মানুষের ভিতরে কেন কোট দিয়ে প্রোটেক্ট করলো তাও নিজেও বুঝতে পারে না। ও যখন বাইরে দিয়ে হাঁটতে হাঁটতে আসে তখন ও মনে মনে ভাবে আমি কেন এত লোকের ভিতরে ওকে যে কোট দিয়ে প্রোটেক্ট করতে গেলাম, তবে কি আমি ওর প্রেমে পড়ে যাচ্ছি নাকি নাকি আমার সঙ্গে এগুলো কি হচ্ছে। আবার নিজেই বলতে লাগে এটা তো কখনো হতেই পারে না, ও বাবা তাংশুয়া। তারপরে আমরা নতুন আরো একটা ছেলেকে দেখি, আর এখানে গল্পের মোড় কিন্তু ঘুরে যেতে শুরু করে। আর এই নতুন ছেলেটি ছিল জার্নালিজম বিভাগের একটি ছেলে। এই ছেলে আগে থেকেই তাংশুয়াকে চিনত। এদিকে আমরা আবার তাংশুয়ার সঙ্গে দেখা করতে আসতে দেখি লিউবিংকে। ও তাংশুয়াকে বলে আমি সমস্ত পেপার নিয়ে এসেছি, এই পেপারগুলোতে সাইন করলে আমাদের ভিতরে বস আর সার্ভেন্টের কোনো রকমের কোনো ডিল আর থাকবে না। তো ও তো সমস্ত পেপারগুলোতে সাইন করে দেয়, কিন্তু বুঝতে পারে না লিউবিং এত ভালো কিভাবে হয়ে গেল। যাই হোক, ও বসে বসে এটাই ভাবছিল যে ওকে এরকম গাধার মতো খাটালো, সে কিনা আবার ভালো ব্যবহার করছে, ইভেন ওর টাকাগুলো ফেরত দিয়েছে। এদিকে ওই বেনচেংকে দেখি, যে আজকে খেলা দেখতে এসেছিল। মূলত ও আইস গডের একটা ইন্টারভিউ নেওয়ার জন্য এখানে এসেছিল। তো আজকে এখানে একটা টুর্নামেন্ট চলছিল, আর ওই খেলা দেখতে ওখানে তাংশুয়াও এসেছিল। তাংশুয়াকে দেখে লিউবিং এর খুবই ভালো লাগে, এবং ওই খেলায় ওরা কিছুক্ষণের ভিতরেই প্রায় জয়লাভ করে ফেলেছিল, এবং সত্যি সত্যি ওই খেলায় ওরা জিতে যায়। এতে সবাই ভীষণই খুশি হয়, কারণ ওরা প্রায় হেরে যাচ্ছিল, আর হারতে হারতেই এক প্রকার ওরা জিতে গিয়েছে। তাই পুরো গ্যালারি ভর্তি দর্শক অনেক বেশি আনন্দিত হয়েছিল, আর তাংশুও অনেক খুশি হয়েছিল। কিন্তু হঠাৎ করেই তাংশুও ওখানে বেনচেংকে দেখতে পায়, কারণ বেনচেংও এখানে খেলা দেখতে এসেছিল। আর বেনচেংকে দেখেই ও একদম থমকে দাঁড়ায়। ওর হাতে একটা ক্যাপ ছিল, ও ভুলে ক্যাপটা রেখেই ওখান থেকে চলে যায়। আর এই ক্যাপটা নেওয়ার জন্য যখন বেনচেং ওখানে যায়, তখন ক্যাপটা আগে থেকে লিভিং তুলে নেয়, কারণ লিভিং জানতো এই ক্যাপটা আসলে তাংশুয়ারই। কিন্তু লিভিং বুঝতে পারে না যে এই ছেলেটি কেন তাংশুয়ার ওই ক্যাপটা তুলে নিচ্ছিল। যাই হোক, পরে ওরা একে অপরের সঙ্গে পরিচিত হয়, আর পরিচিত হওয়ার সময় ও একদম অন্যমনস্ক হয়ে পড়েছিল, কারণ ও বারবার ভাবছিল বেনচেন নামের এই ছেলেটির সঙ্গে কি সম্পর্ক থাকতে পারে তাংশুয়ার। এসব ভাবতে ভাবতে লিভিং প্রচন্ড অন্যমনস্ক হয়েছিল। তাই ওকে বেনচেং যতগুলো প্রশ্ন করে ও একটাও ঠিকঠাক ভাবে শুনতেও পারে না, আর উত্তরও করতে পারে না, কারণ ওর তো কেবল তাংশুয়ার কথাই মনে পড়ছিল। যাই হোক, তাংশুয়া কিন্তু বসেছিল, আর ও ভাবতে থাকে যে বেনচেং ওর ছোটবেলার ক্রাশ ছিল, মানে ওর প্রথম ভালোবাসা ছিল বেনচেং যখন স্কুলে পড়তো। তো সেই পুরনো স্মৃতি যখন ও চোখের সামনে ভাসছিল, ঠিক তখন ওখানে লিভিং আসে, আর ও লিভিংকে বলে যে ওই ছেলের সঙ্গে ওর সম্পর্কটা ঠিক কি ছিল। ও যখন হাই স্কুলে পড়তো তখন বেনচেং অনেক ভালো একজন স্টুডেন্ট ছিল, ওর জন্য মেয়েরা পাগল ছিল, আর তাংশুয়া তো ওর জন্য এতই পাগল ছিল যে সবসময় ওকেই দেখতে চাইতো। আর তাংশুয়ার এই অনুভূতির কথা সবসময় কিন্তু বেনচেং জানতো, তবে সেই ভালোবাসাটা সফল হয়নি। সেদিন তাংশুয়ার অনেক বড় একটা ম্যাচ ছিল, আর আজকের এই খেলাটা যদি ও জিততে পারে তবে ও ন্যাশনাল টিমে খেলতে পারবে। তো এই খেলাটা শুরু করার আগেও বেনচেং এর সঙ্গে দেখা করতে আসে, আর ও বেনচেংকে একটা লাভ লেটার দিয়ে যায়। আর বেনচেংকে ওই লাভ লেটারটা দেওয়ার পরে ও সত্যি সত্যি সেও লিউবিং বারবার ভাবতে লাগে শুধুমাত্র তাংশুয়ার কথাই। ও যখন শুয়েছিল তখন তাংশুয়ার বলা প্রতিটা কথাই ওর মনে পড়তে লাগে। তার প্রথম ভালোবাসা যে ওয়ার্কআউট করেনি এই কথাই ও শুধু ভাবতে লাগে। তারপরের দৃশ্যে আমরা দেখি যে তাংশুয়াকে ম্যানেজার মা ফোন দিয়েছে এবং তাকে একজন কোচ ডেকে পাঠিয়েছে। আমরা দেখতে পাই এই কোচ ছিল সেই মহিলা কোচটি, এবং এই মহিলা ওকে ডেকে পাঠিয়েছে এজন্য যে ওকে দেখে ওনার ভালো লেগেছে, যার জন্য উনি তাংশুয়ার একটা পরীক্ষা নিতে চাইছিলেন। তো তাংশুয়ার পরীক্ষা শুরু হয়ে যায়। তাংশুয়া খুব ভালোভাবেই স্কেটিং করার চেষ্টা করে, কিন্তু দীর্ঘদিন ধরে ট্রেনিং না করার ফলে ও পড়ে যায় কিছুক্ষণ পরেই। তখন কোচ ওকে বলে যে তোমার বেসিক জিনিস জানা আছে, তবে তুমি হয়তো দীর্ঘদিন ধরে প্র্যাকটিস করোনি, যার জন্য তুমি এখনো ভালোভাবে সবকিছু ক্যাচ করতে পারছো না। তো তাংশুয়ার মন অনেক খারাপ হয়ে যায়। ও যখন বাহিরে বের হয়ে আসে তখন লিভিং ওর সামনে যায়, আর ওর মন খারাপ দেখে বলে যে কোচ চুকে ম্যানেজ করা আসলে অনেক বড় একটা ব্যাপার, উনি খুব সহজে সন্তুষ্ট হন না।
তবে আমি এটাও জানি যে তুমি কখনো হাল ছেড়ে দিবে না, আর তুমি অবশ্যই ভালো করবে এবং তুমি ন্যাশনাল টিমে জায়গা করে নিবে। এটা বলে ওকে অনেক এনকারেজ করতে থাকে। আর ওই দিন ওরা দুইজন একসঙ্গে ওকে রুম পর্যন্ত পৌঁছেও দিয়ে যায়। এরপরে আমরা বেনচেংকে দেখতে পাই, যে কথা বলতে এসেছিল এখন জওরানের সঙ্গে, যেহেতু ওরা একই স্কুলে পড়তো। তো জওরানকে ও বলে, সেদিন আসলে আমি ওই মেসেজ ওকে করতে চাইনি। আমি যখন ওর লাভ লেটারটি পড়েছিলাম তখন আমিও চেয়েছিলাম ওকে বলতে, তোমার প্রতি আমারও একটা ভালো লাগা আছে। আমি পড়াশোনা করে ভালো ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাই, কিন্তু সেই সাথে আমি তোমার প্রতিও মনোযোগ দিতে চাই। তবে ভুলবশত আমি একটা ভুল টেক্সট ওই দিন ওকে পাঠিয়ে দিয়েছিলাম। আর আমি এটাও জানি যে আমার জন্যই ওই ইনজুরিটা ওর সেদিন হয়েছিল, ওর স্বপ্ন ভেঙে গিয়েছিল। তারপর থেকে আমিও অনেক অনুতপ্ত, আর আমি নিজেকে ক্ষমা করতে পারি না। তারপর থেকে ওই স্কুলেও আসতো না, আমি ওর জন্য অপেক্ষা করতাম। কিন্তু এখনো পর্যন্ত আমার সাহস হয় না আমি ওর সামনে কিভাবে যেয়ে দাঁড়াবো। সেই সাহস আজও আমি জোগাড় করে উঠতে পারিনি। জওরান ওকে বলে, আমি এর জন্য আপনাকে হেল্প করব, যেহেতু আপনি আমার সিনিয়র আর আপনি ওকে পছন্দ করেন। এর পরের দৃশ্যে আমরা দেখি যে কোচ চু এখন তাংশুয়াকে নিয়ে ওর টিমমেটদের সঙ্গে দেখা করাতে নিয়ে গিয়েছিল। আর এর মানে হলো উনি কিন্তু এখন তাংশুয়াকে তার টিম মেম্বারের একজন হিসেবে। পরের দৃশ্যে তাংশুয়া এবং জিয়া হাঁটতে হাঁটতে যাচ্ছিল। হঠাৎ করেই ওর দেখা হয়ে যায় বেনচেং এর সঙ্গে। এতদিন পরে দেখা হওয়ার ফলে ও কিন্তু একটু লজ্জায় পাচ্ছিল। বেনচেং ওকে বলে, আমি আজও পর্যন্ত সাহস জোগাড় করে উঠতে পারিনি তোমার সামনে দাঁড়ানোর, কিন্তু অবশেষে আমাদের দেখা হয়ে গেল। তবে এখন তাংশুয়া বলে, ওটা তো অনেক আগের ঘটনা, ওটা বলে তো এখন কোনো লাভ নেই। আর বেনচেং ওকে বলে, তুমি যে লাভ লেটার আমাকে দিয়েছিলে সেটার উত্তর কি আমি এখন দিতে পারি? তাংশুয়া বলে, সেটা তো অনেক পুরানো কথা, তাতে আমি কি লিখেছিলাম আমার তো সেই কথা মনে নেই বলে ও ওখান থেকে চলে যায়। মানে ও কিন্তু ওকে রিজেক্ট করে গিয়েছে। এদিকে তাংশুয়ার ট্রেনিং শুরু হয়ে গিয়েছিল, আর তাংশুয়ার ট্রেনিং ছিল সিস্টার ওয়ের সঙ্গে। এদিকে লিভিং বসে বসে অপেক্ষা করছিল কখন তাংশুয়ার ট্রেনিং শেষ হয়ে যাবে আর ওর সঙ্গেও দেখা করবে। কিছুক্ষণ পরে যখন ট্রেনিং শেষ হয়ে যায় তখন ও তাংশুয়ার সঙ্গে দেখা করতে যায়, কিন্তু ওদের দেখা হওয়া মানেই তো একে অপরের সঙ্গে খুনসুটি। এদিকে আমরা সিস্টার ওয়েকে দেখি, যে কিন্তু লিভিংকেও অনেক বেশি কেয়ার করতো, মানে ও লিভিংকেও অনেক বেশি পছন্দ করতো। লিভিং এখন সিস্টার ওয়েকে ডেকে বলে, অনেকদিন থেকে তোমাকে আমি একটা কথা বলতে চাই। তখন সিস্টার ওয়ে ভেবেছিল হয়তো ওকে প্রপোজ করবে। তখন লিভিং বলে, তুমি যেহেতু একজন টিম মেম্বার হিসেবে আসো তাংশুয়ার সঙ্গে, তাই আমি চাই তুমি ওকে একটু ভালোভাবে প্র্যাকটিস করাও, যাতে ও ওর স্বপ্ন ছুঁতে পারে। কিন্তু এই কথা শুনেই তো সিস্টার ওয়ের মন একদম ভেঙে যায়, কারণ ও ভেবেছিল হয়তো ওকে ভালোবাসার কথা বলবে। ঠিক তখন ওখানে জিয়াং চলে আসে, যে ছিল লিভিং এর রুমমেট। এই জিয়াং আবার সিস্টার ওইকে পছন্দ করে, আবার সিস্টার ওই পছন্দ করে লিভিংকে, আর লিভিং পছন্দ করে তাংশুয়াকে। মানে এদের ভিতরে এক ধরনের কেমন চক্র চলছে, তবে কেউ কাউকে পাচ্ছে না। এদিকে ইয়ান এবং তাংশুকে একসঙ্গে দেখে তো জেলাসিতে মরেই যাচ্ছিল লিভিং। আমরা জানতে পারি লিভিংকে এখন একটা খেলা করার জন্য হারপিনে যেতে হবে, যেখানে একটা ন্যাশনাল টিম অনুষ্ঠিত হবে। তো এখন যেহেতু ওকে তাংশুয়াকে ছেড়ে যেতে হবে, তাই ওর মনটা একটু খারাপ ছিল। এদিকে তাংশুয়া তো প্রাণপণে প্র্যাকটিস করতেই থাকে, তবে ওর শরীর এখনো স্টেবল ছিল না। আর ওর এই প্র্যাকটিস দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল ইয়ান। ইয়ান ওকে বলে যে তোমার শরীর এখনো রিল্যাক্স না, তুমি যদি ভাবো যে তুমি তোমার লক্ষ্যে পৌঁছাবে তবে তুমি কখনো এভাবে পৌঁছাতে পারবে না। এর জন্য আগে তোমাকে রিল্যাক্সড হতে হবে। তুমি সমস্ত টিম সমস্ত সবকিছু ভুলে শুধুমাত্র স্কেটিং করবে তোমার মনের আনন্দের জন্য, তবেই তুমি রিল্যাক্সড হতে পারবে। আর ওকে রিল্যাক্সেশন দেওয়ার জন্য ও ওর সঙ্গে স্কেটিং করতে লাগে। ইয়ান যখন স্কেটিং করতে করতে তাংশুর খুব কাছাকাছি চলে এসেছিল, তখন ওর মনে হচ্ছিল ও তাংশুর প্রেমে পড়ে গিয়েছে, আর ওকে ছাড়া ওর একদমই চলবে না। ওরা দুজন অনেক বেশি কাছাকাছি চলে এসেছিল, আর ইয়ান এক ধরনের স্বপ্ন দেখছিল। ঠিক তখনই ওদের এই প্রেমের মাঝে বাগড়া দিতে চলেই আসে লিভিং। লিভিং তো দেখে একদম রাগে ফুলতে লাগে, আর ও জোরে ওখান থেকে বলে, ইয়ান তোকে তোর কোর্স ডাকছে। আর এটা বলে ওখান থেকে ইয়ানকেও মিথ্যা কথা বলে ভাগিয়ে দেয়। আর এরপরে আস্তে আস্তে ও চলে আসে এবার তাংশুর কাছাকাছি। আর লিভিং তাংশুকে বলে, এই মুহূর্তে তোমার অনেক ভালোভাবে প্র্যাকটিস করা উচিত। আমি হারপিনে চলে যাব খেলা করার জন্য, তার ভিতরে তুমি যেন নিজের বয়ফ্রেন্ড খুঁজতে লেগে যেও না, তাহলে কিন্তু কোচু অনেক বেশি রাগারাগি করবে। ও আসলে একটু চিন্তায় ছিল যে ও যখন থাকবে না তখন তাংশু কোনো বয়ফ্রেন্ড জোগাড় করে ফেলে কিনা। এরপরে ও তাংশুর সঙ্গে স্কেটিং করতে যখন নিচেই নেমেছিল তখন ওর পড়ে যায়, কারণ ওর তো স্কেটিং এর বোর্ড পড়া ছিল না। আর এর ফলে ওরা দুজন একে অপরের উপর পড়ে যায়, আর আনফর্চুনেটলি ওদের কিস হয়ে যায়। লিভিং তো একদম লজ্জায় মরে যাচ্ছিল, আর ও বলতে লাগে যে এটা আমার প্রথম কিস ছিল। এটা বলে ও হাঁপাতে হাঁপাতে ওখান থেকে চলে যায়। ওরা দুজনেই রাতে যখন শুয়েছিল তখন এগুলোই কল্পনা করছিল, আর দুজনেই লজ্জায় একদম লাল হয়ে যাচ্ছিল। মানে ওদের অন্যরকম ফিলিংস হতে কিন্তু শুরু করে দিয়েছিল। এর পরের দিন সকালবেলা যখন ঘুম ভাঙছিল লিভিং এ, তখন ও একটা সুন্দর স্বপ্নে মজেছিল, আর ও জিয়াং এর হাত এত জোরে চেপে ধরেছিল যে ওটা তাংশুয়ার হাত মনে করেছিল। এদিকে তাংশুও কিন্তু একটা সুইট স্বপ্ন দেখছিল।
যাই হোক, আজকে চলে যাবে লিভিং। তো সে অপেক্ষা করছিল তাংশু ওকে কখন বিদায় জানাতে আসে। তাংশু ওর জন্য ব্রেকফাস্ট নিয়ে আসে আর ওকে অনেক কথা বলতে লাগে, কিন্তু ওরা দুজনই কথা বলতে বলতে শুধু একে অপরের ঠোঁটের দিকেই তাকাচ্ছিল, কারণ কালকে রাত্রে ওদের দুজনের সঙ্গে কি হয়ে গিয়েছে তা শুধুমাত্র ওরাই জানে। যাই হোক, লিভিং যাওয়ার আগে বলে যে তুমি কিন্তু কোনোভাবেই তোমার বয়ফ্রেন্ড খুঁজতে লেগে যেও না, শুধুমাত্র নিজের ট্রেনিংয়ে কনসেন্ট্রেট করবে, ঠিক আছে? এটা বলে ওরা একে অপরের থেকে বিদায় নিয়ে এখন চলে যেতে লাগে লিভিং। আর যাওয়ার আগে পিছন ফিরে আরও একবার দেখে নেয় তাংশুয়াকে। এরপরে যাওয়ার পরে ওর কঠিন ট্রেনিং শুরু হয়ে যায় আর ওদের খেলা পড়েছে কোরিয়ার সঙ্গে। তবে এই খেলায় ও কিন্তু লিডার ছিল না, লিডার ছিল আনজে নামের এই ছেলেটি। আর খেলা শুরুর পূর্বে ওদের কোচ ওদের কি করতে হবে আর কি করতে হবে না এর উপরে একটা অ্যাডভাইস দিতে লাগে। অন্যদিকে আমরা তাংশুকে দেখতে পাই যে ইয়ানের সঙ্গে একটা মুভি দেখতে গিয়েছিল, কিন্তু মুভিতে এমন একটা দৃশ্য এসে পড়ে যে ওর আবার লিভিং এর কথাই মনে পড়তে লাগে। ইয়ান ওকে আজকে চেয়েছিল সারাদিন যেন ওর সঙ্গেই কাটায়, তাই ওরা দুইজন একসঙ্গে অনেক মজা করে যখন ওরা ফিরছিল তখন হঠাৎ করে তাংশুর কাছে একটা কল চলে আসে। আর এই কলটা করেছিল লিভিং যখন ওকে ফোন করে এবং ওই ইয়ানের কণ্ঠপাশ থেকে শুনতে পায় তখন ও ফোনটি নামিয়ে নেয়, কোনো কথা না বলেই। আর এদিকে তো তাংশু বুঝতে পারে না লিভিং এর হঠাৎ হলোটা কি, কিন্তু লিভিং এর মন খারাপ হয়ে গিয়েছিল। এদিকে আমরা জিয়াকে দেখতে পাই। জিয়ার তাংশুর ওই বন্ধুর সঙ্গে অনেক ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছিল। লুই এবং জিয়া সবসময় একে অপরের সঙ্গে চিপকে থাকতো। আর জিয়া যেহেতু ভেটেরিনারির একটা স্টুডেন্ট ছিল তাই ও অনেক বেশি অ্যানিমাল পছন্দ করতো, তাই লু আর ও মিলে একটা খামার করতে লেগে যায়। এর পরের দৃশ্যে আমরা দেখি যে খেলা শুরু হয়ে গিয়েছিল এবং ইয়ানকে নিয়ে খেলা দেখতে এসেছিল একটা দোকানে তাংশু। ইয়ান এটাতে কষ্ট পায় আর সে মনে মনে ভাবে যে তাংশু আসলে লিভিংকেও অনেক বেশি কেয়ার করে, কারণ তাংশু যখন টিভি দেখছিল তখন লিভিং এর মুখ না দেখেই বলে দিতে পেরেছিল যে ওটাই হবে লিভিং। এটা শোনার পরে আসলে মনটা খারাপ হয়ে গিয়েছিল ইয়ানের। এরপরে খেলা শুরু হয়ে যায়, রীতিমতো সবাই ভালোভাবেই খেলছিল এবং দেশের যে প্রান্তে ছিল সেখানে বসে ল্যাপটপ টেলিভিশন সবকিছুতেই এই খেলাগুলো দেখছিল। আর ওরা সবাই অনেক এক্সাইটেড ছিল যে লিভিং এর দলই জিতে যাবে, কিন্তু এখানে লিভিং এর ভুলের কারণেই তাদের দলটা হেরে গিয়েছিল। এর জন্য তো অনেক বেশি রাগ হচ্ছিল তাংশুর, কারণ ওরা চাইলেই জিতে যেতে পারতো, তবে লিভিং এর একটা ভুলের জন্যই ওরা আজকে হেরে গিয়েছে। তো লিভিংকে এখন ক্যাপ্টেন এসে বলে যে আমরা হেরে গিয়েছি, এটা আমাদের ভুল, কিন্তু তুমি যে গুটি পেয়েও আমাদের পাস করনি এটা তোমার ভুল, কারণ তুমি তোমার টিমমেটদের ভরসা করতে পারো না, এর জন্যই আমরা আজকে হেরে গিয়েছি। আসলে লিভিং যখন গুটি পেয়েছিল তখন ও যদি অন্য কোনো টিমমেটকে দিয়ে দিত তবে হয়তো গোলটা সেই দিতে পারতো, লিভিং হয়তো তাকে ভরসা করতে পারেনি। আর এজন্যই তাংশু মোটামুটি রেগে গিয়েছিল লিভিং এর উপর। আর ওরা যে হেরে গিয়েছিল এটার জন্য আসলে সান্ত্বনা দেওয়ার জন্য একটা মেসেজ লিখেছিল তাংশু, কিন্তু কিছুক্ষণ পরে ওর মনে হয় এই মেসেজ দেওয়া ঠিক হবে না, তাই ও মেসেজ পুনরায় ডিলিট করে আবার ঘুমিয়ে যায়। এদিকে কিন্তু অনেক বেশি টেনশনে এখন পড়ে গিয়েছিল লিভিং যে ওর কারণে হেরে গিয়েছে, আর যেহেতু এটা একটা বড় খেলা ছিল এর জন্য ওর অনেক মন খারাপ ছিল। এদিকে জিয়া এবং লুই মিলে যে খামারটি করেছিল সেটার আজকে উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছিল। এখানে ওরা অনেক ধরনের অ্যানিমাল এনে রাখবে এবং সেগুলোকে ঠিকঠাক চিকিৎসাও দেওয়া হবে। ওরা একটা মহৎ কাজ করছিল। এদিকে আমরা লিভিংকে দেখি ওর কোচ বলছিল যে তুমি যদি নিজে থেকে পরিবর্তন না আনো তবে কখনোই কেউ তোমাকে পরিবর্তন করতে পারবে না, এটা সম্পূর্ণ তোমার নিজের উপরেই নির্ভর করছে। এরপর লিভিং এর সঙ্গে দেখা করার জন্য ওর কোচ আসে আর ওকে অনেক কিছু ইনফরমেশন এবং অনেক অ্যাডভাইস দিয়ে যায়। আর চলে যাওয়ার আগে ওকে একটা বক্স দিয়ে যায়, যে বক্সটা পাঠিয়েছিল সিস্টার ওই, এবং একই সঙ্গে একটা চিরকুট ওখানে পাঠিয়েছিল তাংশু। ও তো অনেক খুশি হয়ে গিয়েছিল যে ওর জন্য কি পাঠানো হয়েছে। সিস্টার ওই ওকে একটা কার্টুন টাইপ কিছু পাঠিয়েছিল আর তাংশু ওকে একটা ছবি পাঠিয়েছিল, যে ছবি দেখার পরে ওর ছোটবেলার কথা মনে পড়ে যায়। টিচার একবার ওকে দায়িত্ব দিয়েছিল একটা আর্ট অনুষ্ঠানের জন্য, এই অনুষ্ঠান ওদের দুজনকেই দায়িত্ব দেওয়া হয়েছিল, কিন্তু লিভিং নিজেই সমস্ত কিছু করার সিদ্ধান্ত নিয়েছিল এবং ও কোনো পাত্তাই দিচ্ছিল না তাংশুকে। কিন্তু ও তো একা একা ভালো করতে পারে না, সেই শেষ পর্যন্ত তাংশুর হেল্প ওকে নেওয়া লাগে। আর ওরা দুজন মিলেই ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আর ওদের ক্রিয়েটিভিটির জন্য ওরা ওই দিন জিতে গিয়েছিল, তার জন্য ওরা একটা পুরস্কারও পেয়েছিল। আর সেদিনের তোলা ছবিটি এখন পাঠিয়ে দিয়েছিল ওকে তাংশু। এটা দিয়ে তাংশু ওকে বোঝাতে চাইছিল যে একা একা কিন্তু সবকিছু হয় না, কখনো কখনো টিমমেটদের উপরেও ভরসা করতে হয়। আর ওরা এখন দুজনের সঙ্গে কথা বলছিল। তাংশু ওকে বলে তোমার ওখানে স্নোফল হচ্ছে, আমাকে দেখাও। তাই ও ভিডিও কল দিয়ে এই ঠান্ডায়ও বাইরে গিয়ে তাংশুকে স্নো
স্নোফল দেখাতে লাগে এবং ওরা দুজনেই আবার হ্যাপি হয়ে যায়। আর ওর মুড ক্ষণিকের জন্য হলেও ভালো করে দিয়েছিল তাংশু। আর এখন তো পুনরায় নতুন উদ্যমে ওর নিজের খেলা এবার শুরু করে। আর এই খেলায় ও খুব দ্রুতই জিতে গিয়েছিল, কারণ এবার ওর নিজের টিমমেটদের উপরে ভরসা করেছিল। কিন্তু তখনই ও দেখতে পায় জৌরানকে ওখানে একটা ফুলের বুকে নিয়ে উপস্থিত হয়েছে। ও এতে বিরক্ত হয়ে যায়, ওকে কোনো কিছু না জানিয়ে কেন জৌরান এখানে এলো। জৌরান ওর সঙ্গে একটা সেলফি উঠিয়ে নেয়, তো লিভিং এখন জৌরানকে বলে যে আমি এই ফুল নিতে পারবো না, কারণ আমি একা তো জিতে যাইনি। আর জৌরান তার তোলা ছবিটি এখন অনলাইনে ছড়িয়ে দেয়, আর সবাই সেখানে কমেন্ট করতে থাকে যখনই আইস গড জিতে গিয়েছে তখনই তার গার্লফ্রেন্ড অ্যাপেয়ার হয়েছে। তবে এসব নিয়ে কোনো মাথা ব্যথা কিন্তু ছিলই না মোটেও তাংশুর। এদিকে লিভিং একটা জুয়েলারি হাউসে গিয়েছিল সেখান থেকে একটা নেকলেস কেনার জন্য, এবং ও অনেক সুন্দর দেখে তাংশুর জন্য একটা নেকলেস কিনে নেয়। এরপরে ও যখন কামব্যাক করে তখন ওকে রিসিভ করার জন্য জিয়াং এবং সিস্টার ওই আসে। আর তখন সিস্টার ওই ওর কেনা সেই নেকলেসটা দেখতে পায়। ও ভাবে যে এটা হয়তো ওর জন্যই নিয়ে এসেছে লিভিং, কিন্তু লিভিং তো এটা নিয়েছিল তাংশুর জন্য। তাই সিস্টার ওয়ের কাছ থেকে ও গিফটটা নিয়ে নেয়। তখন সিস্টার ওই বলে এটা তাহলে কার জন্য, কিন্তু ও বলে এটা আমার জন্য। এটা বলে নিয়ে নেয়। এতে সিস্টার ওয়ের আবার মন খারাপ হয়ে যায়। এদিকে আমরা দেখতে পাই যে লিভিং যখন চলে এসেছিল তখন ও এসে দেখে একটা বড় ধরনের পরিস্থিতি নিচ্ছে আসলে তাংশু, কারণ ওদের কলেজে অনেক বড় একটা ফেস্টিভ্যাল হবে, সেখানে ও গান গাইবে। আর ওর সঙ্গে নাচার জন্য ও কানেক্ট করে নিয়েছে ইয়ানকে। ইয়ান ওর চারপাশে নাচবে। তখন ও বলে ঠিক আছে, আমি তো ভালো পিয়ানো বাজাতে পারি, তবে আমি যদি পিয়ানো বাজাই তবে তোমার জেতাটা আরও সহজ হয়ে যায়। তখন ও ভাবে যে আসলেই তাই তো, ও যদি আমার সঙ্গে থাকে তবে জেতাটা সহজ হয়ে যায়। এদিকে কিন্তু অনেক বেশি মন খারাপ ছিল সিস্টার ওয়ের। আবার সিস্টার ওয়ের কথা ভেবে মন খারাপ ছিল জিয়াংয়ের। আসলে মানুষ যাকে পাবে না তাকেই পছন্দ করে। এদিকে আমরা মোটুকে দেখতে পাই, যে ছিল লিভিং এর আরেকজন রুমমেট। এ আবার পছন্দ করতো জৌরানকে, আবার জৌরান পছন্দ করতো লিভিংকে। কি একটা অবস্থা! এদের পছন্দগুলো কেমন যেন শিকলের চক্রের মতোই চলছিল। এর পরের দৃশ্যে আমরা দেখি ওরা তিনজন তো খুব ভালোভাবে প্র্যাকটিস করছিল, কিন্তু যতবারই ইয়ান তাংশুর চারপাশ দিয়ে নাচছিল ততবারই কেমন যেন জেলাসিতে মরেই যাচ্ছিল লিভিং। ওর খুবই খারাপ লাগছিল ওদের দুজনকে একসঙ্গে দেখে, তাই বারবার ও ওদের ডিস্টার্ব করছিল। আর অবশেষে শুরু হয়ে গিয়েছিল সেই ফেস্টিভ্যাল। ওরা কিন্তু নার্ভাস ছিল যে আসলে ব্যাপারটা কতদূর কি হবে, এবং এখানে অনেক মানুষ এসেছিল। সবাই ওদের এই অনুষ্ঠান দেখার জন্য সমবেত হয়েছিল। অনেক ধরনের পার্টিসিপেন্ট এখানে পার্টিসিপেট করেছিল। জৌরান তো অনেক ভালোই পারফরমেন্স করেছিল, ও নিজেই গিয়েছিল এবং নিজেই নেচেছিল। আর ওর এই পারফরমেন্স দেখে সবাই অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল। সবাই ভেবেছিল সেই হয়তো বিজয়ী হবে। এরপরে ছিল তাংশুয়াদের পালা, আর তারা তিনজনই কিন্তু স্কেটিং এ দুর্দান্ত ছিল। আর ওরা যখন গান গাইছিল তখন সবাই অবাক হয়ে ওদের গান শুনছিল, কারণ তাংশুয়া সচরাচর ভালো গান গাইতে পারতো না। সবাই ভাবতো ও এড়ে গলায় গান গায়, কিন্তু আজকে ও অনেক ভালো গান গাইছিল, যার জন্য সবাই অনেক হাতে তালি দেয় আর ওদের বাহবা জানায়। তবে তাংশুয়ার এই ভালো গান গাওয়ার পিছনে কিন্তু একমাত্র লিভিং এর হাত ছিল। লিভিং অনেক কষ্ট করে ওকে শিখিয়েছে যে এমন শুধু জোরে জোরে কণ্ঠ দিলেই হয় না, অনেক সুন্দর করে সুদিংভাবে গান করতে হয়। আর ওকে দীর্ঘ একটা প্র্যাকটিসের পরে শেখাতেও সক্ষম হয়েছে। কিন্তু সেই আবার অনুষ্ঠান শেষে ওদের খুনসুটি শুরু হয়ে গিয়েছিল। তবে যখন তাংশু দেখে জৌরান এদিকে হেঁটে আসছে তখন ও লিভিং এর সঙ্গে অভিনয় করতে লেগে যায়। ও জৌরানকে দেখাতে চাইছিল যে ওর কাছে দুইজন সুপারস্টার আছে। আর আজকে রাত্রে তাংশুর একটা পার্টিতে আসার কথা ছিল। ওরা হাই স্কুলে যারা একসঙ্গে পড়তো তাদের আজকে একটা রিউনিয়ন পার্টি হচ্ছে। এখানে জৌরান বিভিন্নভাবে অপমান করতে লাগে তাংশুকে, এবং বারবার মনে করিয়ে দিতে লাগে যে বেনচেং ওর ফার্স্ট লাভ ছিল, এই সব ইত্যাদি। আর বাড়িতে বসে বসেই কিভাবে জানি এই সমস্ত কিছু লাইভ দেখে ফেলছিল লিভিং। যখন তাংশু চলে আসবে তখন বেনচেং ওকে বলে আমি তোমাকে বাড়ি পর্যন্ত ছেড়ে দিয়ে আসি, কিন্তু ঠিক তখনই ওখানে চলে এসেছিল লিভিং আর বলে যে কোচ্চু তোমাকে এখনই ডাকছে, তাই দ্রুত আমার সঙ্গে চলো। এটা বলে একরকম বেনচেং এর কাছ থেকে তাংশুকে ছিনিয়ে নিয়ে চলে এসেছিল লিভিং। আর ঠিক তখন পিছনে জৌরান চলে আসে। জৌরান বলে আমি সারাদিন অনেক নোংরা কাজ করেছি তোমাদের দুজনকে এক করার জন্য, তবুও এত ভালো সুযোগ তুমি কাজে লাগাতে পারোনি। ঠিক তখন ওকে এবার বেনচেং বলে আমাদের আরো বেশি হার্ডওয়ার্ক করতে হবে জিততে গেলে। এদিকে এরা দুইজন যখন হাঁটতে হাঁটতে আসছিল তখন তাংশু বলে যে আমি অনেক বেশি জৌরানকে ঘৃণা করি, কারণ ও জানে জৌরান সবসময় ওর সঙ্গে মিথ্যা কথা বলে, আর ও ছোটবেলা থেকে ওর সঙ্গে মিথ্যা বলে এসেছে। ঠিক তখনই আমরা দেখি লিভিং ভয় পাচ্ছে, কারণ লিভিং ছোট থেকেই অনেক বড় একটা মিথ্যা বলে এসেছে সবসময় তাংশুয়াকে। তবে এখন যদি তাংশুয়া সত্যটা জানতে পারে তবে কি ও জৌরানের মতো ওকে হেট করবে, এই কথাই ও চিন্তা করতে লাগে, কারণ ও জানে তাংশু কখনো কোনো মিথ্যাবাদীকে পছন্দ করে না। লিভিং ওর রুমে এসে বারবার তাংশুয়ার কথাই ভাবছিল, ও কিছুতেই ওকে ভুলতে পারছে
পারছিল না। তবে ও ছোটবেলায় যে ভুলটা করেছে সেই ভুল কিভাবে সংশোধন করবে ও সেটাই ভাবছিল। ভাবতে ভাবতে ওর রাত গড়িয়ে সকাল হয়ে যায়। সারা রাত ও ঘুমায় না। ওর দুইজন রুমমেট এসে বলে, তুমি সারা রাত না ঘুমিয়ে এভাবেই বসে আছো, বস তোমার কি হয়েছে? তখন ও দেখতে পায় ওর দুই রুমমেটের মাঝে আবার তাংশুয়াকে। ও দেখে যে ওরা দুজনই তাংশুয়া হয়ে গিয়েছে। তখন ও ভাবে, না এভাবে আর চলতে পারে না, আমাকে কিছু একটা বিহিত করতেই হবে। যে কোনোভাবেই হোক তাংশুয়াকে আমাকে জানাতেই হবে যে আমি ওকে অনেক পছন্দ করি। এরপরে তাই ও ইমপ্রেস করার জন্য চলে যায় লুইয়ের কাছে। ও জানে যে লুই তাংশুয়ার সব থেকে কাছের বন্ধু। ও লুইয়ের জন্য একজোড়া জুতা নিয়ে যায়, যেটা দিয়ে ওকে আগে ইমপ্রেস করে ফেলে। তারপরে লুই এই জুতা দুটো পেয়ে বলে, আমি আগে ভাবতাম তুমি অনেক খারাপ, কারণ তুমি আমার মাস্টার তাংশুয়ার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করছিলে, কিন্তু এখন আমি জানি যে তুমি কত ভালো আর তোমরা দুজন একদম পারফেক্ট ম্যাচ। তাই তুমি হেজিটেট না করে মাস্টার তাংশুকে বলে দাও যে তুমি ওকে কতটা পছন্দ করো, আর যা যা করতে হয় আমি সবসময় তোমার পাশে আছি। মানে ও কিন্তু ইমপ্রেসড হয়ে গিয়েছিল। এরপরে আমরা আবার দেখতে পাই যে তাংশুয়ার আজকে একটা ম্যাচ ছিল এবং ও এখানে যদি খুব ভালো ফলাফল করতে পারে তবে ও স্পেশাল টিমে থাকতে পারবে। তো আজকে কিন্তু ওর জীবনের বড় একটা পরীক্ষা ছিল। ও খুব ভালো করে দৌড়ানোর চেষ্টা করে যাতে ও স্পেশাল টিমের ভিতরে থাকতে পারে। শুরুর দিকে ও একটু পিছিয়ে তো পড়েছিল, কিন্তু কিছুক্ষণ পরে ও অনেক এগিয়ে যায়, আর যার জন্য ওর কোচ অনেক খুশি হয় ওর পরে আর বলে যে তুমি আজকে থেকে এই টিমেই থাকবে। এদিকে আমরা আবার লিউবিংকে দেখি যে লুকে বলছিল, আমি ছোটবেলায় একটা মিথ্যা কথা বলেছিলাম তাংশুয়াকে, আমার মনে হয় ওই কথাটা জানতে পারলে ও আমাকে ক্ষমা করবে না। মানে ও যে প্রাইমারি স্কুল ছেড়ে হাই স্কুলে ভর্তি হয়েছিল সেই সময় ও আসলে তাংশুয়ার সঙ্গে থাকতে চায়নি, যার জন্য ও মিথ্যা কথা বলে অন্য স্কুলে ভর্তি হয়েছিল, আর সেই ভয় ও আজকে পাচ্ছে। এদিকে আমরা একজন মহিলাকে দেখতে পাই। এই মহিলা ছিল ইয়ানের মা। তো এই মহিলা যখন ফোনে এখন ইয়ানদের ওই ভিডিওটি দেখে যেখানে ইয়ান নেচেছিল, তারপরে ওই মহিলার অনেক রাগ হয়। তাই ওই মহিলা সোজা দেখা করতে চলে যায় এবার তাংশুয়ার সঙ্গে। তাংশুয়াকে গিয়ে বলে, আমার ছেলে অনেক সহজ সরল এবং আমি চাই আমার ছেলে চ্যাম্পিয়ন হোক, তাই আমি চাই তুমি ওর সঙ্গে আর না মেশো। কিন্তু যখন তাংশুয়া কথা বলে তখন ওই মহিলা বলে, তোমার বাবা মা কি তোমাকে কোনো ডিসিপ্লিন শেখায়নি? বরং তাংশুয়ার সঙ্গে অনেক খারাপ করে ওই মহিলা কথা বলে। তখন তাংশুয়া বলে, আপনার ছেলের কাছে আগে শোনা উচিত যে ওর আর আমার ভিতরে সম্পর্কটা কি, তারপরে আপনি আমার সঙ্গে কথা বলতে আসবেন বলে ওখান থেকে চলে আসে। মানে তাংশুয়া কিন্তু চুপচাপ শুনে যাওয়ার বান্দা নয়। এদিকে লুইবিং বারবার ভাবতে লাগে যে কিভাবে ও তাংশুয়াকে ওর মনের কথা বলবে। ঠিক তখন ও একটা পোস্টার দেখতে পায়। এই পোস্টার ছিল একজন লাভ গুরুর। তো এই লাভ গুরু খুব ভালোভাবেই বলতে পারে কিভাবে ডেটিং শুরু করতে হয়। এবার ও ওই লাভ গুরুর সঙ্গে চ্যাটিংয়ে ব্যস্ত থাকে। লাভ গুরুর কাছ থেকে টিপস নিতে থাকে যে কিভাবে ও তাংশুয়াকে ওর মনের কথাটা বলতে পারে, এবং এইসব দেখে ও একটা প্ল্যান করে। এরপরে ও লুকে ফোন দেয় আর বলে ওরা একটা জায়গায় যাবে, মানে ও শুধুমাত্র তাংশুয়াকে নিয়েই যাবে আর লু যেন ব্যবস্থা করে। এরপরে আমরা ম্যানেজার মাকে দেখতে পাই যে ওর গাড়িটা মুছছিল। ঠিক তখনই ও পিছনে আইস অফ গডকে দেখতে পায়। আইস অফ গডকে দেখার পরেই বলে, আমার কেমন যেন মনের ভিতরে কু ডাকছে, মনে হচ্ছে তুমি কিছু চাও। ঠিক তারপরেই গাড়ির ভিতরে লুইবিং ওর অনেক স্বাদের গাড়িটা নিয়ে লুইবিং চলে আসে। এরপরে ওখানে লুই আসে। লুই এসে বলে যে আসলে আমরা তাংশুয়াকে একা এখানে নিয়ে আসতে পারবো না, কারণ তাংশুয়াকে আমি বলতে পারিনি যে তোমার সঙ্গে ও ডেটে যাবে, তাই ওর বান্ধবীকে নিয়ে আসছে। তো আমরা এখন 4 জন যাব। এতে ওর প্রথমে খুব রাগতে হয়, কিন্তু কি আর করা, তাংশুয়ার সঙ্গে সময় কাটাতে গেলে ওর বন্ধু বান্ধবীকেও নিয়ে যেতে হবে। এরপরে ও তাংশুয়াকে অনেক ইমপ্রেস করার চেষ্টা করে, কিন্তু ও যেভাবে ইমপ্রেস করছিল তাতে তাংশুয়ার ঘুমই পেয়ে যাচ্ছিল। এদিকে আমরা আবার জিয়াকে দেখতে পাই। এরা কিন্তু খুব ভালোই রোমান্টিক ছিল। জিয়ার পায়ে হঠাৎ করে লাল ফোসকা পড়ে যায়, আর এই ফোসকা দেখে লুওকে বলে যে এটা তো জেলিফিশের জন্যই হয়েছে, তো এটার জন্য আমি এখন কি করতে পারি? তখন জিয়া বলে, আমার অনেক পেইন হচ্ছে, যা ইচ্ছা করো। তখন লু বলে, এই সমুদ্র পাড়ে শুধু একটা মাত্রই উপায় আছে, তাছাড়া আর কোনো কিছুই করার নেই। তখন জিয়া বলে, তবে ওটাই করো। এরপরে জিয়া অন্যদিকে মুখ করে থাকে আর ওর পায়ের উপর এবার প্রস্রাব করতে থাকে লু। আসলে এটাই ছিল সেই সমাধান, কি আর করার, শেষ পর্যন্ত এটাই করতে হলো। এদিকে আমরা ওই মহিলাকে দেখি, অর্থাৎ ইয়ানের মাকে। ইয়ানের মা ওর ছেলেকে বোঝাতে লাগে ওকে কানাডার ট্রেনিংয়ে পাঠাবে বলে, কিন্তু ও তো একদমই যেতে চায় না। তারপরে ও দেখতে পায় যে তাংশুয়ার দেওয়া পুতুলগুলো ওর মা ফেলে দিয়েছে। এতে ওর মায়ের উপরও অনেক রেগে যায় আর বলে যে আমি কি নিজের মতো বাঁচতে পারবো না? সব সময় তুমি যেমন চেয়েছো আমি তেমন করে বেঁচেছি, আমার কি নিজের বাঁচার অধিকার নেই? তখন ওর মা বলে যে আমি তাংশুয়ার সঙ্গে কথা বলেছি, তুমি ওই মেয়ের সঙ্গে আর মিশবে না, তোমার একমাত্র লক্ষ্য হওয়া উচিত তুমি চ্যাম্পিয়ন হবে।
আসলে বাবা মাগুলো যে কেন এমন করে ছেলে মেয়েদের সঙ্গে তা বুঝতে পারি না। এভাবে ছেলে মেয়েদের উপর প্রেশার ক্রিয়েট করা কখনোই উচিত নয়। তার উপরে এ মহিলা তো আরও বেশি ছলনাময়ী। সে বিভিন্নভাবে এবার তার ছেলেকে ব্ল্যাকমেইল করতে লাগে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই তাংশুয়ার সঙ্গে দেখা করার জন্য ইয়ান ওর হোস্টেলের সামনে এসেছিল, কিন্তু ও এসে তাংশুয়াকে পায় না। আর ওর রুমমেটের কাছ থেকে জানতে পারে তাংশুয়া একটা ট্রিপে গিয়েছে এবং সেখানে লুই ইভিংও আছে। এটা জানার পরে ওর আসলেই খারাপ লাগে। যখন ও জানতে পারে আজকে ও ফিরবে না, তখন ওর আরও খারাপ লাগে। এদিকে আমরা এই চার বান্দাকে দেখি যারা একটা জাহাজ ভাড়া করেছিল, তবে এই জাহাজটা ম্যানেজার মা ভাড়া করে দিয়েছিল। ওরা জানতোই না জাহাজের হাল এমন হবে। জাহাজটা দেখে প্রথমে ওরা আসলেই হতাশ হয়ে যায়, কিন্তু কি আর করা, এই জাহাজেই ওদের ঘুরতে হবে। তাই ওরা ওই জাহাজে করে ঘুরতে লাগে। ওরা সবাই অনেক অনেক এনজয় করছিল। আসলে ওরা এই প্রথম একসঙ্গে 4 জন ট্রিপে আছে। যখন জিয়া এবং লুই ওদের নিজেদের মতো ব্যস্ত ছিল, তখন এরা দুইজন তাদের পুরানো কথা মনে করছিল। ছোটবেলায় ওরা কিভাবে আকাশের তারা দেখতো এসব কথা। এখানে বসে ছোটবেলার কথা যাপন করতে কিন্তু ওদের এখন ভালোই লাগছিল। এরপরে হঠাৎ করেই ওরা আবার ওই যে ডেটিং মাস্টার মানে লাভগুরুর কথা মনে পড়ে। লাভগুরু বলেছিল কিছু কিছু সময় একটু ভুল করতে। আর ও দেখে যে তাংশুর অনেক ঠান্ডা লাগছে, তাই ওর সোজা আসে একটা ব্ল্যাঙ্কেট নিতে। আর ওই ব্ল্যাঙ্কেটটা আমরা ভেবেছিলাম ও তাংশুয়াকে দিবে, কিন্তু না, ওই ব্ল্যাঙ্কেটটা ও কিন্তু নিজের গায়ে পরে নিয়েছিল। আর লাভগুরু এই ভুলটাই করতে বলেছিল। কেন লাভগুরু এটা করতে বলেছিল তা আমরা বুঝতে পারি না, কিন্তু কোনো প্রেমিকা তো আর নয় তাংশু। তো তাংশু এক টানে যখন ব্ল্যাঙ্কেটটা ওর কাছ থেকে নিয়ে নেবে, তখন ওর ধাক্কায় সোজা নিচে গিয়ে পড়ে যায় বা লুই ইভিং। এরপরে ওর জ্বর হয়েছে এটার অভিনয় করতে লাগে ও। সবাই ওর কপালে হাত দিয়ে চেক করতে লাগে ওর জ্বর হয়েছে কিনা, কিন্তু এগুলো ওর অভিনয় ছিল। ও এমন দেখাচ্ছিল ওর অনেক জ্বর হয়েছে। আর ওর এই ব্যাপারটা কিন্তু লু সবটাই জানতো। লু তাংশুয়াকে বলে, যেহেতু তুমি ওকে পানিতে ফেলে দিয়েছো, তাই ওর দেখাশোনার দায়িত্ব তোমারই নেওয়া উচিত। আর সারা রাত ধরে এখন ওর সেবা করার জন্য তাংশু থেকে যায়। কিন্তু তাংশুর বান্ধবী অর্থাৎ জিয়া ওর কতটা জ্বর হয়েছে সেটার জন্য থার্মোমিটার দিয়ে যায়, কিন্তু ওর তো কোনো জ্বরই হয়নি। এরপরে লু এসে ওকে 1 গ্লাস পানি দিয়ে যায়। আর এবার অভিনয় করতে লাগে তাংশুর মাথায় কিছু পড়েছে এমন। এই সোজাকে লি ইভিং তার থার্মোমিটারটা পানিতে ভিজিয়ে নেয়। পানিতে ভিজিয়ে নিয়ে সোজা ওটা এবার বগলে দিয়ে দেয়, যার কারণে হয়তো তাপ বেশি উঠেছে এমন মনে হবে। তাংশুও দেখে যে সত্যি তাপ তো অনেক বেশি, মানে ওর অনেক জ্বর হয়েছে। তাই ওকে বলে এখনই এই ওষুধটি খেয়ে নাও। আর এবার ওষুধ খাওয়ার যন্ত্রণায় পড়ে যায় ও। কোনোভাবে তাংশুয়াকে লুকিয়ে ও ওষুধটি ফেলে তো দিয়েছিল, কিন্তু ও ভেবেছিল ওর সেবা করবে তাংশুয়া, উল্টো ওর ঝাড়িতে ওই ব্যাকা হয়ে যাচ্ছিল। এদিকে জিয়ার অনেক ঠান্ডা লাগলে নিজের গায়ের কোট খুলে জিয়াকে পরিয়ে দেয় লু। আর জিয়া বলে, তুমি সবসময় আমার এত কেয়ার কেন করো? তুমি কি আমার বয়ফ্রেন্ড হতে চাও? তখন লু ওকে বলে, আমি সবসময় চাইতাম তুমি আমার গার্লফ্রেন্ড হও, কিন্তু এখন আমি চাই তুমি সবসময় অনেক বেশি ভালো থাকো। ওর এই কথা শুনে ওর মুখে একটা কিস করে দেয় জিয়া, আর বলে, এখন থেকে তুমি আমার বয়ফ্রেন্ড, এবং তুমি এখন কি চাও না আমি তোমার গার্লফ্রেন্ড হই? আর এই কথা শুনে তো লু প্রচুর খুশি হয়ে যায়। অফিসিয়ালি ওরা আজকে থেকে বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ড। আসলে এখানে প্রেম করতে এসেছিল কারা আর কাদের হয়ে যাচ্ছে ঠিক। এদিকে লুই ইভিং যে নেকলেসটা নিয়েছিল সেই নেকলেসের বক্সটাও ছিঁড়ে যাচ্ছিল, কিন্তু নেকলেসটা আজও তার দেওয়া হলো না। তবুও এখানে সময় যে অনেক খারাপ কেটেছে তা কিন্তু নয়। ওরা দুইজন একসঙ্গে রাতের আকাশে তারা গুনছিল। এর পরের দিন সকালবেলা দেখে যখন ঘুম ভেঙে যায় তাংশুয়ার, তখন ও দেখে ও খাটে ঘুমাচ্ছে এবং লুই ইভিং ঘুমাচ্ছে একটা সোফার উপর। আর লুই ইভিং এর জ্বর আসছে কিনা এটা যখন দেখতে যায়, তখন হঠাৎ করেই ওর মুখের দিকে ও অনেকক্ষণ তাকিয়ে থাকে। আর ও নিজের মনে মনে বলতে লাগে যে ও কিন্তু দেখতে আসলেই সুন্দর। ওকে আমি যতই বকাঝকা করি, ওর সঙ্গে যতই আমার মারামারি হোক না কেন, ও কিন্তু আসলেই দেখতে সুন্দর। ঠিক তখনই ঘুম ভেঙে যায় লুই ইভিং এর। এরপরে ওকে আবারও থার্মোমিটার দিয়ে দেয়। তাংশুয়ার বলে, যদি জ্বর কমে যায় তবে আমরা এখন ইউনিভার্সিটিতে ফিরে যাব। কিন্তু ওর তো জ্বর নেই, তাই ও এবার তাংশুয়াকে বলে, আমার জন্য একটু গরম পানি নিয়ে আসো। যখন তাংশুয়া পানি আনতে বের হয়ে যায়, তখন ও পানির ট্যাপ ছেড়ে দেয় এবং ওটাতেও থার্মোমিটার ভিজাচ্ছিল। কিন্তু পানির ট্যাপ ছাড়ার শব্দে পুনরায় আবারও রুমে ফিরে আসে তাংশু। আর তাংশু ওকে বলে, এখন গোসল করো না। কিন্তু ও দেখে যে থার্মোমিটার ভিজাচ্ছে লুই ইভিং। ও তো বোঝা যায় লুই ইভিং সবটাই মিথ্যা কথা বলেছে। তাংশুয়ার হাতে ধরা খাওয়ার পরেও লুই ইভিং কিন্তু থার্মোমিটারটা ঠিকই বগলে দিয়েছিল। তাংশুয়া তো জোরে চিল্লায় বলে, তুমি আমাকে বোকা মনে করেছো নাকি? আহারে, লুই ইভিং আবারও ধরা খেয়ে গেল।
যাই হোক, ওরা আর কি একটা অসফল ট্রিপ থেকে ফিরে এসেছিল। লুইবিং এর উপর তো এখন অনেক ক্ষেপে আছে তাংশু। এরপরে ওই লাভ মাস্টারকে এবার মেসেজ দিতে থাকে লুইবিং আর বলতে থাকে, তোকে আমি এক থাপ্পড়ে সব কয়টা দাঁত ফেলে দেব, শালা তোর জন্যই আমার পুরো সবটাই বরবাদ হয়ে গিয়েছে। কিন্তু ও যখন রুমে আসে তখন ওর বন্ধু কাঁদতে থাকে আর বলতে থাকে, আমার এক কাস্টমার আমার সবগুলো দাঁত ফেলে দিতে চেয়েছে। তখন লুইবিং বলে, এক কাস্টমার মানে? তখন ও ওর পোস্টারটা দেখায় আর বলে যে আমি লাভগুরু হিসেবে মানুষকে টিচিং করি। আর এটা দেখার পরে ওর বন্ধু তাই এবার ওকে মারতে লাগে, কারণ ওর কারণেই ওর সমস্ত বাসটা খেয়েছে। এদিকে ফিরে এসে ইয়ানের সঙ্গে দেখা করতে এসেছিল তাংশু। ইয়ান এখন সরি বলে তাংশুর কাছে ওর মায়ের জন্য। তাংশু বলে, আমি কোনো কিছুই মনে করিনি, আর এসব আমি মনেও রাখিনি। এদিকে ওই নেকলেসটা নিয়ে ভীষণ এক চিন্তায় ডুবেছিল লুইবিং, কিন্তু ও তো কোনো কিছুই করতে পারে না। এরপরে ও বসে বসে ওদের এই কাটানো ট্রিপ থেকে যত ছবি তুলেছিল সেগুলোই দেখতে লাগে আর নিজের মনে হাসতে লাগে। এরপরে ও তাংশুকে ফোন করে বলে যে ওর অনেক ভুল হয়ে গিয়েছে, ও আসলে থাকতে চাইছিল বলে মিথ্যা কথা বলেছিল। তো তাংশু ওকে ক্ষমা করে দেয়। এরপর থেকে লুইবিং চেষ্টা করতে লাগে কিভাবে তাংশুকে ইমপ্রেস করা যায়, আরও সবখানে এখন তাংশুকে ইমপ্রেস করার জন্যই লেগেছিল। এরপরে ও একটা স্টিকার দেখতে পায় যেখানে কাপলদের একটা ফেস্টিভ্যাল হবে। তাই ও সোজা ওর কোচের কাছে চলে যায় আর বলে, আপনি কিভাবে আপনার গার্লফ্রেন্ডকে পটিয়েছিলেন? ওর কোচ তখন বলে, তোমার কি কিছু ট্রিক্স লাগবে নাকি? তাহলে চলো তোমাকে কিছু ট্রিক্স দেওয়া যাক। তো লিউবিং তার কোচের কাছ থেকে টিপস নিয়ে সোজা চলে আসে ক্যাম্পাসের একটা কর্নারে, যে জায়গাটা ও নিজের মনের মতো করে সাজাবে বলে ভেবেছিল। এই জায়গাটা অনেক বেশি নিরিবিলি ছিল, আর ও এই জায়গায় খুব সুন্দর করে লাইটিং করতে লাগে এবং দেখা যায় এই জায়গাটার ফাইনাল লুক অনেক বেশি সুন্দর হয়ে এসেছে। ও কল্পনা করতে থাকে এখানে তাংশু এসেছে এবং ওর সঙ্গে ডান্স করছে, কিন্তু এটা জাস্ট ওর কল্পনায় ছিল। কল্পনায় ওরা দুইজন অনেক সুন্দর কাছাকাছি এসে নাচ করছিল, কিন্তু না তো অরিজিনালি এখানে তাংশু এসেছিল আর না তো তাংশুর সঙ্গে ডান্স করছিল। যাই হোক, ও জায়গাটা সুন্দর করে সাজিয়ে তো খুবই হ্যাপি ছিল। এদিকে কিন্তু তাংশু ঘুমাচ্ছিল। ও সারাদিন অনেক বেশি ক্লান্ত হয়ে পড়েছে, কারণ ওর মেজর সাবজেক্ট ছিল ভেটেরিনারি। অন্যদিকে ও স্কেটিং এর ট্রেনিং করে সারাদিন খুবই ধকলের উপর দিয়ে যায়। ওর টিচার ওকে এভাবে ঘুমাতে দেখে বলে যে তুমি যদি আমার সাবজেক্টে 80% মার্কস না পাও তবে আমি তোমাকে ফেল করিয়ে দেব। কিন্তু তখনই সবাই দেখতে পায় বাইরে থেকে একটা ছেলে ওকে প্রপোজ করছে। এটা দেখে ওর টিচার ওর উপর আরো বেশি রেগে যায়, আর এটা আর কেউই না ছিল বেনচেং। বেনচেং এর সামনে এখন তাংশু এসে বলে, এখন আমার ক্লাস হচ্ছিল আর এসব এখন কি হচ্ছে? এটা কি প্রপোজ করার জায়গা? আপনার জন্য আমার টিচার আমাকে বলেছে 80% মার্কস না পেলে আমাকে পাশ করিয়ে দিবে না। কখনো ফার্দার আর এমন করবেন না বলে এখান থেকে ও চলে যায়। তো বেনচেং এখন সবার সামনে থেকেই খুবই অপমানিত হয়ে ওখান থেকে ফিরে যায়। এদিকে সবাই কিন্তু এই ব্যাপারটা দেখেছিল। অন্যদিকে আমরা জিয়াংকে দেখতে পাই, যে সিস্টার ওইকে অনেক বেশি পছন্দ করে কিন্তু বলতে পারে না। ওদিকে সিস্টার ওই কিন্তু আবার পছন্দ করে লিউবিংকে। সিস্টার ওয়ের জন্য একটা লাল গোলাপ সে নিয়ে এসেও বলতে পারে না। এদিকে আমরা তাংশুকে দেখি, ওর কোচ ওকে বলে যে সবকিছু যেন ও ক্লিন করে এখান থেকে তবে বের হয়, যেহেতু আজকে একটা ভ্যালেন্টাইন্স ডে ছিল। তার উপরে ও অনেক ট্রেনিং করেছিল, আবার তার উপরে সবকিছু ওকে ক্লিন করতে হচ্ছিল। এই সমস্ত কাজ করে ও অনেক বেশি ক্লান্ত হয়ে পড়েছিল। অবশেষে যখন ওর সব কাজ শেষ হয়ে যায় তখনই ওকে সারপ্রাইজ দিতে ওখানে চলে আসে ইয়ান। তো ইয়ান ওকে যে সারপ্রাইজ দিয়েছিল তাতে ওর রাগই হচ্ছিল, কারণ ও সবেমাত্র সবটা ক্লিন করেছে, এখন ওকে পুনরায় আবারও ক্লিন করা লাগবে। কিন্তু ইয়ান তো আর এগুলো জানে না। ইয়ান ওকে এসে একটা ওয়ার্ল্ড গিফট করে, এটা ওর দাদু ওকে দিয়েছিল, আর ও ওই গিফটটা ওকে দিয়ে ওখান থেকে চলে যায়। ও যখন সমস্ত কাজ শেষে বের হয়ে আসছিল তখন ওকে আটকায় এবার লিউবিং আর বলে ওর জন্য একটা সারপ্রাইজ আছে। ও লিউবিংকে বলে আমার থেকে দূরে থাকো, আজকে যেই আমাকে সারপ্রাইজ দিতে চেয়েছে সেই আমাকে বিপদে ফেলেছে। কিন্তু লিউবিং তো বুঝতে পারে না, বরং ওকে আটকায়। তখন তাংশু ওকে বলে তুমি যদি আমাকে আটকাও তবে আমি বলবো তুমি সেক্সুয়ালি আমাকে হ্যারাস করছো বলে এখানে চিল্লানি দিব। তো লিউবিং ওকে ছেড়ে দেয়। এদিকে আমরা সিস্টার ওইকে দেখতে পাই, ও খুব চুপচাপ বসেছিল। ঠিক তখনই একটা কস্টিউম পরা ছেলে ওকে এসে প্রপোজ করে। আজকে সিস্টার ওয়ের মন খারাপ ছিল, তো কস্টিউম পরে ওই লোকটা যখন ওকে প্রপোজ করে সিস্টার ওয়ে ওকে জড়িয়ে ধরে। আসলে কস্টিউম পরা এই ছেলেটি ছিল জিয়াং, যে সত্যি সত্যি ওকে প্রপোজ তো করতে চেয়েছিল, কিন্তু ওর সাহসে কুলিয়ে উঠতে পারে না। এদিকে আমরা দেখি ওই জায়গায় বসে বসে ওই নেকলেসটি নিয়ে লিউবিং ভাবছিল ও কিভাবে এই গিফটটা এখন দিবে তাংশুকে। তাংশু তো ওর কথা শুনলই না, বরং পালিয়ে চলে গেল। আসলে তাংশু অনেক ক্লান্ত ছিল, আর এদিকে লিউবিং ওর জন্য তো কত সাজসজ্জা করে রেখেছে, সেসব কোনো কিছুই ফুলফিল হয় না। লিউবিং পরের দিন সকালবেলা যখন ঘুম থেকে ওঠে তখন দেখে তাংশু ওর জানালায়
ঢিল ছুড়ছে। ও তাংশুকে বলে কি হয়েছে? তাংশু বলে তোমার ফোন কেন অফ ছিল? তারপরে লিভিং তো বুঝতে পারে কোনো একটা কারণ ছাড়া তাংশু এখানে আসবেই না। তাংশু ওকে বলে আমার এখন অনেক বেশি ট্রেনিং করা লাগবে, কোচ আমাকে বলেছে সবসময় ট্রেনিং এর উপরে থাকতে, আর তুমি হবে আমার ট্রেনিং পার্টনার। ও আসলে ওর জন্যই এখানে এসেছিল। তো লিভিং আর কি করবে, ওর হয়ে ওর সঙ্গে সঙ্গে ও ট্রেন করতে লাগে এখন তাংশুকে। ওই ট্রেন পার্টনার হিসেবে ও কাজ করতে থাকে। আর ওরা দুজন খুব কাছাকাছিও চলে এসেছিল ট্রেন করতে করতে। একসময় ওরা হঠাৎ করে এত বেশি কাছাকাছি চলে এসেছিল যে দুজনের ভিতরে একটু কেমন কেমন ফিল হতে লাগে, যে ফিলিংস ওদের আগে কখনোই হয়নি। কিন্তু কিছুক্ষণের ভিতরেই আবার দুজন দুজনের পথে চলে যায়। এদিকে আমরা ইয়ানের মাকে দেখি, যিনি ইয়ানকেও অনেক বেশি ফোর্স করছিল কানাডায় ট্রেনিং করতে যাওয়ার জন্য। ইয়ান যখন যেতে না চায় তখন ওর মা ওকে ইমোশনালি ব্ল্যাকমেইল করতে লাগে। ইয়ানের তো আর কোনো পথ থাকে না, এখন ওকে ওর মায়ের কথা শুনে কানাডা ট্রেন করতে যেতে হবে। কিন্তু ও তাংশুকে ছেড়ে একদমই যেতে চাইছিল না। এদিকে তাংশুকে এখন পড়াশোনায়ও হেল্প করছিল লিভিং, কারণ ওর টিচার ওকে বলেছে ওকে 80% মার্কস পেতে হবে। তবে ওকে পড়াতে গিয়ে ওর দিকে মোহিত হয়ে তাকিয়ে থাকতো লিভিং। ও ভালোবাসায় ডুবেছিল, কিন্তু এসবের কোনো কিছুর প্রতি তো কোনো টান ছিল না তাংশুর, কারণ ও তো কখনো এভাবে ভাবেইনি। কিন্তু লিভিং তো মনে মনে ওকে নিয়ে অনেক জল্পনা কল্পনা করতো। পড়াশোনা শেষে ও ভেবেছিল তাংশুকে ওর হল পর্যন্ত পৌঁছে দিয়ে আসবে, কিন্তু ওদের দুজনকে একা দেখে ওখানে এবার অভিনয় শুরু করে দেয় জওরান। জওরান অভিনয় করতে লাগে যে ওর পায়ে আঘাত পেয়েছে, আর তখন তাংশু বলে ও তো এভাবে হেঁটে যেতে পারবে না, তুমি ওকে তোমার সাইকেলে করে পৌঁছে দিয়ে এসো। তো ওকে তো কোনোভাবে সাইকেলে তুলতেই চাচ্ছিল না লিভিং। তখন দেখতে পায় যে ওরই রুমমেট ওর মোটু বন্ধু এদিকেই আসছে, যে বন্ধু আবার জওরানকে অনেক বেশি পছন্দ করত। ওর বন্ধুর কাছে জওরানকে ছেড়ে দিয়ে ওখান থেকে চলে যায়। আবার এই ছেলের সঙ্গে জওরান যেতে চাইছিল না, কিন্তু ওর সত্যি সত্যি এবার পা মুচকে গিয়েছিল, আর বাধ্য হয়ে ওকে যেতে হয়। জওরানকে সাইকেলে তোলার আনন্দে একদম তো একটা মেয়ের গায়ে সাইকেল মেরে দিয়েছিল মোটু। আর এদিকে এই যে মেয়েটি, এই মেয়েটি ছিল আবার জিয়া এবং তাংশুর রুমমেট। তো এই মেয়েটিও ওকে কেন ছাড়বে? তো এদের দুজন যখন ঝগড়া করছিল, জওরান তখন ওখান থেকে পাশ কাটিয়ে চলে আসে, আর চশমা পরা মেয়েটি মোটুকে বলে ওকে এখন ক্লিনিকে নিয়ে যেতে। এদিকে আমরা ইয়ানকে দেখি যে সবাইকে বলে ও কানাডা চলে যাচ্ছে, এতে সবাই খুশি হয়েছিল। অন্যদিকে আমরা বেনচেং এবং জওরানকে দেখি, ওরা দুজন তো সবসময় প্ল্যানিং করতেই থাকতো কিভাবে তাংশুকে ফাঁদে ফেলানো যায়। যাই হোক, তাংশু এখন ওর টিচারের কাছে আসে আর বলে ওর মেজর পরিবর্তন করতে চায়। ওর টিচার ওকে বলে তুমি যদি 80% মার্কস আমার সাবজেক্টে পাও তবেই আমি তোমার মেজর পরিবর্তনে স্বাক্ষর করব। তো এদিকে আমরা দেখি ইয়ান ওর সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিচ্ছিল কানাডা যাওয়ার জন্য, কিন্তু ওর অনেক বেশি করে মনে পড়ছিল তাংশুর কথা। ও যখন চলে যাচ্ছিল তখনও ওর ক্যাম্পাসের দিকে তাকিয়ে থাকে, যদি তাংশু একবার ওকে বাই বলতে আসে, কিন্তু তাংশু আসে না। তবে ও যখন গাড়ি করে চলে যাচ্ছিল তখন তাংশু দৌড়াতে দৌড়াতে আসে। ও গাড়ির ভিতর থেকে তাংশুকে দেখতে পায় আর বারবার গাড়ি থামাতে বলে, কিন্তু ওর মা তো গাড়ি থামায় না। ও তাংশুকে দূর থেকে দেখে মনে মনে বলে আমি ফিরে আসবো, আমার জন্য ওয়েট করো। এদিকে আমরা দেখি যে কোচ চু এখন সমস্ত মেয়েদের খুব ভালো করে অ্যাডভাইস দিচ্ছিল, কারণ ওদের একটা ওয়ার্ল্ড কাপ এখন হবে, আর এই খেলায় ওরা 6 জন প্রতিনিধিত্ব করবে। তো দেখা যায় এখানে তাংশুও ছিল। তাংশু তো মনে মনে অনেক হ্যাপি ছিল। খেলা শুরু হয়ে যায়, সবাই অনেক ভালোই খেলছিল। তাংশু একদম শেষে ছিল, কিন্তু শেষ থেকে ওই একটু একটু করে এগোতে এগোতে 2য় নম্বরে চলে আসে। তবে কিছুক্ষণ পরেই ও স্লিপ করে যায়, যার জন্য ও পুরো দল থেকে মানে খেলা থেকে ছুটে যায়, আর এই খেলায় ও কোনো প্লেস করতে পারে না। ও তো আবারও স্বপ্ন ভেঙে যায়, কিন্তু কিছুই করার নেই। তাংশুর অনেক মন খারাপ হয়ে যায়, আর এই খেলা দেখতে ওখানে সবাই এসেছিল। বেনচেংও ওখানে ছিল। তো বেনচেংকে এখন জওরান বলে তাংশুকে সান্ত্বনা দিতে তোমার এখন ওর কাছে যাওয়া উচিত। তাংশু যখন ক্লাবের দিকে ফিরছিল তখন আমরা দেখতে পাই ওর জন্য আগে থেকে ওয়েট করছিল লিভিং। এদিকে বেনচেং ওর পিছু পিছু আসতে চেয়েও আর এগোতে পারে না, কারণ অলরেডি তাংশুকে জড়িয়ে ধরেছিল লিভিং। লিভিং ওকে সান্ত্বনা দিতে লাগে আর বলতে লাগে তুমি অনেক ভালো খেলা করেছো, আর এটা হলো তোমার মেডেল। তুমি হয়তো ওই মেডেলটি জিততে পারোনি, কিন্তু আমার তরফ থেকে এটা তোমার মেডেল। এটা বলে ও যে নেকলেসটা ওর জন্য কিনেছিল সেটাই ওকে আজকে পরিয়ে দেয়। এদিকে বেচারা বেনচেং সে তো আর কোনো কিছুই করতে পারে না। ওদিকে সিস্টার ওই তো প্রথম হয়েছিল এবং ও খুব খুশি ছিল, তবে তাংশুর সামনে ও নিজের খুশিটা প্রকাশ করতে পারছিল না। কিন্তু তাংশু খুব সহজেই সমস্ত মুড বদলে দিয়েছিল। এরপরে আমরা লিভিংকে কথা বলতে দেখি তাংশুর কোচের সঙ্গে। এখানে ওরা বলছিল যে আসলে লিভিং এর ট্রেনিং ফি সবসময় দিয়ে এসেছিল তাংশুর কোচকে।
আর এই কথা দূর থেকে শুনে ফেলেছিল তাংশু। ও জানতে পেরে গিয়েছিল যে ওর সমস্ত ট্রেনিং ফি বহন করে লিভিং, এবং ওর জন্যই কোচ চু ওকে সিলেক্ট করেছে। তো ও এখন লিভিংকে বলে আমার কাছে বেশি টাকা নেই, তাই এই টাকাগুলো আপাতত আমি তোমাকে দিলাম। কিন্তু লিভিং ওকে বলে তুমি যেদিন প্রথম হবে সেদিন সুদ সমেত আমাকে সমস্ত কিছু ফেরত দিও। এতে আবারও মন খুশি হয়ে যায় তাংশুর। এরপর তাংশু এবং লিভিং দুজনের দুটো টিকিট কাটে যাতে ওরা আসছে উইন্টার ভ্যাকেশনে দুজন একসঙ্গে বাড়িতে ফিরতে পারে। এদিকে আমরা তাংশুকে দেখি যে তাংশু পরীক্ষায় 80% মার্কস পেয়ে পাশ করেছিল, তাই ওর টিচার ওকে স্বাক্ষর করে দেয় যাতে ওর নিজের মেজর পরিবর্তন করতে পারে। এখন তো ও নিজের মেজরও পরিবর্তন করে নিয়েছিল। ওর টিচার বলে তুমি যেদিন মেডেল পাবে সেদিন আমার সামনে আসবে, আমি তোমার জন্য অনেক প্রাউড ফিল করছি। আসলে তাংশু নিজের স্বপ্ন পরিবর্তন করার জন্যই যে 80% মার্কস পেয়েছিল, এতে ওর টিচার অনেক খুশি হয়েছিল। তাংশুর কোচও এখন অনেক খুশি হয়েছিল যে তাংশুর মেজর পরিবর্তন করতে পেরেছে। এর পরের দিন আমরা দেখি যে ওদের ছুটি হয়ে গিয়েছিল আর ওরা বাড়িতে আসার জন্য একটা বাচ্চা করে দুজন পাশাপাশি সিটে বসে আসছিল। তবে কে আগে কথা বলবে এটা নিয়ে ওরা দ্বিধায় পড়ে যায়, কিন্তু যখন একবার কথা বলা শুরু করে তখন তো আবার বকবক করতেই লাগে। এরপরে তাংশুর সমস্ত রাস্তা ঘুমিয়ে ঘুমিয়ে বাড়ি পর্যন্ত যায়, আর পুরো রাস্তা ওর মাথা একবার এ হাত একবার ও হাত দিয়ে ধরে এসেছিল লিভিং। যখন ওরা বাস থেকে নামছিল একটা মহিলা তাংশুকে বলে তোমার বয়ফ্রেন্ড অনেক ভালো, ও সারা রাস্তা তোমার অনেক কেয়ার করতে করতে নিয়ে এসেছে। তাংশুর এই কথাটা খুবই মনে লাগে। এরপরে আমরা তাংশুর বাবাকে দেখি। তাংশুর বাবা এতদিন পরে লিভিংকে দেখে তো চিনতেই পারে না, কিন্তু যখন জানতে পারে এই ছেলেটি লিভিং যে ওর মেয়ের সঙ্গে ছোট্টবেলায় একই স্কুলে পড়তো, তখনই ওর বাবার মুখের হাসি গায়েব হয়ে যায়। কারণ ওর বাবা হয়তো জানতো লিভিং ছোটবেলায় তাংশুকে একদমই পছন্দ করতো না, তাই ওর বাবা পুরো পথ লিভিং এর সাথে কথাই বলে না। তবে ছেলে মেয়েরা বাড়িতে ফিরে আসায় ওদের বাবা মায়েরা খুবই খুশি হয়েছিল। রাতের বেলা তাংশু শুয়ে শুয়ে ভাবছিল গাড়িতে কিভাবে ওরা অনেক কাছাকাছি চলে এসেছিল। এদিকে লিভিং ও শুয়ে শুয়ে তাংশুর কথাই ভাবছিল। ঠিক তখনই ওরা একে অপরকে টেক্সট দিয়ে ফেলে। এদিকে আমরা জওরানকে দেখি যারা এই ছুটিতেও কিন্তু থেমে নেই। ও এবং বেনচেং দুজন একসঙ্গে প্ল্যান করেই যাচ্ছে। বেনচেং সিদ্ধান্ত নেয় যে করেই হোক ওকে দেখা করতেই হবে তাংশুর সঙ্গে, তাই ও তাংশুকে কল করে দেখা করতে বলে। কিন্তু তাংশু অলরেডি ওর শিডিউল ফিক্স করে রেখেছিল, তাই ও বেনচেংকে বলে আজকে ওর সময় হবে না, ও স্কেট করতে যাবে। তো বেনচেং দেখতে লাগে আশেপাশে কোথায় স্কেট ক্লাব আছে, তো ও একটা ক্লাব পেয়েও যায়। এদিকে তাংশুর জন্য ওখানে অলরেডি অপেক্ষা করছিল লিভিং। ওরা দুজন যখন স্কেট করছিল ওখানে চলে আসে বেনচেং। বেনচেং দেখতে পায় এখানে অলরেডি লিভিং কিন্তু আছে তাংশুর সঙ্গে। এটা দেখে ওর খুবই রাগ হয়ে যায়। ও এবার স্কেটিং এ নামে এবং এসে কথা বলে তাংশুর সঙ্গে। তাংশুকে বলে কোইন্সিডেন্সলি আমাদের দেখা হয়ে গেল। দূর থেকে এদের দুজনকে যখন লিভিং দেখে তখন তো ওর খুবই রাগ হয়ে যায়, তাই ও ওদের দুজনের মাঝখানে চলে আসে। বেনচেং বলে আমি এখানে স্কেট শিখতে এসেছি। লিভিং বলে ঠিক আছে আমি তোমাকে শেখাবো। বেনচেং তখন লিভিংকে বলে আমি তাংশুকে অনেক দিন থেকেই পছন্দ করি। তখন লিভিং বলে আমিও অনেক দিন থেকেই তাংশুকে পছন্দ করি আর তাংশু আমাকে পছন্দ করে। তো ওরা দুজন একে অপরের সঙ্গে চ্যালেঞ্জ নিয়ে নেয় যে তাংশু কাকে ভালোবাসবে। ওদের দুজনের মাঝখানে এখন তাংশু পড়ে যায়। তাংশু যখন বাড়িতে ফেরে তখন ওর বাবা ওকে জিজ্ঞেস করে ও কোথায় গিয়েছিল, কিন্তু ও তো ওর বাবাকে বলতেই পারে না ও স্কেট করতে গিয়েছিল, কারণ এটা শুনলে ওর বাবা খুবই রেগে যাবে। পরের দিন ও এবং লিভিং মিলে ওদের যে প্রাইমারি স্কুল মানে যে স্কুলে ওরা পড়তো সেই স্কুল ভ্রমণে যেতে লাগে। কিন্তু স্কুলে তো আগে থেকে তালা দেওয়া ছিল, আর ওরা দুজন এখন কিভাবে ঢুকবে? তো ওরা দেয়াল টপকে তারপরে স্কুলের ভিতরে যায়। যেখানে ছোটবেলায় ওরা ক্লাস করতো সেই রুমে যেয়ে ওরা ওদের সেই ছোটবেলার কাহিনী দেখতে পায় যেন নিজের চোখের সামনেই। এরপরে ওরা একটা জায়গায় আসে যেখানে ছোটবেলায় ওরা দুজন দুটো কৌটো পুঁতে রেখেছিল, যার ভিতরে দুজন দুজনের উদ্দেশ্যে কিছু কথা লিখে রেখেছিল। এখন লিভিং যখন কৌটাটি খুঁজে পায় এবং ও দেখতে পায় ও কি লিখে রেখেছিল, আর এটা যদি তাংশু দেখে ওকে তো একদম খেয়ে ফেলবে, তাই ও ওই লেখা কাগজটাই নিজেই খেয়ে ফেলে এবং তাংশুকে বলে যে ওর কৌটাটা খুঁজে পেয়েছে কিন্তু ওর ভিতরে তো কিছুই নেই। এখন ওকে বলে যে আমি কি লিখেছিলাম তোমাকে বলছি, আমি লিখেছিলাম যেন তুমি প্রতিটা পরীক্ষায় খুব ভালোভাবে পাশ করো। কিন্তু তাংশুর তো একটু সন্দেহ লাগে যে লিভিং নিশ্চয়ই অন্য কিছু লিখেছিল, ও কাগজটা করলো কি। তারপরে ওরা দুজন একটা প্রমিস করে যে ওরা কেউ কাউকে মিথ্যা কথা বলবে না এবং একে অপরকে ছেড়ে যাবে না। কিন্তু লিভিং এর দিকে সন্দেহ ভরা দৃষ্টিতে তাকাতে লাগে তাংশু, আর ওর গালে দেখতে লাগে কিছু আছে কিনা। তবে সৌভাগ্যবশত কিছুই পায় না। আর এখন তো লিভিং অনেক ভয় পেয়ে যায়। তাংশু যখন সত্যটা জানবে তখন কিভাবে ওর উপর রিয়াক্ট করবে। ও ভাবতে লাগে কিভাবে তাংশুকে সত্যটা ওকে বলে দেওয়া যায়।
এদিকে এরা দুজন কিন্তু জমিয়ে প্রেম করছিল, ওদের প্রেম খুব ভালোই চলছিল। অন্যদিকে আমরা তাংশু এবং লিউবিংকে দেখি যে ওরা রাতের বেলা দেখা করতে এসেছে, আর এখানে ওরা দুজন দুজনের খুব কাছেই চলে এসেছিল, কিন্তু তবু ওরা একে অপরকে বলতে পারে না ওরা একে অপরকে পছন্দ করে। তবে ওরা দুজন দুজনের কথা রাতভর কিন্তু খুবই ভাবতো, একে অপরের সঙ্গে ফোনেও কথা বলতো। তবে তারা দুজন দুজনকে যে ভালোবাসে এই কথাটি এখনো পর্যন্ত বলে উঠতে পারেনি। যাই হোক, এর পরের দিন আমরা দেখি তাংশুদের বাড়িতে চলে এসেছে জরান এবং বেনচেং, কারণ ওরা কোনোভাবে জানতে পেরেছে যে তাংশু একটু অসুস্থ হয়ে গিয়েছে। তো বেনচেংকে দেখে কিন্তু তাংশুর বাবার খুব ভালো লেগে যায়। আর এদিকে আমরা জরানকে দেখি যে কথায় কথায় তাংশুর মাকে বলে দেয় যে তাংশু ওখানে স্কেটিং শুরু করে দিয়েছে। এই কথা শোনার পরে তাংশুর মায়ের মাথায় তো আকাশ ভেঙে পড়ে। তাংশু তাকে কিন্তু এই কথা এখনো বলেনি। ওদিকে তাংশু অপেক্ষা করছিল লিউবিং ওকে কখন দেখতে আসবে। লিউবিং অনেকগুলো ফল ফুল নিয়ে ওকে দেখতে তো আসে, কিন্তু তাংশুর বাবা ওর বাড়ির ভিতরে ঢুকতেই দেয় না লিউবিংকে, কারণ লিউবিং এর প্রতি একটা রাগ আছে তাংশুর বাবার। তাই ইনিয়ে বিনিয়ে কিছু কথা বলে এখান থেকে লিউবিংকে চলে যেতে বলে তাংশুর বাবা। লিভিং এর তো অনেক খারাপ লাগে, কিন্তু ও এটাও জানে তাংশুর বাবা কেন ওকে বের করে দিয়েছে। যাই হোক, ও মন খারাপ করে চলে আসে। তাংশু যখন জানতে পারে যে ওর বাবা লিভিংকে বের করে দিয়েছে তখন তো ও খুবই রেগে যায়, কিন্তু পরে ওর বাবা সব সত্যি কথা এবার বলে দেয় তাংশুকে যে লিভিং ছোটবেলায় অন্য একটা স্কুলে চলে গিয়েছিল শুধুমাত্র তাংশুর জন্যই, কারণ তাংশুকে লিভিং অনেক ভয় পেত। যখন লিভিং এর কাছ থেকে তাংশু এগুলো জানতে পারে তখন ওর খুবই খারাপ লাগে। ও লিভিংকে বলে, তুমি এখন আর আমাকে ভয় পাও না তো? আসলে ওর এত বেশি কষ্ট লাগে, ও এখন লিভিংকে বলে দেয় তুমি কখনো আমার সামনে আর আসবে না, আমরা দুজন দুজনের মুখ আর কখনোই দেখবো না। আর এভাবে তো ওর রাগ ভাঙানো সম্ভব নয়। লিভিং ফোনের মাধ্যমে ওর রাগটা ভাঙাতেও পারে না। ওদিকে তাংশুর তো খুবই মন খারাপ হয়ে যায় আর ও কাঁদতে লাগে। এখন ওর ছোটবেলার কথা দেখানো হয়, যেখানে আমরা দেখি যেদিন ওরা হাই স্কুলে ভর্তি হবে আর ওদের রেজাল্ট দিয়েছিল সেদিন শুধুমাত্র লিভিং এর নাম বারবার খুঁজে গিয়েছিল তাংশু, কিন্তু যখন ও পায় না তখন তাংশুর বাবা লিভিং এর মায়ের কাছে ফোন দিয়ে জানতে পারে ও অন্য একটা স্কুলে ভর্তি হচ্ছে। তাই তাংশুকে ওর বাবাই মিথ্যা কথা বলেছিল লিভিং এর বাবা মায়ের ডিভোর্স হয়ে যাচ্ছে, তাই ওর মায়ের সঙ্গে অন্য একটা শহরে চলে যাচ্ছে। আর এই সমস্ত কথা আজকে লিভিংকে তাংশুর বাবা বলে। তখন তাংশুর বাবাকে লিভিং বলে, ছোটবেলায় আমি ভুল করেছি, আমি ওকে ভয় পেতাম, কিন্তু এখন আমি ওকে অনেক বেশি পছন্দ করি, আর এখন আমি ওর সঙ্গে থাকতে চাই, আর এটা আমি প্রমাণ করে দিব। এদিকে তাংশুর তো খুবই মন খারাপ থাকে, তাই ও জিয়া এবং ওর বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করে। জিয়া কিন্তু এসবের কিছুই জানতো না। তাংশুর অনেক মন খারাপ থাকে। তাংশু শুয়ে শুয়ে ওদের দুজনের যত স্মৃতি আছে ওগুলোই কল্পনা করতে লাগে। ওদিকে তাংশুকে অনেকবার সরি লিখে মেসেজও পাঠিয়েছিল লিভিং, কিন্তু ও কোনোভাবেই তাংশুকে মানাতেই পারে না। এর পরের দৃশ্যে আমরা দেখি তাংশুর কাছে একটা কল আসে। ওর হাই স্কুলের একজন ফ্রেন্ড ওকে কল দিয়ে বলে হাই স্কুলে দেখা করার জন্য। ও যখন স্কুলে আসে তখন ও দেখতে পায় যে ওর চারপাশ থেকে কিছু স্টুডেন্ট ওকে এসে সারপ্রাইজ দিচ্ছে। ও ভেবেছিল এই সারপ্রাইজ আর কে বা দিতে পারে। এটা ছিল বেনচেং। বেনচেং সমস্ত স্টুডেন্টদের দিয়ে অনেক সুন্দর সুন্দর কথা বলিয়েছে তাংশুকে, আর এখন অবশেষে ফুল নিয়ে তাংশুর সামনে এসে ওকে প্রপোজ করে। কিন্তু তাংশুর তো বেনচেং এর প্রতি কোনো রকমের কোনো অনুভূতি ছিল না। বেনচেং বলে যে আমি যা ভুল করেছি তার সমস্ত কিছুর প্রায়শ্চিত্ত করতে চাই, আমার তোমার সঙ্গে থাকতে দাও, আমি সমস্ত পথ তোমার সঙ্গে চলতে চাই। কিন্তু ওকে সরি বলে ওখান থেকে চলে যায় তাংশু। আর এখন বেনচেংকে সান্ত্বনা দেওয়ার জন্য জরান তো ছিলই। জরান বলে যে তুমি তো এবারও ফেল হয়ে গেলে। এদিকে তাংশু মন খারাপ করে যখন হাঁটতে হাঁটতে বাড়ির দিকে আসছিল তখন ওর দেখা হয়ে যায় লিভিং এর সঙ্গে। লিভিং ওকে এবার যে সামনাসামনি সরি বলে আর বলে আমি তোমাকে অনেক পছন্দ করি, এখন থেকে আমি সবসময় তোমার সঙ্গে থাকতে চাই। তখন ছোটবেলায় আমি ভয় পেতাম কারণ তুমি একটা বসি মেয়ের মতো ছিলে, সবসময় আমাকে ঝাড়ির উপরে রাখতে। এখন তো আমি ভয় পাই না, এখন আমি সবসময় তোমার সঙ্গেই থাকতে চাই। এবার লিভিং এর কাছে সরি বলে তাংশু যে ছোটবেলায় ও কিছুই মিন করতে চায়নি, ও কোনোভাবেই ওকে হার্ট করতে চায়নি, তাই ও খুব সহজেই লিভিংকে ক্ষমা করে দিয়েছিল আর ওর ভালোবাসাও অ্যাকসেপ্ট করে নিয়েছিল। আর এখন তো অফিসিয়ালি ওরা বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ড। তো পরের দিন ওরা দুজন ডেট করতে যায়, যেখানে গিয়ে ওরা অনেক ভালো টাইম স্পেন্ড করে। সারাদিন ডেট শেষে যখন ওরা চলে আসবে তখন তাংশুদের বাড়িতে কেউ ছিল না, তাই ও লিভিংকে নিয়ে ওদের বাড়িতে চলে আসে। ওরা দুইজন খাওয়ার জন্য টেবিল সাজাতে থাকে। যখন ওরা টেবিল সাজাচ্ছিল তখন ওখানে ওর আরও একটা বন্ধু চলে আসে, আর ওরা এখন খেলা করতে শুরু করে দেয়। আর এই খেলায় যে হেরে যায় তাকে ওরা বিভিন্নভাবে মুখে আঁকিবুকি করতে লাগে। তো দেখতেই পাচ্ছেন ওদের এই আঁকিবুকির স্টাইলটা ঠিক কীরকম। এদিকে তাংশুর ঘরে গিয়ে এখন লিভিং দেখতে পায় ও ছোটবেলায় যে খেলনা একটা উপহার দিয়েছিল তাংশুকে, সেটা তাংশু এখনো যত্ন সহকারে রেখে দিয়েছে। ও এগুলো দেখে তো অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। ও যখন বাড়িতে আসে তখন ওর মা দেখে যে ওর আইলাইনার আঁকা,
আর এটা দেখে ওর মা তো চিন্তায় পড়ে যায়। ওর বাবাকে বলে, আমাদের ছেলে দেখো আইলাইনার দিচ্ছে চোখে, ও মেয়ে হয়ে যাচ্ছে না তো? ওকে আমি কখনো দেখলাম না কোনো মেয়ের সঙ্গে ডেট করতে। ও যে আসলে কি চায় তাই তো জানি না। এদিকে হ্যাপি নিউ ইয়ার এসে গিয়েছিল, সবাই সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছিল, এমনকি ইয়ানও বাদ ছিল না। এদিকে লিভিং এর বাবা মা তো খুবই চিন্তায় ছিল যে তাদের ছেলে আসলে ইদানিং করছেটা কি। তাই তারা সিদ্ধান্ত নেয় লিভিংকে ফলো করবে। ফলো করতে করতে ওরা চলেও আসে। আর লিভিং আজকে দেখা করতে এসেছিল তাংশুর সঙ্গে, এবং ও আজকে অনেক খুশি ছিল কারণ নতুন বছরের শুরুতেই ওদের প্রেমটা শুরু হচ্ছে। ওরা দুজন ছোটবেলার কথা চিন্তা করতে লাগে আর দুজন দুজনের সঙ্গে অনেক কথাই বলতে লাগে। এরপরে ওরা সিদ্ধান্ত নেয় ওরা দুইজন কিস করবে, এবং দুজন দুজনকে বলেও নেয় যে ওরা কিস করবে। এরপরে ওরা দুজন দুজনকে যখন কিস করছিল তখন তো ওরা অন্য একটা জগতে চলে গিয়েছিল, কিন্তু ইতোমধ্যেই ওরা ধরা পড়ে গিয়েছিল লিভিং এর বাবা মায়ের কাছে। লিভিং যখন দেখে ওর বাবা মা ফলো করতে করতে এখানে চলে এসেছে, ও তো খুবই ক্ষেপে যায়। যাই হোক, লিভিং এর বাবা মা খুবই হ্যাপি হয়েছিল কারণ ওদের ছেলের গার্লফ্রেন্ড ছিল তাংশু, যাকে ছোটবেলা থেকেই কিন্তু ওনারা চিনতেন। তো লিভিংকে এখন ওর বাবা জিজ্ঞেস করে, তুমি আইলাইনার দিয়েছিলে বলেই তো আমরা ভয় পেয়ে গিয়েছিলাম। যাই হোক, এখন যখন তাংশু বাড়িতে আসে ওর মা ওকে বলে যে তুই আবার স্কেটিং শুরু করেছিস, তোর বাবা যদি জানতে পারে তোকে আস্ত রাখবে না। কিন্তু ওর মাকে বোঝানোর চেষ্টা করে যে বিষয়ে আমার ভালোবাসা নেই সেই বিষয়ে পড়ে আমি কি করব, আমি স্কেটিং করতে পছন্দ করি, আর তাছাড়া অনেক বছর হয়ে গিয়েছে, এখন আমি প্র্যাকটিস করলে খুব ভালোভাবে স্কেটিং করতে পারবো। কিন্তু ওর মা তো প্রথমে একদমই মানছিল না, তবে তাংশুর কথার কাছে কিছুক্ষণ পরে ওর মা মেনে যায় আর বলে ওর বাবার কাছ থেকে কিছুদিনের জন্য এটা লুকিয়ে রাখতে। এদিকে ম্যানেজার মা ফোন দিয়ে লিভিংকে বলে দ্রুতই চলে আসতে, কারণ ওদের এখন ট্রেনিং আবার শুরু হয়ে যাবে। এর পরের দৃশ্যে আমরা দেখি যে ওরা বাড়ি থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার জন্য বাস স্টেশনে এসেছে। সেখানে লিভিং এর দিকে তাংশুর বাবা কেমন একটা চোখে তাকায়, কারণ এখন তো ওনারা জানে এরা দুইজন প্রেম করছে। ওরা ক্যাম্পাসে চলেও আসে আর সবাই আবার পুরানো জীবনে ফিরে যায়। এরপরে আমরা দেখি তাংশু চুপি চুপি দেখা করতে আসে লিভিং এর সঙ্গে। ও লিভিংকে বলে এই মুহূর্তে আমাদের রিলেশনের ব্যাপার কাউকে যেন জানাবে না। লিভিং বলে কেন? তখন তাংশু বলে যদি কোর্ট জানতে পারে তবে আমাদের উপরে অনেক ক্ষেপে যাবে। লিভিং বলে ঠিক আছে, কিন্তু এত চুরি করে প্রেম করারও বা কি দরকার, আমরা আগে যেমন সিম্পল ছিলাম সেভাবেই আমরা একে অপরের সঙ্গে দেখা করব। এরপরে ওদের ইউনিভার্সিটি থেকে ওদের একটা ট্যুরে নিয়ে যাওয়া হয়, যেখানে লিভিং বসে বসে বাসের ভিতরে মিস করছিল তাংশুকে। ও তাংশুকে মেসেজ করে ক্যান্ডিবার আমি তোমাকে অনেক মিস করছি। আর লিভিংকে তাংশু বলে আইস ডগ আমিও তোমাকে অনেক মিস করছি। আর এখন লিভিং ওকে বলে আমি তোমার পাশে বসতে চাই। আর ওর পাশে তো বসা খুবই দুরূহ ব্যাপার ছিল, কারণ ওর পাশে কোচ বসেছিল। তখন লিভিং একটা সিদ্ধান্ত নেয় আর ওর পাশে বসা কোচকে বলে যে আপনি দেখছেন কোচ চু কিভাবে ঘুমাচ্ছে, উনার একটা উষ্ণ কাঁধ দরকার। আমার মনে হয় আপনি যদি যান আপনার কাঁধে উনি আরাম করে ঘুমাতে পারবেন। আর এই লোক কিন্তু কোচ চুকে অনেক পছন্দ করত, আর তাই কোচ চু সোজা চলে আসে কোচ চু এর পাশে, এবং ওভাবেই ওরা সিট এক্সচেঞ্জ করে নেয়। এরপরে ওরা ওদের স্পটে পৌঁছে যায়। ওখানে গিয়ে তো শুরুতে ওরা অনেক মজা করে। এরপরে যখন ওরা তাবু বাঁধছিল ঠিক তখনই আমরা সিস্টার ওইকে দেখতে পাই, যে দেখে ফেলেছিল তাংশুর গলায় ওই নেকলেসটা, যে নেকলেসটা একদিন লিভিংকে ও নিয়ে আসতে দেখেছিল। আর এই নেকলেস দেখার পরেই ও বুঝে যায় যে লিভিং অ্যাকচুয়ালি তাংশুকে অনেক বেশি ভালোবাসে। দিন শেষে রাত চলে আসে, ওরা সবাই মিলে ভূতের গল্প শুনছিল, কিন্তু লিভিং এর এখন মনে চাচ্ছিল তাংশুর সঙ্গে আলাদা করে টাইম স্পেন্ড করবে। তাই ও তাংশুকে নিয়ে একটা নির্জন জায়গায় চলে আসে। কিন্তু আমরা কিছুক্ষণ পরেই দেখতে পাই যে সিস্টার ওইকে হন্যে হয়ে খুঁজছে জিয়াং। ও কোথাও সিস্টার ওইকে খুঁজেই পাচ্ছে না। এখন সবাই মিলেই সিস্টার ওইকে খুঁজতে লেগেছে যে ও কোথায় চলে গেল। এদিকে এরা দুইজন যখন প্রেম করছিল জিয়াং এসে খুব হুটোপাটা শুরু করে দেয় আর লিভিংকে বলে সিস্টার ওইকে পাওয়া যাচ্ছে না, ওকে খুঁজতে চলো। আর ওরা সবাই এখন সিস্টার ওইকে খুঁজতে লেগে যায়। আর অবশেষে কিন্তু লিভিং এর সিস্টার ওইকে খুঁজে পেয়েছিল আর ওকে বলে যে তুমি এখানে কি করছো, সবাই তোমার জন্য কত চিন্তা করছে। এরপরে ট্যুর শেষে ওরা চলেও এসেছিল। একদিন লিভিং এর সমস্ত বন্ধুরা দেখতে পায় লিভিং এর ফোনে ক্যান্ডিবার নামে কেউ একজন ফোন দিয়েছে। ওরা তো জানে না ওটা তাংশু। এরপরে এদিকে আবার আমাদের মাঝে মাঝে জ্ঞানকেও দেখানো হচ্ছিল। লিভিং তাংশুর ফোন নাম্বারটা 10,086 দিয়ে সেভ করে রাখে, যেমনটা আমাদের দেশের ছেলেমেয়েরা হাই স্কুলে থাকতেই করে থাকে। তো এই ব্যাপারটা আমার খুবই মজা লেগেছিল। আর এখন আমরা দেখতে পাই ও ক্যান্ডিবারকে ফোন দিয়ে বলে ওকে চুপি চুপি দেখা করার জন্য। আর ও যখন দেখা করতে আসে তখন আমরা দেখি যে ম্যানেজার মা তার টিম নিয়ে খোঁজ দা সার্চ শুরু করে দিয়েছে।
ওরা আসলে দুটো যন্ত্র হারিয়ে গিয়েছিল, ওই যন্ত্র দুটো খুঁজছিল। আর এদিকে এরা দুইজন ডেট করতে এসেছিল। এরা তো জানতো না যে এখানে খোঁজদার সার্চ চলছে। ওরা তো নিজেদের মতো প্রেমই করে যাচ্ছিল, কিন্তু হঠাৎ যখন ওরা পায়ের শব্দ শোনে তখন ওরা পালানোর ট্রাই করে। কিন্তু এই মুহূর্তে এত কম সময়ে দুজনের পক্ষে পালানো সম্ভব ছিল না। ওদিকে ম্যানেজার মা এসে ধরে ফেলেন লিভিংকে। কোনো মতে এখান থেকে পালিয়ে যেতে পেরেছিল তাংশু। লিভিংকে বলে, তুমি এই রাতে এখানে কি করছো? তখন লিভিং বলে, আমি তো এখানে ট্রেনিং করতে এসেছিলাম। ও দেখাতে লাগে ও এখানে ব্যায়াম করছিল। তখন ওকে ওনারা বলে যে আমরা দুইটা যন্ত্র হারিয়ে ফেলেছি, সেই দুটো খুঁজছি। এদিকে সিস্টার ওই কিন্তু দেখে ফেলেছিল যে এখান থেকে পালিয়ে যাচ্ছে তাংশু। তখন সিস্টার ও এখানে চলে আসে লিভিংকে বাঁচানোর জন্য, কারণ ও বুঝতে পেরেছিল লিভিং এখানে ফেসে গিয়েছে। ওই লিভিংকে বলে যে আমি তোমাকে এখানে আসতে বলেছিলাম এটা বলার জন্য আমি তোমাকে পছন্দ করি না। তুমি আমাকে প্রপোজ করেছিলে, তার উত্তর এটাই যে আমি তোমাকে পছন্দ করি না। এখন এটা বলে কোনো রকমে কোচদের কাছ থেকে ওকে তো বাঁচিয়ে নিয়েছিল, কিন্তু লিভিং অবাক হয়ে যায় যে সিস্টার ওই আসলে বলছেটা কি। আর কোচ ও ওখানে থাকা অনেক লোকজন অবাক হয়ে গিয়েছিল, তারা আবার লিভিংকে সান্ত্বনা দিতে লাগে। যাই হোক, লিভিং যখন বাইরে এসে আবার তাংশুর সঙ্গে দেখা করে তখন ওদের একসঙ্গে প্রেম করতে দেখে নেয় জিয়া। আর জিয়া তো ওদের একসঙ্গে দেখে খুবই মন খারাপ হয়ে যায়, কারণ ওরা প্রেম করছে এই কথাটা ওকে কেউ বলেনি, ও জানেও না। এমনকি ওর বয়ফ্রেন্ড পুরো ব্যাপারটা জানে, তবে ও জানে না। এতে তো ওর মাথা আগুন হয়ে যায়। অন্যদিকে আমরা দেখি যে সবাই মিলে একটা ভিডিও দেখছিল, যেটা ছিল ইয়ানের ভিডিও। ওই ভিডিওতে ইয়ান বলে যে চায়নাতে আমার জন্য একটা মেয়ে অপেক্ষা করছে, যে আমার কাছে অনেক স্পেশাল আর তাকে আমি অনেক ভালোবাসি। সে আমাকে বুঝিয়ে দিয়েছে আমি একা নই। এটা দেখার পরে তো খুবই রাগ হয়ে যায় লিভিং এর। তাই ও রাগ কন্ট্রোল করতে না পেরে ওর ফেসবুকে পোস্ট করে দেয় যে তাংশু আমার গার্লফ্রেন্ড। কিন্তু পোস্টটা করে যখন ও গোসল করে বাইরে বের হয়ে আসে তখন দেখে পোস্টটা অলরেডি ভাইরাল হয়ে গিয়েছে। আর সবাই এখন এই ব্যাপারটা জেনেও গিয়েছে। আর ওকে ম্যানেজার মা ফোন দিয়ে বারবার ডাকছে। ওরা দুজনেই যখন উপস্থিত হয় তখন ওদের দুজনের কোচ ওখানে উপস্থিত ছিল। ম্যানেজার মা তো ওদের উপরে খুবই ক্ষেপেছিল যে তোমরা এখন ট্রেনিং করার বয়সে প্রেম করছো। আর ওদের দুজনকে বকাঝকা দেওয়ার জন্য ওদের কোচদের ডাকা হয়েছিল। কিন্তু লিভিং বলে যে আমরা প্রেম করলেও আমাদের ট্রেনিংয়ে তো কোনো রকমের কোনো ঝামেলা হচ্ছে না, তবে আমরা যদি প্রেম করি তাদের সমস্যা কি? তো ওদের কোচরাও ওদের বলে যে ঠিক আছে, যতক্ষণ তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করছো আর ভালোভাবে সমস্ত ট্রেনিং পালন করছো ততক্ষণ আমরা তোমাদের আশীর্বাদ করছি। আমরা ইয়ানকে দেখতে পাই, ও অনেক আপসেট ছিল তাংশুর রিলেশনের খবর শুনে, কারণ ও তো সবসময় তাংশুকেও অনেক বেশি পছন্দ করতো। এদিকে তাংশু তো অনেক বেশি হ্যাপি ছিল এবং একই সঙ্গে লিভিংও, কারণ ওদের সম্পর্কের কথা এখন সবাই জেনে গিয়েছিল। তো তাংশুকে লিভিং বলে ওর নেক্সট ম্যাচ দেখতে আসার জন্য, এবং ও যদি ওই ম্যাচে জিতে যায় তবে তাংশু ওকে একটা স্পেশাল গিফট দিবে। এদিকে আবার আমরা জর্ডান এবং বেনচেনকে দেখতে পাই। ওরা দুজন সব সময় তো প্ল্যান করতো কিভাবে মানুষের ক্ষতি করা যায়, কিন্তু আলটিমেটলি ওরা কারোরই ক্ষতি করে উঠতে পারেনি। এদিকে লিভিং এবং তাংশুর ভালোবাসার গল্প কিন্তু খুব ভালোই চলছিল। এখন যেহেতু সবাই জেনেও গিয়েছিল ওদের আর চুরি করে প্রেমও করতে হবে না, যেহেতু ওরা সবাই ভালো ছিল, কিন্তু ওরা সবাই ভুলে গিয়েছিল ইয়ানের কথা। ইয়ান কিন্তু অনেক বেশি মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছিল এই সমস্ত পোস্ট কমেন্ট দেখতে দেখতে। এমনকি ও ট্রেনিং করাও প্রায় বন্ধ করে দিচ্ছিল। ওর মা তো অনেক বেশি টেনশনে পড়ে গিয়েছিল ওকে নিয়ে, যে ওকে এভাবে এখন কি করবে। আজকে লিভিং এর একটা লিগের ম্যাচ ছিল এবং এটা ছিল ফাইনাল ম্যাচ, এবং ওকে একটি গিফট দিতে আসে তাংশু। আর ওকে একটা পিঙ্ক কালারের টেপ দেয় যেটা ওর হক স্টিকে লাগাতে পারে। আর যখন ও খেলতে যাবে তার আগেই ও তাংশুকে একবার হাক করে। গ্যালারি ভর্তি দর্শক তো ওদের জন্য ওয়েট করছিল কখন খেলা শুরু হবে আর কখন এক্স ড্রাগনসের আইস অফ গড জিতে যাবে। তারপরে আমরা দেখি যে অলরেডি খেলা তো শুরুই হচ্ছিল, কিন্তু তার আগেই লিভিং আসে আর ওর হকি স্টিকটি তুলে ধরে তাংশুর দিকে। আর তাংশুর দিকে তুলে ধরেও বলে যে এই মেয়েটি যাকে আমি সব থেকে বেশি ভালোবাসি, আর আমি পুরো ওয়ার্ল্ডের সামনে বলতে চাই তাংশু আই লাইক ইউ। এটা যখন বলে তখন তাংশু বলে ইউ আর মাই চ্যাম্পিয়ন। মানে ও কিন্তু ওকে অনেক বেশি মোটিভেট ওই কথাতেই করে দিয়েছিল। আর আজকে তো ওর নিজে জিতবে সেটাও খুব ভালো করেই জানে। এরপরে খেলা রীতিমতো শুরু হয়ে যায়। অনেক ভালো ওরা খেলছিল এবং কিছুক্ষণের মধ্যেই দেখা যায় যে অলরেডি জিতেও গিয়েছে এক্স ড্রাগনস। আর এখন তো তাংশু যে উপহারটা ওকে দিতে চাইছিল সেটাই দেওয়ার পালা, এবং ওটা ছিল একটা ভিক্টোরি কিস। আর এই গ্যালারি ভর্তি লোকজনের সামনে একদম পুরো স্কেটিং সেন্টারে নিয়ে আসে তাংশুকে লিভিং, এবং সমস্ত লোকের সামনে ওরা দুজন দুজনকে কিস করে, যেহেতু তাংশু ওকে কথা দিয়েছিল। আর এতে সমস্ত দর্শকরা তো হাতে তালি দিতে থাকে। কিন্তু যখন এই ভিডিও ভাইরাল হয় তখন এই ভিডিও দেখে নিজের মানসিক ভারসাম্য কোনোভাবেই কন্ট্রোল করতে পারে না ইয়ান। ও
ও যেন দেখতে লাগে যে ও ডান্স করছে এবং ওর চারপাশে ও শুধুমাত্র লি ইবিং এবং তাংশুকেই দেখছে। কিছুক্ষণ পরে ও আবিষ্কার করে যে ও বরফের নিচের সমুদ্রে ডুবে যাচ্ছে এবং ওর মনে হচ্ছিল তাংশু এবং লি ইবিং ডেভিল টাইপের কিছু। তো ইয়ান যখন ফিরে এসেছিল তখন তাংশুকে বারবার লিভিং বলতে লাগে অন্য কোনো ছেলের সঙ্গে বেশি কথা না বলতে। মানে ইয়ানের সাথে তাংশুর একটু বন্ধুত্ব ছিল, তাই ও একটু জেলাস ফিল করছিল। এদিকে তাংশুর বাবা জানতে পেরে যায় যে তাংশু স্কেটিংয়ে পুনরায় আবারও নেমেছে, যেটা ওর বাবাকেও লুকিয়ে গিয়েছিল। তাই ওর বাবা জওরানকে ফোন দেয় এবং জওরানের কাছ থেকে সমস্ত ঘটনা যখন ওর বাবা জানতে পারে তখন ওর বাবা নিজেও ভিডিও দেখে, যেখানে উনি দেখতে পান যে লি ইবিং এবং তাংশু রিলেশনশিপে আছে। আর এই ঘটনা জানার পরে সোজা ওর ক্যাম্পাসে চলে আসে ওর বাবা মা। আর ওখানে যখন ওর ট্রেনিং চলছিল সেখানেই এসে ওর বাবা ওকে অনেক ঝাড়ি দিতে লাগে, অনেক বকাঝকা করতে লাগে। আর সবাই এটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। ওর বাবা তো অত্যাধিক ক্ষেপে গিয়েছিল। তখন লি ইবিং এসে জড়িয়ে ধরে তাংশুকে। তাংশু কোনোভাবেই ওর বাবাকে বোঝাতে পারছিল না। তখন তাংশুর কোচ ওর বাবা মাকে বোঝানোর চেষ্টা করে এবং বলে যে ওর ভিতরে একটা পটেনশিয়াল এনার্জি আছে, যার কারণে ও ভালো করতে পারবে। কিন্তু ওর বাবার ভয় হয় যদি ও কখনো আবার ইনজিওর্ড হয়ে যায়, নিজের মেয়েকে কেউ তো এভাবে দেখতে চাইবে না। কিন্তু তাংশু ওর বাবাকে কথা দেয় ও যদি ন্যাশনাল টিমে জয়েন করতে না পারে তবে ও খেলা ছেড়ে দিবে, অর্থাৎ ও নেক্সট খেলায় অবশ্যই ওকে জয়লাভ করতেই হবে। তারপরে ওর বাবা বলে যে আচ্ছা ঠিক আছে, যদি ও জয়লাভ করে তবেই ও মেনে নিবে। এদিকে আমরা দেখি একটা টিমের সঙ্গে জয়েন করতে এসেছিল বেনচেং। ও এখানে ইন্টারভিউ দিতে এসেছিল। যখন ও ইন্টারভিউ দিচ্ছিল তখন ওর সঙ্গে দেখা করতে আসে লি ইবিং, কারণ তাংশুর বাবাকে এই খবর দিয়েছিল আসলেই বেনচেং। এটা যখন লি ইবিং জানতে পেরে গিয়েছিল তখন লি ইবিং ওর সঙ্গে কথা বলতে আসে। বেনচেং বলে আমি চাই তাংশু স্কেটিং ছেড়ে দিক, আমি তাংশুকে ভালোবাসি আর সবসময় ওকে আমি নিজের করে নিতে চাইবো, তার জন্য যত ক্রাইমই করা লাগুক না কেন। কিন্তু ও যখন এই কথাগুলো বলছিল তখন ওর এই সমস্ত কথা শুনতে পাচ্ছিল ও যে টিমে জয়েন হতে চাচ্ছে ওই টিমের লোকজনরা, কারণ ওনারা আগে থেকে ওর জামায় একটা স্পিকার সেট করে দিয়েছিল, যেটা বেনচেং নিজেও জানতো না। আর কেউ তো একজন রিপোর্টার হিসেবে সৎ ছাড়া অসৎ লোককে নিতে চাইবে না, তাই ওই টিম বাদ দিয়ে দেয় বেনচেংকে। বেনচেংয়ের তো এখন অনেক রাগ হয়ে যায়। ও ভাবে যেভাবেই হোক লি ইবিংকে ও হেনস্থা করবে, তাই যে কোনো প্রকারে। কিন্তু যখন জওরানের সঙ্গে ও এটা নিয়ে কথা বলে তখন জওরান ওকে আটকানোর চেষ্টা করে, কারণ জওরানের মনে হচ্ছিল এসব করে আর কোনো লাভ নেই। ওরা দুজন যদি দুজনকে ভালোবাসে তবে আসলেই এদের ভিতরে ওরা কিছুই করতে পারবে না। তখন বেনচেং জেন নামের একটা লোকের সঙ্গে দেখা করে। এই লোক অনেক খারাপ একটা লোক, প্লাস এই লোকের নিজেরও একটা আইস হকি ক্লাব রয়েছে। তো বেনচেং সেই লোকের সঙ্গে হাত মিলাতে, তো দেখা যায় ওই লোকও কিন্তু বেনচেং এর সঙ্গে হাত মিলিয়ে নিয়েছিল। তবে তাদের উদ্দেশ্য কি ছিল তা আমরা জানি না। এদিকে আমরা দেখি ইয়ানকে। ইয়ান যখনই লি ইবিংকে দেখতো তখনই ওর কেমন যেন হতো এবং ওর কোনো কন্ট্রোল থাকতো না নিজের প্রতি। তখন ওর ইউনিভার্সিটির নার্স ওকে বলে যে তোমার কন্ডিশন খারাপ, আমার মনে হয় তুমি অনেক বেশি টায়ার্ড এবং তোমার কিছু টেস্টও করা লাগবে। এবং ইয়ানও অনেক বেশি টায়ার্ড হয়ে পড়েছিল, কারণ ওর উপরে অনেক মানসিক চাপ যাচ্ছিল। এদিকে আবার আমরা ওয়াইকে দেখি, যে আসলে কিন্তু ভালো বন্ধুত্ব করে নিয়েছিল তাংশুর সঙ্গে এবং তাংশুর প্রতি ওর কিন্তু কোনো বিদ্বেষ ছিল না। কিন্তু ইয়ান এদেরকে সহ্যই করতে পারছিল না। ও যেখানে এদের দুজনকে দেখছিল তখনই ওর মাথার ভিতরে কেমন যেন শুরু হয়ে যাচ্ছিল। আসলে ও অ্যাংজাইটি ডিসঅর্ডারে ভুগছিল, যার জন্য ও এদের দুজনকে একদমই সহ্য করতে পারছিল না। ওর মনে হচ্ছিল ওর পুরো পৃথিবী ওকে অ্যাটাক করছে। ইভেন এসব কারণে ও অনেক উত্তেজিত হয়ে পড়েছিল। ওর কোচের উপরেও অনেক জোরে জোরে কথা বলে আর বলে যে আমি ছাড়া আমার প্রতিদ্বন্দ্বী আর কেউ নয়। তখন ওর কোচের কাছে ওই নার্স আসে আর বলে যে ওর কন্ডিশন অনেক খারাপ, যেহেতু ও অ্যাংজাইটি ডিসঅর্ডারে ভুগছে সেহেতু ওর উপরে প্রেশার ক্রিয়েট না করাই ভালো। এবং এদিকে আমরা আবার ওয়াইকে দেখি। ওই হঠাৎ করে ইনজুর্ড হয়ে পড়েছিল এবং আগামীকালই ওর একটা ম্যাচ আছে। আর এই খেলা যদি ও খেলতে না পারে তবে ন্যাশনাল টিমে ও কিন্তু জয়েন হতে পারবে না। তো যেহেতু ও এই খেলাটা খেলতে পারছিল না তাই ও এবার তাংশুকে বলে যে তাংশু আমি তোমার উপরেই ডিপেন্ড করছি, আমি তো পার্টিসিপেট করতে পারছি না, কিন্তু তোমাকে অবশ্যই জয়ী হতে হবে, আমরা তোমাকেই কাউন্ট করছি। তো পরদিন যথানিয়মে খেলা শুরু হয় আর সবাই তো যে যেখানে ছিল সেখানে বসে খেলা দেখতে শুরু করে দেয়। তাংশুর বাবা মাও কিন্তু খেলা দেখতে বসেছিল। আজকে তাংশুর একদম জীবন মরণ পরীক্ষা। ও যদি এই খেলায় ফার্স্ট হতে না পারে তবে ও ন্যাশনাল টিমে জয়েন হতে পারবে না, ওর বাবার কথাও ও রাখতে পারবে না। খেলা যথারীতি শুরুও হয়ে যায়। ও খুব ফার্স্ট দৌড়াচ্ছিল কিন্তু ও তবু সেকেন্ড পজিশনে ছিল। কোনো রকমে তো ও খেলাটা শেষ করে, কিন্তু কে যে আগে লাইন ক্রস করেছিল সেটা বোঝা যায় না, কারণ দুজন একসঙ্গে লাইন ক্রস করে। আর এখন দেখার বিষয় যে তাংশু প্রথমে নাকি অন্য কেউ প্রথমে লাইন ক্রস করেছিল। তো দেখা যায় যে ওটা তাংশুই ছিল এবং সামান্য একটুর জন্য ও আজকে ফার্স্ট হয়ে যায়।
ও তো ভীষণ খুশি হয়, কারণ ওর জীবনের লক্ষ্যই ছিল যে ও ন্যাশনাল টিমে জয়েন হবে। আর যখন এটা ইয়ান দেখে তখন ওর মনে হয় যে তাংশু ওর থেকে অনেক বেটার, তাই ও বলে যে ও ট্রেনিং করবে এবং ও অনেক ভালো হবে যাতে ও তাংশুর যোগ্য হয়ে উঠতে পারে। এরপরে তাংশু ওর বাবা মাকে ফোন দেয়। ওর বাবা মা খুব খুশি হয় যে ও প্রথম হয়েছে এবং ওর বাবা ওকে গ্যারান্টি দিয়ে দেয় যে ও এবার থেকে স্কেটিং করতে পারবে। এরপরে ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য সেই সাজানো সিক্রেট জায়গায় ওকে নিয়ে আসে লিভিং। যখন ওকে এখানে নিয়ে আসে তখন ও তো অবাক হয়ে বলে, এটা তুমি কবে করেছিলে? লিভিং বলে, আমি যখন তোমাকে পছন্দ করতে শুরু করেছি। তখন লিভিংকেও ওর গোল্ড মেডেলটাও দিয়ে দেয় আর বলে, যেহেতু আমার এখন তুমি আছো আর এখন আমি স্কেটিংও করতে পারবো, তাই এই গোল্ড মেডেল আমি তোমাকেই দিতে চাই। তাংশুর এত ভালোবাসা দেখে তো প্রচন্ড হ্যাপি হয়ে গিয়েছিল লিভিং, কারণ ওর গোল্ড মেডেলটাই ওকে দিয়ে দিয়েছে। তাহলে তাংশু ওকে ঠিক কতটা ভালোবাসে। আর এখন তাংশু ন্যাশনাল টিমেও জয়েন হতে পারবে, কিন্তু এখানে কিন্তু ওই খেলতে পারেনি। তারপরে ওইকেও সিলেক্ট করা হয়েছিল, তার মানে ওরা দুজনেই ন্যাশনাল টিমের জন্য প্রস্তুত হতে থাকে। এদিকে বেনচেং বিভিন্ন রকমের ঝামেলা করতেই লাগে। ও বিভিন্ন ফলস নিউজ ছাপাতে লাগে, তার সঙ্গে কন্ট্যাক্ট করতে লাগে। এদিকে তাংশুর বাবাকেও ভুলভাল বোঝাতে লাগে। এসবই ওর একমাত্র কাজ হয়ে দাঁড়ায়। কিন্তু ওর সঙ্গে আর একদমই ছিল না জরান ওকে বোঝানোর চেষ্টা করে, ওরা দুজনকে ভালোবাসলে আমরা কোনোভাবেই ওদেরকে পাবো না। কিন্তু এই যে ঝেন নামক লোকটা, এই লোকটার সঙ্গে ও কিন্তু অলরেডি অনেক সলা পরামর্শ করা শুরু করে দিয়েছে যে কিভাবে ক্যারিয়ার একদম ধ্বংস করে দেওয়া যায় লিভিং এবং তাংশু ওরা দুজনেই তো খুবই হ্যাপি ছিল, কিন্তু এত হ্যাপিভাবে তো সবকিছু চলতে পারে না, তাই না? এখন চলে আসে এদের মাঝে একটা বিরাট ঝড়। আর সেটা হলো ইয়ানের মা যখন জানতে পারে যে আসলে ইয়ানের অ্যাংজাইটি ডিসঅর্ডার হয়েছে, তখন তো ওর মা বিশ্বাসই করতে পারে না। আর ওর মা পাগল হয়ে যাচ্ছিল, কারণ ছেলেকে কোনোভাবেই তিনি কন্ট্রোল করতে পারছিল না। তখনই ওর মায়ের মনে হয় তাংশুর কথা, যে তাংশু একমাত্র ওর বন্ধু, যেই পারে এখন ইয়ানকে বোঝাতে, কারণ ইয়ান তো খাওয়া দাওয়াও ছেড়ে দিয়েছিল। এদিকে তাংশু লিভিং এর সঙ্গে ওদের সেই সিক্রেট জায়গায় আসে। সেখানে এসে ও লিভিংকে একটা বক্স দেয় আর বলে, এটাতে পাজল রয়েছে, আমরা দুজন মিলে এটা সলভ করব, তাই আগামীকাল রাতে আমরা এখানেই দেখা করব, আর আমরা কিন্তু দুজন মিলেই এটা সলভ করব। এটা বলে ওরা যখন চলে আসে, ঠিক তখনই ইয়ানের মা যখন ইয়ানকে আর সামলাতে না পারে, তখন ওনার মনে হয় তাংশুকে একটা কল করা দরকার। যেহেতু তাংশু ওর একমাত্র বন্ধু, সেহেতু তাংশু ওকে সামলাতে পারবে। আর তাংশুকে ওর মা ফোন দিয়ে বলে, আমি তোমার সঙ্গে অনেক অন্যায় করেছি আগে, কিন্তু সব মায়েরাই তো চায় ছেলের ভালো হোক, তার জন্য আমি তোমার কাছে কল করেছি। আমি রিকোয়েস্ট করছি তুমি একবার আমাদের বাড়িতে এসো। যখন তাংশু ওদের বাড়িতে যায়, তখন ইয়ানের মা সমস্ত কথা খুলে বলে যে ইয়ানের কি হয়েছে। আর ইয়ান কয়েকদিন ধরে কিছু খাচ্ছেও না। তাংশু যখন ইয়ানকে বোঝাতে আসে, তখন ইয়ানের মা তো খুবই খুশি হয়েছিল। কিন্তু ওদিকে তাংশুর আজকে দেখা করার কথা ছিল লিভিং এর সঙ্গে। লিভিং অনেকক্ষণ ধরে সেই পাজল বক্স নিয়ে ওর জন্য অপেক্ষা করলেও কিছুতেই তাংশু আসে না। এতে লিভিং এর মন অনেক খারাপ হয়ে যায়। কিন্তু ওদিকে তাংশু তো মনে মনে খারাপ বোধ করছিল, এটা ভেবেছে ওই ইয়ানের এত কাছের বন্ধু হয়েও ইয়ানের ব্যাপারে কিছুই জানতে পারেনি। ইয়ানের মা এখন তাংশুকে বলে দেয় ইয়ানের ব্যাপারে কাউকে কিছু না বলার জন্য। ওর মাকে প্রমিসও করে। এরপরে যখন ওই সিক্রেট জায়গায় আসে, তখন আর খুঁজে পায় না লিভিংকে। এবার পরদিন ও লিভিংকে ম্যানেজ করার জন্য ওর কাছে এসে আদুরে গার্লফ্রেন্ডের ভাব করতে লাগে। তখন লিভিং ওকে ক্ষমা করে দেয়। তো এভাবেই ওদের কাহিনী চলছিল। এরপরে আমরা আবার দেখি পরদিন ও আবারও যায় ইয়ানের বাড়িতে ইয়ানের সাথে কথা বলার জন্য, যাতে ইয়ান একটু বেটার ফিল করে। তো ও ইয়ানকে আবারও বোঝানোর জন্য যখন ওর বাড়িতে এসেছিল, এদিকে কিন্তু ওর আজকে আবারও দেখা করার কথা ছিল লিভিং এর সঙ্গে। তো আজকে আবারও লিভিং ওর জন্য অনেকক্ষণ ওয়েট করে। ও নিজে ওই পাজল মেলানোর চেষ্টা করতে লাগে, কিন্তু এতক্ষণ ওয়েট করার পরেও ও কোনোভাবেই নাগাল পাচ্ছিল না তাংশুর। এদিকে বেনচেং একটা ফলস নিউজ ছাপাতে লাগে, যেখানে ও বলতে লাগে যে একবার তাংশু নামের একটা মেয়েকে হায়ার করেছিল লিভিং, কিন্তু টর্চার করার জন্য। এছাড়া লিভিং ওর টিমমেটদের সঙ্গেও ভালোভাবে ব্যবহার করে না। এছাড়াও অনেক ফালতু কথা লিখেও একটা আর্টিকেল ছাপাতে লাগে। এদিকে পরদিন আবারও লিভিংকে ম্যানেজ করার জন্য লিভিং এর কাছে এসেছিল তাংশু, কিন্তু লিভিং এতটাই উদার হৃদয়ের বয়ফ্রেন্ড ছিল যে ওকে খুব সহজেই ও ক্ষমা করে দিত, কিন্তু জানতেও চাইতো না কি হয়েছে। যাই হোক, ওকে কোনো কথা বলতেও না তাংশু। এর পরের দিন ও আবারও ওয়েট করে, আর আজকে ওর খুবই রাগ হয়ে যায়, যেহেতু তাংশু পরপর 3 দিন ওর সঙ্গে এমন করেছে। কিন্তু ও এসে আবারও লিভিংকে বলতে লাগে, তোমার উচিত আমাকে বিশ্বাস করা, আমি যেটাই করি সেটাতে তোমাকে কখনো আমি চিট করব না। তাছাড়া আমি আমার রুমমেটদের সঙ্গেই সময় দিচ্ছি। মানে ও লিভিংকে মিথ্যা কথা বলে। তো লিভিং ওকে আবারও ক্ষমা করে দেয়।
এর পরের দিন লিভিং যখন তাংশুর সঙ্গে দেখা করতে যাবে বলে বেরিয়েছিল তখন ওর দুই রুমমেটের সঙ্গে ওর দেখা হয়ে যায়। তখন ও কথায় কথায় জানতে পারে যে তাংশু ইদানিং খুব বিজি থাকছে, ইভেন ওর রুমমেটদের সঙ্গে ও একদমই সময় দেওয়ার সময় পাচ্ছে না। তো লিভিং এর এটা শোনার পরে তাংশুর প্রতি তো একটু বিশ্বাস নড়বড়ে হয়ে যেতেই লাগে। তারপরে ও তাংশুকে দেখতে পায়, আর তাংশুকে ফলো করতে করতে যখন ও আসে তখন ও যা দেখে তাতে তো ও নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না। ও দেখে যে তাংশু এসেছে এখন ইয়ানের বাড়িতে। এটা দেখে যে কোনো বয়ফ্রেন্ডেরই কেমন হবে তা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। ওই ইয়ানের বাড়ির সামনে দাঁড়িয়ে এখন কল দেয় তাংশুকে আর জিজ্ঞেস করে তুমি কোথায় আছো। তাংশু বলে আমি তো আমার রুমমেটদের সঙ্গে শপিংয়ে বের হয়েছি। আর এটা শুনে ওর সত্যি এবার মন ভেঙে যায়। আর ও তাংশুকে বলে ঠিক আছে তাংশু, গুড বাই। এটা বলে ও ফোনটা রেখে চলে যায়, কিন্তু ও বুঝতে দেয় না যে ও আসলে সত্যিটা জানতে পেরেছে। আর ওর আজকে খুবই রাগ হয় তাংশুর উপরে যে তাংশু ওকে এভাবে ধোকা দিলেও ও তো জানে না যে আসলে তাংশু কি জন্য ইয়ানের এখানে আসতো। তো তাংশু আজকে ওদের ওই সিক্রেট জায়গায় গিয়ে খুঁজে পায় লিভিংকে। লিভিং ওকে জিজ্ঞেস করে যে তুমি কোথায় গিয়েছিলে। তখন ও আবারও বলে ওর রুমমেটদের সঙ্গে ও শপিংয়ে গিয়েছিল। কিন্তু লিভিং ওকে বলে তোমার রুমমেটদের সঙ্গে আমার দেখা হয়েছিল, তুমি ওদের সঙ্গেই থাকছো না। তখন ও বলে যে আমি তোমাকে মিথ্যা কথা বলেছি, তবে আমি সত্য কথাটাও বলতে পারবো না কারণ আমি একজনকে প্রমিস করেছি। লিভিং বলে তার মানে আমার থেকেও তোমার লাইফে অনেক ইম্পর্টেন্ট কেউ আছে, ঠিক আছে এখানেই আমাদের ব্রেকআপ করা উচিত, লেটস ব্রেকআপ। এটা যখন ও বলে তখন মনে মনে ও এটাও বলতে লাগে তাংশু এখনো আমি তোমাকে একটা সুযোগ দিচ্ছি সত্যটা বলার। কিন্তু তাংশু রেগে মেগে বলে যেহেতু ব্রেকআপ হয়ে গিয়েছে সেহেতু এসবের কোনো দরকার নেই বলে ও নেকলেসটা ফেলে দিয়ে ব্রেকআপ করে ও চলে আসে। পরের দিন যখন ও ইয়ানের বাড়িতে আসে তখন ওর অনেক মন খারাপ ছিল। ইয়ান ওকে বলে আমি উপলব্ধি করেছি যে আমি একা নই, আমার মনে হচ্ছিল আমি পৃথিবীর কাছে একটা বার্ডেন, তবে আমি অনেক কিছুই বুঝতে পেরেছি। আমি তোমাকে ভালোবাসি, অনেক আগে থেকেই তোমাকে পছন্দ করি, কিন্তু আমি এখন অনেক কিছুই বুঝে গিয়েছি আর আমি ঠিকও হয়ে গিয়েছি, তাই আর আমাকে দেখার কোনো প্রয়োজন নেই। এদিকে আমরা বইকে দেখতে পাই যে একটা কাগজে লেখা দেখতে পাই ওর উদ্দেশ্যে জিয়াং সবসময় লিখেছে যে আমি তোমাকে সবসময় প্রোটেক্ট করব, সবসময় তোমার পাশে আছি। আসলে এই চিরকুটগুলোর একটা পাশে ও লিখেছিল আর একটা পাশে জিয়াং ওকে নিয়ে লিখেছে। যাই হোক, এটা জানতে পেরে ওর তো অন্যরকম ফিল হয়। এদিকে তাংশু লিভিংকে মেসেজ করে দেখা করতে বলে, কিন্তু অনেকক্ষণ ওয়েট করার পরে যখন চলে যায় তখন লিভিং ওখানে আসে, কিন্তু ওর সামনে যায় না, বরং ওর মনে হচ্ছিল ওকে অনেক বেশি ঠকাচ্ছে তাংশু। পরদিন তাংশু ন্যাশনাল টিমে জয়েন হওয়ার জন্য ট্রেনিংয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু সেখানে ওর সঙ্গে দেখা করতে লিভিং আসে না। এতে ওর মন খারাপ হয়ে যায়, তাই ও বলে আমি আমার ফোনটা অফ রাখছি, যতদিন আমাদের ট্রেনিং শেষ না হবে ততদিন আমি আমার এই ফোন অন করব না। তো ওইভাবে ঠিক আছে তাহলে আমার ফোনও আমি অফ রাখবো। এরপরে একটা কল আসে লিভিং এর কাছে, আর এই কলে বলা হয় যে তাংশু পথে যেতে যেতে ওর অ্যাক্সিডেন্ট হয়েছে এবং ওকে দেখার জন্য লিভিংকে ডাকা হয়। তো লিভিং যখন খুঁজছিল তাংশুকে তখন ওকে একদল লোক অ্যাটাক করে এবং গ্যাং ধরে ওকে অনেক মারপিট করে। তাংশুকে অনেকবার কল দিয়েও লিভিং পায়নি। আর এদিকে একটু পরে একটা খেলা শুরু হবে। জিয়াং তো বারবার কল দিচ্ছিল লিভিংকে, কিন্তু লিভিংকে পাচ্ছিল না। লিভিংকে অনেক মারধর করা হয়েছিল, ওর নাক দিয়ে অনেক রক্ত বের হয়। কিন্তু লিভিং যখন তাংশুকে বারবার কল করছিল এবং পায় না তখন ও তাংশুর কোচকে ফোন দেয়, আর কোচ বলে ওকে তো আমি খুব ভালোভাবেই তুলে দিয়েছি, ওর তো কোনো অ্যাক্সিডেন্ট হয়নি, ও ঠিক আছে। লিভিং এটা শোনার পরে একটু আশ্বস্ত হয়, আর তারপরে ওর মনে হয় ওর তো ম্যাচ আছে এবং ওকে খেলতে যেতেই হবে। আসলে জেন নামের এই লোকই লিভিংকে মারধর করিয়েছে এবং ওর সঙ্গে তো আমরা জানি কানেকশন সবসময় ছিল বেনসেং এর। তো লিভিং এত কিছুর পরেও খেলতে আসে, তবে ও চোখে সবকিছু ঝাপসা দেখছিল। আর আজকে জেনের ক্লাবের লোকজনদেরই খেলা ছিল লিভিংদের সঙ্গে, তো ওই লোক চেয়েছিল যে কোনোভাবেই জিততে। তো ওরা যেহেতু লিভিংকে মারধর করেও আটকাতে পারেনি, তাই এবার লিভিংকে বারবার ওই ফিল্ডে অ্যাটাক করতে লাগে। তাতে লিভিং অনেকবার পড়ে যায় এবং ওর মাথায় অনেক আঘাত পায়, কিন্তু এত আঘাতের পরেও ও কিন্তু জিতে গিয়েছিল এই খেলায়। কিন্তু শেষ পর্যন্ত ও আর স্টেবল থাকতে পারে না, ও অজ্ঞান হয়ে পড়ে যায় এবং ওকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে ডক্টর জানায় ওর মেজর কিছু হয়নি, জাস্ট একটু ড্যামেজ হয়েছে, কিন্তু এই একটু বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে। আর এইসব কোনো কথাই তাংশু কিন্তু এখনো জানতে পারে না। আর এতেই তাংশুর উপরে আমার প্রচন্ড মেজাজ খারাপ হচ্ছিল। ওই জ্ঞানের জন্য এত কিছু করলেও ওদিকে ওর ভালোবাসা যে মরতে বসেছে সে বিষয়ে ওর কোনো হুঁশও নেই, ও কিছু ফিলও করতে পারছে না। এটা কোনো কথা হলো? যাই হোক, ও সত্য কথাটা বলে দিলে আজকাল এত ঝামেলা হতো না।
এদিকে লিভিং সুস্থ হয়ে গেলেও ও মাঝে মাঝে ওর খুবই মাথা ঘুরতো এবং ও স্টেবল থাকতে পারতো না। তার জন্য ওকে সবাই বড় হাসপাতালে যেতে বললেও ও বলে সামনে ম্যাচ আছে এবং ওই ম্যাচ শেষেই ও বড় হাসপাতালে যাবে। এদিকে লিভিং এবং তাংশুর যে ব্রেকআপ হয়ে গিয়েছিল এটা কিন্তু জানাজানি হয়ে গিয়েছিল। আর যখন এটা ইয়ান জানতে পারে তখন ও সোজা এবার লিভিং এর সঙ্গে দেখা করতে আসে আর বলে যে লিভিং তুমি ওকে ভুল বুঝছো, কারণ আমি এনজাইটি ডিসঅর্ডারে ভুগছিলাম, তার জন্য ও আমার সঙ্গে দেখা করতে যেত যাতে আমার একটু ভালো লাগে। তুমি যেমন ভাবছো আমাদের ভিতরে এমন কোনো সম্পর্ক নেই, আর আমার মা ওকে বলতে নিষেধ করেছিল, যার জন্য ও সত্যটা তোমাকে জানাতে পারেনি। তোমরা প্লিজ আবার নিজেদের মিটমাট করে নাও, এর জন্য ওকে ভুল বুঝো না। তো এখন ও তো আবারও হ্যাপি হয়ে যায় আর অনেকগুলো সরি লিখে টেক্সট পাঠিয়ে দেয় তাংশুকে। তবে তাংশু তো এখন ট্রেনিং নিয়ে বিজি ছিল, ইভেন ওর ফোনটাও বন্ধ ছিল। ও তো জানতেও পারে না যে লিভিং এতগুলো টেক্সট ওকে পাঠিয়েছে। এদিকে আমরা লিভিং এর বন্ধু ফ্যাটি এবং তাংশুর যে রুমমেট তাদের দুজনকে দেখতে পাই। এরা দুজন অনেকদিন ধরেই অনলাইনে কথা বলে, কিন্তু কেউই জানে না ওরা একে অপরের সঙ্গে কথা বলতো। এদিকে ইয়ানের তাংশু এবং লিভিং এর কথা ভেবে অনেক খারাপ লাগতো, কারণ ওর জন্যই ওদের সম্পর্কের আজকে এই পরিণতি হয়েছে। ওদিকে তাংশুর মনে হচ্ছিল ও কি ফোনটা একবার খুলবে, ঠিক তখনই ওকে বই বারবার বলতে লাগে যে তুমি ফোনটা খোলো, দেখো হয়তো লিভিং তোমাকে অনেক সরি লিখে টেক্সট পাঠিয়েছে। আর ও দেখে সত্যি লিভিং ওকে অনেকগুলো সরি লিখে টেক্সট পাঠিয়েছে। এতে ও তো অনেক হ্যাপি হয়ে যায়। কিন্তু লিভিং এর কেমন যেন ব্রেনের কন্ডিশন ভালো ছিল না। ও অনেক কষ্ট করে খেলার জন্য যেতে লাগে, আর তখন লিভিংকে ফোন দিতে লাগে তাংশু। তবে ও তো খেলার জন্য বের হয়ে গিয়েছিল, ওর ফোনটা পড়েছিল, তাই তাংশু ওর যে কন্ডিশন এর সম্পর্কে কিন্তু জানতেও পারে না। ওদিকে বেনচেং এখনো অনেক বেশি হিংসা ধরেই রেখেছিল লিভিং এর জন্য। তো লিভিং খেলার জন্য আজকে যখন বেরিয়েছিল, এদিকে আমরা দেখতে পাই ন্যাশনাল টিমে ফাইনালি যারা ঢুকতে পেরেছে তাদের নাম ঘোষণা করা হচ্ছিল। আর ন্যাশনাল টিমে ওইও ঢুকে গিয়েছিল, কিন্তু সব শেষে ডাকা হয় তাংশুর নাম। আর তাংশু তো অনেক হ্যাপি হয়ে যায় যে ও ন্যাশনাল টিমে অবশেষে জয়েন হতে পেরেছে। কিন্তু লিভিং যখন খেলতে আসে তখন ও হঠাৎ অনেক আলো দেখেই অজ্ঞান হয়ে পড়ে যায়, কারণ ওর তো অ্যাকচুয়ালি মাথার ভিতরে অনেক হেমারেজ হয়েছিল, যেটা কিন্তু সাধারণভাবে ধরা পড়েনি। ওকে বড় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আর এবার ওর বন্ধুকে খবর দেওয়ার জন্য যখন তাংশু ফোন করে তখন তাংশুকে ওর বন্ধু জানায় লিভিং অনেক অসুস্থ হয়ে পড়েছে। লিভিং যখন এত অসুস্থ হয়ে পড়ে তখন বেনচিং এর আবার একটু কেমন যেন খারাপ লাগতে লাগে। ও তো আসলে খারাপ করতে চায়নি, কিন্তু তাংশুর জন্য এত খারাপ করে ফেলেছে। তাংশু তো ছুটে এখন চলে আসে হাসপাতালে, কিন্তু ততক্ষণে লিভিংকে অপারেশনের জন্য নিয়ে যাওয়া হয়েছিল। তখন জিয়াং তাংশুকে বলতে লাগে তুমি যেদিন চলে গিয়েছিলে সেদিনই একটা কল এসেছিল বিং এর কাছে, আর ওকে বলা হয়েছিল তুমি অ্যাক্সিডেন্ট করেছো, কিন্তু একদল গ্যাং ওকেও অনেক পিটায়। আর তারপরে আমাদের যখন খেলা হয়েছিল তখন ওকে ফিল্ডেও অনেক আঘাত করা হয়, তোমার জন্যই আজকে ওর এই অবস্থা হয়েছে। তখন তাংশু বলে আমি কেন এমনটা করেছিলাম, আমি ফোনটা অফ না করলে আজকে ওর সঙ্গে এসব কিছুই হতো না। আর ও এখন ওর কাছে আস্তে আস্তে আসে আর অনেক কথা বলতে লাগে, কেন তুমি জাগছো না, কেন তুমি এমন বোকামি করলে, হ্যান ত্যান এগুলো বলতে লাগে। এখন মরতে বসেছে, এখন তোর কথা শুনলে কি ও জেগে উঠবে? তো যাই হোক, ওর কথা শুনেই আবার জেগে উঠেছিল লিভিং। এবং লিভিং যখন আস্তে আস্তে সাড়া দেয় তখন তো ও একদম হতভম্ব হয়ে যায় আর ওর মা বাবাকে ডাকা শুরু করে। যাক, অবশেষে লিভিং এর জ্ঞান ফিরে আসায় সবাই অনেক হ্যাপি হয়েছিল। কিন্তু জিয়াং ওর টিমমেটদের বলতে লাগে যে লিভিং এর এই অবস্থা করেছে, আমরা কি তাদের শাস্তি দেব না? এটা বলে ওরা হকি স্টিক নিয়ে ওদের পিটানোর উদ্দেশ্যে বাইরে বের হয়, কিন্তু তখনই ওদের কোচ ওদের আটকে দিয়ে বলে মানুষকে কুকুর কামড়েছে, তাই বলে কি মানুষও কুকুরকে কামড়াবে নাকি? আচ্ছা যাই হোক, এভাবেই ওদেরকে আটকে দিয়েছিল। আর এদিকে আমরা জিয়া এবং লোকে দেখতে পাই এদের দুজনের প্রেমের ভিতরে কোনো খাদ ছিল না, ওদের না কোনো প্রতিদ্বন্দ্বী ছিল এবং না ওদের কোনো ঝগড়াঝাটি ছিল, ওদের প্রেম খুব ভালোভাবেই চলছিল। এদিকে লিভিংকে সবসময় দেখভাল এবার করতে লাগে তাংশু, আর তাংশুর বাবা মাও এখানে এসেছিল। তো বেনচেং এবার তাংশুর বাবার সঙ্গে একদিন কথা বলে আর তাংশুর বাবাকে অনেক সরি বলে, কারণ তাংশুর বাবা একজন নিউজ রিপোর্টার আর বেনচেংও একজন নিউজ রিপোর্টার। তো তাংশুর বাবার হয়ে ও অনেক কাজ করতে গিয়ে তাংশুর বাবার নাম ডুবিয়েছে, যার জন্য তাংশুর বাবাকে ও সরি বলে। এদিকে তাংশু এবং লিভিং এর সবকিছু ঠিকঠাক হয়ে গিয়েছিল এবং তাংশুকে সেই নেকলেসটাও ফিরিয়ে দিয়েছিল লিভিং। কিছুদিনের ভিতরেই ও অনেক সুস্থ হয়ে গিয়েছিল, কিন্তু ওই এই মুহূর্তে খেলায় ফিরতে পারবে কিনা এটা নিয়ে ওর তো যথেষ্ট সন্দেহ ছিল। কিন্তু ও যদি খেলায় ফিরতে না পারে তবে ক্লাবের লোকজনের অনেক লস হয়ে যাবে। আর ও নিজেও কিছুটা কনফিডেন্স হারিয়ে ফেলেছিল এবং অনলাইনে ওকে নিয়ে অনেক লেখালেখি হচ্ছিল। ওর মনে হচ্ছিল ও আর খেলাতে ফিরতে পারবে না, ও কেমন অন্ধকারে তলিয়ে যাচ্ছে। কিন্তু তখনই ইয়ান ওর সঙ্গে দেখা করে আর বলে আমারও মনে হয়েছিল আমি হয়তো পৃথিবীর জন্য বার্ডেন, আমার মনে হচ্ছিল চারপাশে আমার কিছুই নেই আর আমি এই পৃথিবীতে একটা অকেজো মানুষ। কিন্তু আমি আস্তে আস্তে বুঝেছি যে এসব কিছু আমাদের অনেক কিছু উপলব্ধি করতে শেখায়।
এদিকেই আমরা আবার ওই এবং জিয়াংকে দেখতে পাই। তো ওই যেহেতু জানতেই পেরেছিল জিয়াং ওকে পছন্দ করে, তাই ও জিয়াংকে একটা স্ক্র্যাচ কার্ড দিয়ে যায় আর বলে এতে আমার উত্তর দেওয়া আছে। লিভিং এর মানসিক স্বাস্থ্য যখন ভেঙে পড়েছিল তখন ওকে এসে আবারও পুনরায় তাংশু জাগিয়ে তোলে। আর তাংশু ওকে বলে যে তুমি পুনরায় আবারও খেলবে এবং তুমি অনেক ভালো করবে। এরপরে আমরা দেখতে পাই যে আজকে অনেক বড় একটা ম্যাচ ছিল ইয়ানের, আর ইয়ানের এই ম্যাচ দেখতে সবাই এসেছিল। ইয়ানকে এদিন রাজপুত্রের মতো লাগছিল, আইস অফ প্রিন্স, এবং ও দুর্দান্ত পারফরমেন্স করে আর ওখানে ও প্রথম হয়, যার জন্য ওকে মেডেল দেওয়া হয়। ও এখন জোরে জোরে বলতে লাগে তোমাকে ছাড়া আমি কিছুই করতে পারতাম না, তাই তোমাকে আজকে আমি বলতে চাই আই লাভ ইউ। আর সবাই ভেবেছিল ইয়ান আই লাভ ইউটা বলছে তাংশুকে, কিন্তু এটা অ্যাকচুয়ালি তাংশুর উদ্দেশ্য ছিল না। ও পুনরায় আবারও বলে আই লাভ ইউ মাম্মা, মানে ওর মাকে ভালোবাসি বলল। ওর মা তো একদম কেঁদে ফেলেছিল, কারণ ওর মা ছেলেকে অনেক বেশি ভালোবাসতো। তো আজকে সবাই অনেক বেশি খুশি হয়েছিল ওর এই প্রাপ্তিতে। কিন্তু এদিকে আমরা আবার ম্যানেজার মাকে দেখতে পাই। ম্যানেজার মা যে এক্স ড্রাগনস ক্লাব চালাতো, এখানকার সিইও ছিল তার বাবা। তার বাবা বলে লিভিং যেহেতু খেলায় ফিরতে পারছে না ওকে ক্লাব থেকে বাদ দিয়ে দিতে, কিন্তু ম্যানেজার মা তো ওকে বাদ দিতে চায় না। তাই সিইও বলে যদি ওকে বাদ দিতে না চাও তবে ওর ডিফল্ট ফি তোমাদেরই পে করা লাগবে। কিন্তু এটা তো অনেক বড় লেভেলে একটা অ্যামাউন্ট ছিল। তখন ওরা চেষ্টা করে যে ওরা ম্যাগাজিন বের করবে, যেহেতু আইস হকিতে অনেক সুন্দর সুন্দর ছেলে আছে, ওদের দিয়ে যদি ম্যাগাজিন করা হয় তবে সেই ম্যাগাজিন কিন্তু অনেক দ্রুত বিক্রি হয়ে যাবে। আর এই ম্যাগাজিনগুলো বিক্রি করে ওরা যে টাকা পাবে সেটাই ওরা পে করে দিতে পারবে। আর এখন তাই এর জন্য ফটোশ্যুট করা হবে। ঠিক তখনই এখানকার যে প্রাক্তন আইস অফ গড তাকে ডাকা হয়। আর এত হ্যান্ডসাম ছেলেদের দিয়ে যখন ফটোশ্যুট করা হয় তখন তো সেই ম্যাগাজিন হিট হবে, এবং সেটা যে মানুষ কিনবে না তাও হতে পারে না, যেহেতু এরা সবাই অনেক বেশি হ্যান্ডসাম এবং এদের অনেক বেশি ক্রাশের সংখ্যা ছিল কিন্তু। আর এই সুযোগে ওরা একটা সেলিব্রেশনও করে নিতে পারে। এদিকে বেনচেং এর খারাপ লাগা যেহেতু বেড়ে গিয়েছিল, তাই ও সিদ্ধান্ত নেয় ও পুলিশকে ঝেনের ব্যাপারে সবকিছু জানিয়ে দেবে, যে ঝেনের লোকজন থেকেই লিভিংকে অ্যাটাক করা হয়েছিল। আর ও তাই করে। আর এদিকে ওদের ম্যাগাজিন তো খুবই হিট হয়ে যায় এবং ইউনিভার্সিটিতে ওটার অনেক কপি বিক্রি হয়ে যায়, যে টাকা দিয়ে ওরা সহজেই পে করতে পারতো। ম্যানেজার মা যখন তার বাবাকে ওই টাকা পে করতে আসে তখন ওই লোক বলে, সে তখন রাগের বশে বলেছিল আসলে ভিতর থেকে ওই লোকও কোথাও না কোথাও একটু সফট ছিল। এদিকে একটা লেটার পেয়েছিল তাংশু, সেই লেটারে ওকে সরি লিখে পাঠিয়েছিল বেনচেং। আর এদিকে জেনকে পুলিশ ধরতে আসে তার অপকর্মের জন্য। আর বেনচেং এখন দেখা করতে আসে লিভিং এর সঙ্গে এবং লিভিং ওকে ক্ষমা করে দেয়। আর ওরা সবাই মিলে এখন আবার নিজেদের ভিতরে বন্ধুত্ব করে নেয়। এদিকে আমরা আবার জিয়াংকে দেখতে পাই যে ওই স্ক্র্যাচ কার্ডটা ঘষতে লাগে। ও তো ভয়ে ছিল যে কি উত্তর থাকবে ওর ভিতরে, এবং ও যখন ঘষতে ঘষতে শেষ পর্যন্ত যায় তখন দেখে ওখানে লেখা ছিল থ্যাংক ইউ ফর উইনিং, মানে তুমি জিতে গিয়েছো। তার উত্তর হ্যাঁ ছিল। আর এটা যখন ও দেখে তখন ওর খুশি কে দেখে, ও সোজা এবার ওইকে খুঁজতে বেরিয়ে যায় এবং কিছু দূর গিয়ে ও ওইকে দেখতে পায়। আসলে ও সত্যিকারে ভালোবেসেছিল এবং হাল ছাড়ানি বলেই শেষ পর্যন্ত ওকে পেয়ে গিয়েছে, যদিও রিয়েল লাইফে এটা কিন্তু হয় না। এরপরে আমরা দেখতে পাই এদের দুজনের সবকিছু মিটমাট হয়ে গিয়েছিল এবং শেষ পর্যন্ত পাজেলের ছোট্ট একটা টুকরো দিয়ে পূর্ণ করে দিয়েছিল তাংশু। ওদের ভালোবাসা পুনরায় আবারও পুরাতন আগের ভালোবাসায় ফিরে গিয়েছিল। আর আমরা বেনচেংকে দেখতে পাই এবং জোরানকে একই সঙ্গে দেখানো হয়, যেখানে হয়তো আমাদের ইঙ্গিত করা হচ্ছিল ওরা দুজন কাপল। লিভিং আবারও আইস হকিতে ফিরে এসেছিল এবং 3 গুণ বেশি শক্তি নিয়ে ফিরে এসেছিল। ওর ভালোবাসা ওকে উজ্জীবিত করেছিল। আর তাংশু আরো বেশি হার্ডওয়ার্ক করতে থাকে যাতে ও আরো ভালো করতে পারে। ইয়ান সেও অনেক বেশি ভালো করতে লাগে। ওদিকে ওই সেও ছিল অপ্রতিরোধ্য। আসলে স্বপ্ন এমনই হয়, মাঝে মাঝে পেইন আসবে, ফ্রাস্ট্রেশন আসবে, তাই বলে কি মানুষকে স্বপ্ন ছেড়ে দিতে হবে? কখনোই না। আর এই ট্রমাটি পুরোটাই ছিল স্বপ্নকেন্দ্রিক, মানে আমাদের স্বপ্নগুলোর পিছনে ছোটার যে জার্নি সেটাই এই ট্রমাতে দেখানো হয়েছে কিছুটা রোম্যান্স দিয়ে। তো এই ছিল মোটামুটি এই ট্রমার গল্প। শেষটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে। শেষমেশ সবাই সবার ভালোবাসাকে পেয়ে গিয়েছিল, একমাত্র ইয়ান ছাড়া। আসলে ভালোবাসা তো সবার কাছে সবসময় সঠিকভাবে ধরা দেয় না। ইয়ানের ভালোবাসা হয়তো ছিল একতরফা, কিন্তু তবুও ভালোবাসা মানে যে তাকে পেতে হবে এমন তো কোনো কথা নেই। তো এই ছিল এই ড্রামার গল্প। ড্রামাটি আপনাদের কেমন লাগলো তা জানাতে ভুলবেন না। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সুন্দর সুন্দর গল্প পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।